আ আমাদের সাথে কয়েকজন যুক্ত হলেই আমরা ইনশাআল্লাহ আলোচনা শুরু করে দিব। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের স্ট্রিমিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা? আর আমাদের সাউন্ড মানে সাউন্ড পরিষ্কার শোনা যাচ্ছে কিনা? আ এবং আচ্ছা, আ কয়েকজন ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন একটু আমাদেরকে আ কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন। আ এটা খুব ইন্সপায়ারিং। আমি দেখলাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কমেন্ট করে জানাচ্ছেন। কেপটাউন থেকে দেখছেন, আপনার বাহরাইন থেকে, আ মানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ইতালি থেকে। হ্যাঁ, আহসানুল মজিদ ভাই কমেন্ট করেছেন। উনি টরন্টো থেকে। টরন্টো থেকে দেখেন। আ আচ্ছা। সবুজ কাজী লক্ষ্মীপুর থেকে। আমার নিজের বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা, সৌদি আরাবিয়া থেকে দেখছেন একজন। আচ্ছা, গাইবান্ধা থেকে দেখছেন। আচ্ছা। তো যাই হোক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলব যে মিশে জুবারুল চৌধুরী খোকন উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই। উনি হচ্ছে মিশিগান থেকে আমাদের প্রায় প্রত্যেকটা শোতেই উনি থাকেন। যদিও মিশিগানে এখন অনেক রাত তারপর উনি একবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং কমেন্ট সেকশনেও খুব অ্যাক্টিভ থাকেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে উৎসাহ যোগানোর জন্য। আচ্ছা, মোহাম্মদ রশিদ ভাই লস এঞ্জেলস থেকে উনি, ক্যালিফোর্নিয়া। আচ্ছা, যাই হোক। তো আ আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলব। সেটা হচ্ছে আমেরিকার ভালো খারাপ। আমেরিকার ভালো খারাপ নিয়ে কথা বলাটা যে কারণে জরুরি, কারণ এটার মোটামুটি ২ পক্ষেই বেশ ভালো লোকজন আছে। মানে এক পক্ষ মনে করে যে আমেরিকা মানে হচ্ছে একটা স্বপ্নপুরী। এখানে খালি টাকা আর টাকা। এবং এটাও মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ একজন হয়তো গ্রাম থেকে আসতেছে ২-৩ বছরের মধ্যে বাড়িতে একটা বিল্ডিং উঠে যাচ্ছে। সো তারা মনে করে যে আমেরিকায় গেলেই তো মানুষ বড়লোক হয়ে যাচ্ছে। সো এটা মনে করার অবশ্যই একটা যৌক্তিক কারণ আছে। যাই হোক। তারপরে হচ্ছে রাস্তাঘাট এত স্মুথ যে চলন্ত গাড়িতেই কফি খাওয়া যায়। এরকম গল্প আমি আমেরিকা আসার আগে শুনছি। সো তারপরে হচ্ছে আমেরিকায় কোনো ট্রাফিক জ্যাম নাই। হ্যাঁ? আ আচ্ছা, এরপরে ইঁদুর, মশা, তেলাপোকা, ছারপোকা এগুলো তো মনে হয় আমেরিকানরা চিনেই না। এগুলো আবার কি জিনিস? এরকম অনেকের ধারণা আরকি। আমেরিকায় কোনোই ক্রাইম করাপশন নাই। এটা হচ্ছে আ আমেরিকা সম্পর্কে অনেকের ধারণা। আমেরিকায় কাজের কোনো অভাব নাই। কাজ নিয়ে বসে আছে। আপনি আপনার ইচ্ছে হইলেই কাজ করবেন। আ আচ্ছা, এরপরে মোটামুটি আমেরিকায় আসলে ২ বছরের মধ্যেই বাড়ি-গাড়ি করে ফেলা যায়। এরকম কিছু ধারণা অনেকের আছে। আ সোজা কথা এটা হচ্ছে একটা স্বর্গ। এখানে আসলাম তো আর কোনো প্রবলেম নেই। এমন কিছু ধারণা আছে, এটা মিথ। মানে এটা পুরোপুরি সত্যি না। সো সেইটার আসলে সত্যটা কি? আমরা আমাদের এই অভিজ্ঞতা থেকে বা আমাদের যে আমেরিকায় এত বছর থাকা এবং আমেরিকার ৩ টা প্রান্তে আমরা ৩ জন আছি। সেখান থেকে আমরা একটু এক্সামিন করার চেষ্টা করব যে এগুলার আসলে বাস্তব সত্যটা কি? আবার কিছু মানুষ আছে যারা অ্যান্টি আমেরিকান। কোন কারণে আমেরিকাকে পছন্দ করেন না। এমনকি অনেকে আমেরিকায় থাকেন, তারাও আমেরিকাকে পছন্দ করেন না। এরকম মানুষও আছে। হ্যাঁ? সো তাদের কাছে আমেরিকা মানে হচ্ছে একটা নরক। এরকমও কিছু মানুষ আছে খুবই অপছন্দ তাদের সেটা বিভিন্ন কারণে আরকি। মানে আমেরিকা হয়তো মুসলিম দেশগুলোর সাথে যুদ্ধ-টুদ্ধ করতেছে সেসব কারণে এক ধরনের আ আ মানে হেট আমেরিকার প্রতি ঐরকম একটা অনুভূতি আছে। সো তাদের কাছে আমেরিকা মানে হচ্ছে এখানে দিন দুপুরে মানুষ গুলি করে মেরে ফেলে। তারপরে হচ্ছে মদ, আর তারপরে ড্রাগস, গান। এরপরে হচ্ছে এখানে কোন রিলিজিয়ন নাই। মানে আমেরিকানরা হচ্ছে নাস্তিক সব। এরকম ধারণা অনেকের। আমেরিকানদের কোন ফ্যামিলি ভ্যালুজ নাই। ওপেন সেক্স, ফ্রি সেক্স, ডিভোর্স মানে তাদের তো ফ্যামিলি বলে কিছু নাই, সব ডিভোর্স। এরপরে আমেরিকান হুকআপস এরকম কিছু কনসেপ্ট আছে। তা আমরা সেগুলো একটু দেখব ২ সাইড থেকেই। এরপর আমরা কিছু কজ অ্যান্ড ইফেক্ট আলোচনা করব যে আসলে কোনটা আসলে কেন হয়? কারণ ওই যে আমি আ যখন পোস্টটা দিয়েছিলাম সেখানে উল্লেখ করছি যে সোশ্যাল সায়েন্স এ আমরা যখন রিসার্চ করি তখন শুধু স্ট্যাটিস্টিক্যাল মানে কিছু পরিসংখ্যান দিয়েই আমরা সিদ্ধান্ত নেই না। এটার পিছনে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস বা কোয়ালিটেটিভ থিংকিং। কারণ আপনি যখন তুলিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে স্ট্যাটিস্টিক্স সবসময় সত্যি বলে না। তথ্য ঠিক আছে, কিন্তু তথ্যের পিছনে ঘটনা ভিন্ন। তা আমরা এরকম কিছু কজ অ্যান্ড ইফেক্ট আলোচনা করব। ডিভোর্স অ্যান্ড ফ্যামিলি ইস্যুস। এই যে আমেরিকার ডিভোর্স রেট হাই, স্ট্যাটিস্টিক্স আমাদেরকে সেটাই বলে। কিন্তু আসল ঘটনাটা ভিন্ন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার।
এই যে অনেক সময় অনেকে মনে করে যে আমেরিকানরা বিয়ে শাদী করে না, এরা লিভ টুগেদার করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেটারও কিছু কজ এন্ড ইফেক্ট আমরা আলোচনা করব। গান এবং অ্যালকোহল। আমেরিকায় এই যে অবাধ বন্দুক, অবাধ মদের দোকান, এগুলোর পিছনের কারণটা কি সেটাও একটু বলব। এরপর হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম আছে এখানে, আবার অ্যান্টি রিলিজিয়াস মুভমেন্টও আছে। এরপরে আমেরিকায় থাকার পিছনে অনেক বড় কারণ যেটা, সেটা হচ্ছে আপনার বেসিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইন ক্রাইসিস। বিশেষ করে যারা গরিব মানুষ, মানে বা যে বড়লোক আছে সেও যেকোনো সময় গরিব হতে পারে। এখন সেই সময়ের জন্যই কিন্তু আমরা বেশি উদ্বিগ্ন। এখন আপনার অবস্থা সচ্ছল তো ঠিক আছে। কিন্তু যেকোনো সময় আমরা একটা আর্থিক সংকটে পড়তে পারি। সেই জায়গাটাই হচ্ছে আপনি একটা বিরাট সাপোর্ট পাবেন। আনএমপ্লয়মেন্ট বেনিফিট, ফরগিভেবল লোন, হোম কেয়ার, মেডিকেয়ার, ইবিটি, there are a lot of support. সেই জিনিসগুলা মানুষকে এনকারেজ করে। এরপর হচ্ছে আপনি যদি আমেরিকান ফ্রিডম যেটাকে বলে, আপনি একটা বিজনেস করবেন। বিজনেসের জন্য আপনার কোনো ডার্টি পলিটিক্স নাই। তারপরে হচ্ছে আপনার কোন রকমের ডিসক্রিমিনেশন নাই। ঘুষ দিতে হয় না একটা বিজনেস লাইসেন্সের জন্য বা অন্য কোনো কিছুর জন্য, পারমিটের জন্য। তারপরে ব্যবসা করতে গেলে আপনি ব্যাংক লোন নিতে পারেন খুব সহজে, খুবই রিজনেবল ইন্টারেস্ট রেটে। সো সেটা করে মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে। সো এগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা, সবকিছুই আমরা আলোচনা করব আজকে। সো যাই হোক, আলোচনাটা যদি লম্বাও হয়, আশা করি সাথে থাকবেন আপনারা বা পরবর্তীতে এসে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আর যারা সরাসরি থাকবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ থাকবেন এবং আপনাদেরও কিছু মতামত, আমাদের কোন বক্তব্যের সাথে আপনারা একমত, কোন বক্তব্যের সাথে আপনারা দ্বিমত, আপনাদের সম্পূরক কোনো প্রশ্ন-টশ্ন যদি থাকে কমেন্টে করবেন। আমরা সেগুলো একটু আলোচনায় টেবিলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো আমরা একটু শুরু করি তাহলে। সাকিব, আপনি এই আজকের যে টপিক সেটার উপরে আপনার একটু আ দৃষ্টিভঙ্গি বা একটু ইন্ট্রো দিয়ে দেন, তারপর আমরা আলোচনায় যাব। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। তো আজকে আমাদের যে আলোচনার যে বিষয়বস্তুটা, তো এটা খুব ইন্টারেস্টিং এই জন্য যে ফরচুনেটলি আমরা সবাই আমেরিকাতেই আছি এবং আমেরিকার খুব আলাদা আলাদা অঞ্চলে আছি। আমি আছি হচ্ছে ফ্লোরিডাতে, আমেরিকার একদম সাউথে। আর অন্যরা আছেন হচ্ছে এনওয়াইতে এবং ফকুর ভাই আছেন আইডাহোতে। তো আসলে এগুলো আমেরিকার একদম আলাদা আলাদা প্রান্ত। এবং আপনাদের জন্য একটা ইনফরমেশন করি শেয়ার, যে আমি যদি ফ্লোরিডা থেকে এনওয়াইতে আসতে যাই, আমাকে ফ্লাই করতে হবে প্রায় 2.5 ঘন্টার মতো, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 1900 মাইল। অর্থাৎ এখান থেকে আমাকে প্রায় আসতে হবে কোথায়, আমি যদি ঢাকা থেকেই চিন্তা করি, আমাকে হচ্ছে প্রায় আফগানিস্তান পর্যন্ত যাইতে হবে। সো আমেরিকা নিয়ে যখন আমরা আলোচনা করতেছি, তখন কিন্তু আমেরিকার যে এক্সটেন্ট, অর্থাৎ ল্যান্ড এক্সটেন্টটা, এটা কিন্তু আমাদেরকে মাথায় আনতে হবে। বিকজ রাষ্ট্র বলতে আমাদের মাথায় আসলে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে একটা জনসংখ্যা, একটা এলাকা, ওই এলাকার মানুষের আচার আচরণ, এই তো। কিন্তু এই আইডিয়াটা আমেরিকার জন্য আসলে অপ্রযোজ্য না। বিকজ আমেরিকার এক্সটেন্ট এত ভাস্ট এবং প্রত্যেকটা জায়গায় মানুষের মনে করেন যে অবস্থা, মানুষের আর্থিক অবস্থাও অথবা সামাজিক অবস্থাও, এই জিনিসগুলো কিন্তু আলাদা। যদিও আমেরিকান যে মূল জনসংখ্যাটা, অধিকাংশ জনসংখ্যা, সেটা হচ্ছে হোয়াইট পপুলেশন বা সাদা মানুষ, কিন্তু আমেরিকার সব জায়গাতেই কিন্তু জনসংখ্যা আসলে ওই রকম না যে সব জায়গায় এখানে সাদা মানুষ। যেমন ফর এক্সাম্পল ফ্লোরিডাতে বা সাউথের যেই আরো স্টেট গুলো আছে, যেমন মনে করেন যে অ্যারিজোনা, টেক্সাস, নিউ মেক্সিকো, এইসব এলাকাতে কিন্তু হিসপ্যানিক পপুলেশন, অর্থাৎ যারা স্প্যানিশেই আলাপ করে, এরকম মানুষের সংখ্যা অনেক। এটার হিস্টোরিক্যাল রিজন আছে যে ওনারা অ্যাকচুয়ালি মেক্সিকো বা সেন্ট্রাল আমেরিকার অন্য যে রাষ্ট্রগুলো আছে, সাউথ আমেরিকার অন্য যে রাষ্ট্রগুলো আছে, সেখান থেকে ইমিগ্রেন্ট হিসাবে আসছেন। এবং এই ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা, এরপরে হচ্ছে নেভাডা, প্রায় আমেরিকার 8-10টার মতো স্টেট, এগুলো একসময় মেক্সিকোর অংশ ছিল। এরপর আস্তে আস্তে সেগুলো আমেরিকার সাথে মেক্সিকোর যুদ্ধ হয় এবং 1850s এগুলো আমেরিকার ভিতরে আসে। সো হিস্টোরিক্যালি এখানে অনেকগুলা ফ্যাক্টর আছে যে আমেরিকার জনসংখ্যা আসলে এক এক জায়গায় মনে করেন যে এক এক রকম। আবার সাউথে কিছু অঞ্চলে আগে অনেক এগ্রিকালচার হইতো, তো এখানে আফ্রো আমেরিকানদেরকে স্লেভ হিসাবে আনা হয়েছে এবং ওনাদেরই পপুলেশন এখানে প্রচুর হাই, পপুলেশন এখানে অনেক হাই। আবার পার্টিকুলারলি ফ্লোরিডাতে আবার আফ্রো আমেরিকান পপুলেশন এত না। অর্থাৎ আমি যে জিনিসটা মেক করতে চাইতেছি সেটা হইতেছে যে রাষ্ট্র বলতে আমাদের মাথায়, পার্টিকুলারলি আমরা যারা বাঙালি আছি, আমাদের মাথায় খুব হোমোজেনাস বা সমসত্ব একটা আইডিয়া আছে। অর্থাৎ
রাষ্ট্র মানে সব জায়গায় জনসংখ্যা একই রকম, একই ল্যাঙ্গুয়েজে মানুষ কথা বলতেছে, একইভাবে চিন্তা করতেছে। তো এই জিনিসটা আমেরিকার ক্ষেত্রে সত্য না। সো এই যে সত্যটা না, এটার জন্য হয় কি যে আমেরিকাতে যখন একজন মানুষ আসে, আপনি যদি এনওয়াইতে আসেন, নিউ ইয়র্কে আসেন এবং ওইখানে যদি আপনি একটা লো ইনকাম এরিয়াতে ওঠেন, আমেরিকা সম্পর্কে আপনার যেই পারসেপশন হবে, আবার আপনি যদি মনে করেন যে আরেকটা সাবারবান এরিয়া, প্রচুর ওপেন স্পেস, এরপরে হচ্ছে যে আপনার মনে করেন যে জনসংখ্যা খুব অল্প, এরকম এরিয়াতে যদি আসেন তাহলে আমেরিকা সম্পর্কে আইডিয়া আরেক রকম হবে। হ্যাভিং সেড দ্যাট, এটা আসলে আমাদের আজকের আলোচনার প্রিমিস, যে আসলে যে আমেরিকাকে ওই একটা আইনের মধ্যেই যায় না, ফেলা যায় না, যে আমি এক কথায় বললাম যে আমেরিকা হচ্ছে স্বর্গ, আবার আরেক কথায় আমি বললাম যে আমেরিকা একদমই ভালো না। অর্থাৎ বাংলাদেশ আর আমেরিকার মধ্যে যেই ইটা হয়, কম্প্যারিজনটা যে হয়, এটা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে ফেয়ার না। বিকজ আমাদের আয়তন এবং জনসংখ্যা সব মিলাই যদি আমি চিন্তা ভাবনা করি, এটা কিন্তু আসলে আমেরিকার একটা স্টেট বা একটা অঞ্চলের সমান। সো এটার সাথে তো ওভারঅল ইলোনা তো আসে না। এটা হচ্ছে এই জিনিস, একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা, যে আমেরিকাতে আমরা যখন আসি, আমরা কিন্তু ইমিগ্রেন্ট হিসাবে আসি। অর্থাৎ এখানে যে আমরা আসলাম, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে কিন্তু আমরা সাথে করে আনি না, আমরা ইন্ডিভিজুয়াল মানুষ হিসাবে এখানে আসি। তো আমেরিকাতে যে আমাদের স্ট্রাগল গুলা, সেটা কিন্তু স্বাভাবিক এখানকার যারা নেটিভ মানুষ এদের চেয়ে অনেক হাই। সো এই জন্য অনেকের ভিতরে আমেরিকা সম্পর্কে একটা নেগেটিভিটি ক্রিয়েট হয়। সো একজন আউটসাইডার হিসাবে আমেরিকাকে আমরা যে এইভাবে করি, অবজার্ভ করি, আবার এখানে যখন আমরা অনেকদিন থাকি, এখানেও আমাদের একটা সার্কেল হয়, মানে এখানকার মানুষজনের সাথেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, ওই সময় কিন্তু আবার আমেরিকা সম্পর্কে আমাদের আইডিয়া অন্যরকম হয়। তো যাই হোক, আমাদের আলোচনাটা হয়তো আজকে একটু লম্বা হবে। সো আমি আজকে আমি শুধু জাস্ট আলোচনারই এটা করলাম, প্রিমিসটা। সো আমি এখন সজল ভাইয়ের কাছে আবারই ফিরে যাব, যে হ্যাঁ, এবার পার্টিকুলার বিষয় নিয়ে আসেন। ফখরুল একটা ইন্ট্রো দেন এই পুরো আলোচনার উপরে। না, আজকে যে কোন দিক থেকে কোন দিকে আলোচনা যাবে, আমি আসলে একদমই লাইক জিরো প্রিপারেশন। যেদিকে আলোচনা যাবে ওইদিকে আমিও ভেসে যাবো, ওই নিয়তে বসছি। আর হচ্ছে যে ইন্ট্রো হিসেবে কিছু ইন্টারেস্টিং অ্যাঙ্গেল উঠে আসছে সজল ভাইয়ের কথায়, আলভির কথায়। সো সেটার লেজে ধরে যদি আমি একটা অ্যাঙ্গেল আলোচনা করতে যাই, সেটা হচ্ছে যে আলভির কথা শুনতে শুনতে মাথায় আসলো যে এই অ্যাঙ্গেলটা টাচ করতে পারি। সেটা হচ্ছে যে যেটা বললো আলভি, যে হেটারোজিনিটিটা আমেরিকা কিন্তু মোটেও হোমোজিনাস না, হেটারোজিনাস। নাও আমরা যখন বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন কোনো কান্ট্রিতে যাই, আমেরিকা আসার আগে আমিও এত কিছু আমেরিকা সম্পর্কে জানতাম না, জানার কোনো কারণ ছিল না। সো বাংলাদেশ থেকে যারা আসবে বা আসার কথা চিন্তা করে, তারাও আমেরিকার ডিটেলস, হিস্ট্রি, আমেরিকা কিভাবে ইউনিক অন্যান্য ইউরোপিয়ান দেশের সাথে তুলনা করলে এই ব্যাপারগুলো মাথায় আসার কোনো কারণ নাই। আমাদের ইনিশিয়ালি মাথায় যেটা চিন্তা থাকে, আমেরিকা যাবো, একটা গ্রিন কার্ড হবে, অনেক টাকা কামাই করবে, এর বাইরে বেশি কিছু আমরা ভাবি না। আমেরিকা কোন দিক থেকে ইউনিক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি বা ওয়েস্টার্ন দেশগুলোর তুলনায়, ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক দিক থেকে ইউনিক। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে একে তো আমেরিকার ইকোনমি সারা পৃথিবীর সবচাইতে বড়, সেরা দেশ। পড়াশোনার দিক থেকে পৃথিবীর সবচাইতে সেরা ইউনিভার্সিটিগুলোর 80% আমেরিকাতে, টপ 100 বা 500 ইউনিভার্সিটির হয়তো 80-90% আমেরিকা। এগুলো তো কারেন্ট সময়ের, এগুলো আমরা সবাই জানি। সায়েন্স এন্ড টেকনোলজি সব জায়গায় লিড দিচ্ছে, সব এরিয়াতে মিলিটারি, মানে কারেন্ট পৃথিবীতে আমরা জানি এগুলা। কিন্তু আমরা যদি ইতিহাস থেকে আসি, যে আমেরিকা কিভাবে পাওয়ার প্রতিপত্তি পাইলো এবং আমেরিকার আপিলটা কোথায়, আমেরিকার ইউনিকনেসটা কোথায়, সেটা হচ্ছে যে হেটারোজিনিটি, যে কথাটা পয়েন্ট আলভি টাচ করলো, যে আমেরিকাকে অনেকগুলো টার্ম ব্যবহার করা হয়। আমি এখানে একটা পয়েন্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে এখানে আমেরিকা বলতে আমরা, হ্যাঁ, আমেরিকা নিয়েই আমরা কথা বলতেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আমেরিকা বলতে আসলে পশ্চিমকে মিন করতেছি। কারণ কনসেপ্ট গুলো আসলে আমেরিকা মানে কি, আমেরিকা মানে আমেরিকা, কানাডা, ইউরোপ, মানে উন্নত বিশ্ব, এবং আমাদের মানে উন্নত বিশ্বে যাওয়া, থাকা, বা এই যে ইহুদি খ্রিস্টানদের দেশে যাওয়া, বসবাস করা, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন আমেরিকাকে বলা হয়, তারা আসলে আমেরিকা বলতে পশ্চিমকে মিন করে কিছু কিছু ক্ষেত্রে। ও আচ্ছা, আমি আমরা আমেরিকার কিছু পয়েন্ট সেভাবেও কভার করব আর কি। মানে কিছু সময় আমরা যখন আমেরিকা বলবো, তখন আমরা আসলে ওয়েস্টকে মিন করতেছি আর কি, বিশেষ করে। আচ্ছা, তো আমি আমেরিকার যে ইউনিকনেস আলোচনা করতে যাচ্ছিলাম, ওইটা হচ্ছে যে আমেরিকার ব্যাপারে, মানে ইউএসএ। এখন আমেরিকা বললে এখানে ভালো একটা সজল ভাই টাচ করায় আর একটা ক্লারিফিকেশন বা ডিস্টিংশন দেওয়ার ব্যাপার মাথায় আসলো, যে আমেরিকা বলতে কিন্তু নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা সবগুলা মিলেই হচ্ছে আমেরিকা মহাদেশ। যেটা তো ইউজুয়ালি হইতেছে, যেহেতু ইউএসএ পৃথিবীতে মোটামুটি একটা লিডিং রোলে আছে, সেই কারণে ক্ষমতার গায়ের জোরে আর কি আমেরিকা বললে সবাই আমরা ইউএস এর কথাই বুঝি। টেকনিক্যালি স্ট্রিক্টলি স্পিকিং ইউএসএ নিয়ে আমি বলতেছি আর কি, দ্য ইউনাইটেড স্টেটস। তো দ্য ইউনাইটেড স্টেটস, আমেরিকা ইউনিক যেসব জায়গা থেকে, যে
যে কয়েকটা টার্ম ব্যবহার করা হয়, যে দ্য ল্যান্ড অফ দ্য ফ্রি, দ্য ল্যান্ড অফ পসিবিলিটি, তারপর বলা হয় মেল্টিং পট। এই টার্মগুলা কারণ হচ্ছে আমেরিকাতে বা ইউএসএতে ইমিগ্রেন্টরা হইতেছে সবচাইতে বেশি ওয়েলকাম অন্যান্য যে কোনো দেশের তুলনায়। ইয়েস, ওয়েস্টার্ন যে কোনো কান্ট্রি, ইউরোপের যে কোনো কান্ট্রিতেই ইমিগ্রেন্টরা ওয়েলকাম। সেখানে তারা বাংলাদেশে যতটা নিরাপত্তা উপভোগ করে, যতটা স্বাধীনতা উপভোগ করে, তার সাথে অতুলনীয় মাত্রার স্বাধীনতা এবং নিরাপত্তা উপভোগ করবে। যদিও মাঝে মধ্যে আপনারা কিছু গল্প শুনবেন যে রেসিজম এগুলা যারা বলে, এটা তাদের কোনো ধারণা নাই অথবা তারা হয়তো সত্য কথা বলতেছে না। আপনি এইসব দেশে সারা জীবনে হয়তো রেসিজমের শিকার হবেন না। আর সারা জীবনে রেসিজমের যদি একবার শিকার হন, হয়তো বা কেউ আপনার দিকে তাকায় হাসলো না, কারণ এখানে সবাই ভদ্রলোক, তো সবাই আপনাকে দেখলে হাসি দিবে। এখন কেউ যদি আপনাকে দেখে না হাসে, আপনি ভাববেন আমি বাদামি দেখে বোধহয় হাসলো না, আপনার মনটা একটু খারাপ হবে। এটা হইতেছে আপনি সম্ভবত হাইয়েস্ট রেসিজমের শিকার হবেন, হাইয়েস্ট। সো আপনি বাংলাদেশে মনে করেন যে জীবন জীবিকার কোনো নিরাপত্তা নাই, আপনি মুখ খুলে কথা বললে আপনাকে ভৃত্যের মতো ট্রিট করে, সেই বাংলাদেশ থেকে এসে কেউ যদি বলে যে এইসব দেশে রেসিজম আছে, রেসিজমের কারণে এসব থেকে থাকা যায় না, এটা কি পরিমাণ হাস্যকর কথা। এসব দেশে আইন কানুন আদালত আছে, কেউ যদি আপনার সাথে ডিসক্রিমিনেশন করে, তার চাকরি বাকরি চলে যাবে। কথা বোঝেন নাই? ধরেন আপনি বাংলাদেশে, আমাদের হয় কি যে বাংলাদেশে একটা বিদেশি যদি আপনার সাথে গলা উঁচু করে কথা বলে, আপনি বলবেন কি তোর সাহস কত বড়, তুই বাংলাদেশে এসে তুই এত বড়। আর বিদেশে আপনি মনে করেন বিদেশিদের সাথে উঁচু গলায় কথা বলবেন, সে যদি আপনি ইমিগ্রেন্ট বিধায় আপনার সাথে ডিসক্রিমিনেটরি আচরণ করার চেষ্টা করে, তার চাকরি বাকরি ঘটি বাটি সব উধা হয়ে যাবে সে। আমি আমার অনেক প্রতিবেশীকে বাসা থেকে কিক আউট করছি। তার রাতের বেলা পার্টি করতেছে, ডিস্টার্ব করতেছে। এখানে কোয়াইট আওয়ার বলে একটা কনসেপ্ট আছে, রাত 10টার পর হচ্ছে কোয়াইট আওয়ার, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। এটা হচ্ছে ঘুমের সময়। এই সময় কেউ ডিস্টার্ব করতে পারবে না। ডিস্টার্ব করলে হচ্ছে এইসব দেশের নিয়ম কি, এইসব দেশের মানুষজন কনফ্রন্টেশনে যায় না। ধরেন বাংলাদেশে হয় কি, আপনার নিচে মাহফিল চলতেছে অথবা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা হইতেছে, কীর্তন করতেছে, আপনি কি করবেন? আপনি তো পুলিশের কাছে যাবেন না, পুলিশের কাছে গেলে আপনি হয়রানির শিকার হবেন, রাইট? আপনি করবেন কি, আপনি নিজে কনফ্রন্টেশনে যাবেন, এলাকার 8-10টা পোলাপান নিয়ে যাবেন, গিয়ে কথা তোলার চেষ্টা করবেন, তারপর তারা আপনাকে কিলায় ঘুষিয়ে পাঠিয়ে দিবে। সো মানে ফিজিক্যাল কনফ্রন্টেশন এবং ব্যক্তিগত কনফ্রন্টেশন ছাড়া কোনো সমাধান নাই, কোনো আইন আদালত নাই, কোনো অভিভাবক নাই আপনার বাংলাদেশে। আর এসব দেশে হয় কি, আপনি যখন কোনো বিপদে পড়েন, কোনো মানুষ যখন বিপদে পড়ে, সে কখনো কনফ্রন্টেশনে যায় না। আপনি ধরেন বাসার মধ্যে অনেক সাউন্ড করতেছেন, সে আপনার বাসায় দরজায় এসে টোকা দিয়ে বলবে না যে সাউন্ড কমান, সে করবে কি, সে পুলিশে কল দিবে। পুলিশ এসে আপনার বাসা দরজায় টোকা দিবে, টোকা দিয়ে বলবে যে সাউন্ড তুমি ভলিউম লো করো। সো এইটা হইতেছে মানে যদি আইডিয়াটা বোঝেন, কনসেপ্টটা বোঝেন যে এই দেশে মানুষকে কিরকম রেসপেক্ট করে, এই দেশে কোনো ধরনের ফিজিক্যাল কনফ্রন্টেশন হওয়ার কোনো সম্ভাবনার সুযোগ নাই। যদি হয়, কেউ যদি করে তার, এবং আরেকটা জিনিস বোঝেন যে এইসব দেশে সকল অপরাধের কিন্তু রেকর্ড থাকে। আপনার কেউ যদি কোনো অপরাধ করে, তার এটা হিস্ট্রিতে চলে যাবে এবং সে পরবর্তীতে চাকরি পাবে না, কোনো বাড়ি কিনতে গেলে লোন পাবে না, সে তার জীবন শেষ। কোনো একটা ফেলোনি চার্জ যদি কারো এগেনস্টে ঢোকে, সে ধরেন আপনাকে রাস্তার মধ্যে আপনি ইমিগ্রেন্ট দেখে একটা ঘুষি মারছে, তার জীবন শেষ। আপনি ধরেন একটা ঘুষি খেলেন, তার জীবন শেষ, তার ক্যারিয়ার, চাকরি বাকরি, জীবনের তরে সে শেষ। সো আপনি এইসব দেশে যতটা নিরাপদ, এটা আপনি মানে বাংলাদেশে এটা কখনো কল্পনাতে আনতে পারবেন না। তো এই কারণে এটা সকল ওয়েস্টার্ন দেশের বেলা এটা সত্য। আর আমেরিকার ব্যাপারে যে পয়েন্টটা মেক করতেছিলাম, যে সব জায়গা থেকে আমেরিকা এক্সক্লুসিভ, যে আমেরিকাকে বলা হয় মেল্টিং পট। মেল্টিং পট মানে হচ্ছে কোনো একটা পাত্রের মধ্যে আপনি যদি কোনো কিছু রেখে গলাইলে সবকিছু একসাথে একটা মিক্সচার হয়ে যায় না। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমেরিকাতে পৃথিবীর সব দেশ থেকে মানুষজন আসে, এসে এখানে একসাথে একটা মিক্সিং হয়। এবং এখন আপনি বলতে পারেন যে এটা তো পৃথিবীর সকল ওয়েস্টার্ন দেশেই সারা পৃথিবী থেকে মানুষ যায়, আমেরিকার ব্যাপারে কথা কেন বলা হয়? এটার কারণ হচ্ছে আমেরিকার ইতিহাস যদি আপনি দেখেন, স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে আমরা সবাই জানি, সেই বিখ্যাত যে ছবি হাডসন রিভারের পাশে দাঁড়ায় আছে। স্ট্যাচু অফ লিবার্টির যে মোটোটা, অনেকগুলো মোটো আছে অ্যাসোসিয়েটেড, তার মধ্যে একটা সবচাইতে আলোচিত মোটো, আমি আলভি যখন কথা বলতেছিল সার্চ দিয়ে বের করলাম এগুলা, যে গিভ মি ইউর টায়ার্ড, ইউর পুয়ার, ইউর হাডলড মেসেজ, ইয়ার্নিং টু ব্রিথ ফ্রি। এই কথাটার একটা ঐতিহাসিক সিগনিফিকেন্স আছে। আমেরিকাতে যখন ইউরোপিয়ানরা প্রথম আসে একটা জাহাজে করে, এটার নাম হচ্ছে, ইফ আই এম নট মিস্টেকেন, মে ফ্লাওয়ার জাহাজটার নাম। ওই মে ফ্লাওয়ার জাহাজে করে যখন প্রথম ইউরোপিয়ানরা আমেরিকাতে আসে, কেন আসে? এখানে অনেক ইতিহাস আছে, পারসিকিউশনের, রিলিজিয়াস পারসিকিউশন থেকে শুরু করে আরো অনেক ইতিহাস আছে। সো এইখানে অনেক দেশ থেকে যখন মানুষ, স্পেশালি ইউরোপ থেকে মানুষ যখন আমেরিকাতে আসতে শুরু করে, তখন তারা আপনার এই যে ফ্রি স্পিচের কথা আজকাল অনেক শুনেন, যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রি স্পিচ, ইন্টারনেট থাকার কারণে আমরা অনেক এই আলাপটা শুনি। এই আইডিয়ার জনক কিন্তু আমেরিকা। যে ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসির যে ধারণা, এই আইডিয়ার জনক কিন্তু আমেরিকা। সো এরকম পৃথিবীতে, আধুনিক পৃথিবী, সুসভ্য পৃথিবীর অনেক আইডিয়ার জনকই আমেরিকা। আমেরিকাতে হচ্ছে কনস্টিটিউশনে ফ্রিডম অফ স্পিচ প্রটেক্টেড, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা কনস্টিটিউশনে প্রটেক্টেড। এগুলো পরবর্তীতে অন্যান্য কালচারও পিক আপ করছে। সো অনেক দিক থেকে আমেরিকা অনেকভাবে ইউনিক, এবং যেটা বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি, এবং ওই যেটা বললাম ল্যান্ড অফ দ্য ফ্রি,
এই কথাটা বলা হয় কেন? কারণ হচ্ছে ইউরোপ থেকে যখন মানুষজন ধর্ম পালনের স্বাধীনতা না থাকায় পারসিকিউটেড হয়ে আমেরিকায় আসে, তখন তারা চিন্তা করে যে আমরা আমেরিকাতে এসে আমরা ইউরোপের স্টাইলে কোনো একটা দেশ গঠন করব না। আমাদের এই দেশে সম্পূর্ণ স্বাধীনতা থাকবে এবং এই যে চার্চকে আলাদা করা থেকে স্টেট থেকে এই কনসেপ্ট কিন্তু আমেরিকা থেকে আসা। ইফ আই এম নট মিস্টেকেন, আমি লাইক 90% শিওর এটা আমেরিকান কনসেপ্ট। পরবর্তীতে ইউরোপেও এটা ফ্রেঞ্চ গেছে। রেভলিউশনে মনে হয় এরকম একটা ছিল। বাট আমেরিকা এর আগে ফ্রেঞ্চ রেভলিউশনের আগে হইছে। অ্যাকচুয়ালি আমেরিকার ইন্ডিপেন্ডেন্স থেকেই ফ্রেঞ্চ রেভলিউশনটা ইন্সপায়ার্ড হয়েছে, রাইট? ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে 1790 তে, রাইট? 1789 হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। আমেরিকা স্বাধীন হয়েছে 1776 এ, আর সংবিধান লেখা হয়েছে ওই সময়টাতে আর কি। মানে ইউরোপে এটা শুরু হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, তার আগে হ্যাঁ। ও আমেরিকান কনসেপ্টটাই হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন আমেরিকা থেকে পিক করছে এই কনসেপ্টটা, যে স্টেট থেকে চার্চ আলাদা করা, ধর্মের কোনো হস্তক্ষেপ থাকবে না রাষ্ট্রে, তারপর ফ্রি স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, এই যে যত আধুনিক কনসেপ্ট এগুলো সব আমেরিকা থেকে আসছে। এবং আমেরিকান কনস্টিটিউশন এবং ভাবি এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু পৃথিবীর প্রথম ট্রু ডেমোক্রেসি। এটার মানে হইতেছে এটা যে আমেরিকারাই কিন্তু কোথাও ওইভাবে জনগণের ভোটে আপনার শাসক ইলেক্টেড হইতো না। সো আমেরিকাতে যখন ওয়াশিংটন আমেরিকাকে আপনার করলো ইন্ডিপেন্ডেন্ট, তখন ওয়াশিংটনকে কিন্তু অনেকেই দিছিল বুদ্ধি যে আপনি এম্পায়ার হয়ে যান। ওয়াশিংটন কিন্তু এম্পায়ার হয় নাই। এবং ওই সময় মানুষের জন্য এটা খুবই ইউনিক একটা আইডিয়া ছিল যে ইলেকশনের মাধ্যমে আমি আমার রুলার ইলেক্ট করতেছি। বিকজ এটা ওই সময় মানুষের মাথায় ছিল না, এই জন্য যে তখন মানুষের মধ্যে অনেক রকমের ভাগ উপভাগ ছিল, অর্থাৎ রিচ, সাধারণ মানুষ, স্লেভ, এরকম অনেকগুলা ভাগ উপভাগ তো ছিল। এখন আপনি যদি সবার হাতে ইলেকশনারি দিয়ে দেন মানে সেই অধিকারটা, তো এটা আসলে সেন্স মেকিং জানা করতে জানা। বিকজ ফ্রেঞ্চ রেভলিউশনের সময় একটা মেজর ঝামেলা চলতেছিল এই জন্যই যে সবার হাতে আসলে রাজনৈতিক অধিকার আসা উচিত কিনা। বিকজ যারা রিচ মানুষ এরা প্রচুর আপনার করতেছে, ট্যাক্স পে করতেছে। তো ওদের আর্গুমেন্টটা হইতেছে যে আমরা তো ওই ভীষণ করতেছি হাই, সো আমাদের রাজনৈতিক অধিকারটা থাকা উচিত হাই। আর যারা সাধারণ মানুষ ওরা তো ওইভাবে ভিউট করে না, কন্ট্রিবিউট করে না। তো ওদেরও যদি একটা ভোট হয়, আমাদেরও যদি একটা ভোট হয়, তাহলে এই জিনিসটা তো ইকুয়াল হলো না। রাইট, এটা গুড একটা পয়েন্ট কমপ্লিমেন্ট করছে আলভি। কারণ হচ্ছে এই যে আমেরিকাতে যে মাইগ্রেট করে আসে ইউরোপিয়ানরা, তার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ ছিল যে এই যে যেটা বললো আলভি, যে ডেমোক্রেসির আইডিয়াটা আমেরিকাতে আসছে, যে মনার্ক ভার্সেস হচ্ছে মনার্কি আর কি, বেসিক্যালি রাজা বেস, মনার্কি ভার্সেস ডেমোক্রেসি। আমেরিকা প্রথমে মনার্কির আইডিয়া থেকে বের হয়ে ডেমোক্রেসির আইডিয়া আনে, এবং যে ইউরোপিয়ানরা মাইগ্রেট করে আমেরিকাতে আসে, রিলিজিয়াস পারসিকিউশন একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে ল্যান্ড ওনারশিপ। ওইখানে ল্যান্ড ওন করা হচ্ছে সাধারণ মানুষের জন্য খুব কঠিন ছিল। সো স্বাধীনতা বলতে যে কনসেপ্টটা মিডল এজেসের যে নৃশংস সময়টা, সেখান থেকে বের হয়, এবং এই যে এনলাইটেনমেন্ট আসছে কত 1700-1800 এর সময়টাতে, আমেরিকা স্বাধীন হওয়ার পর থেকে পৃথিবী হচ্ছে, আমেরিকা রাষ্ট্র গঠন হওয়ার পর থেকে পৃথিবী সুসভ্য হওয়া শুরু হয়েছে। সো আজকে আমরা স্বাধীন সভ্যতার যত কনসেপ্ট সম্পর্কে আমরা জানি, এই সব কিছুর গোড়াপতন হয়েছে আমেরিকায়। সো অনেকভাবে আমেরিকা হচ্ছে, এখন আমরা যখন আমেরিকায় আসছি বাংলাদেশ থেকে, তখন তো এগুলো জেনে বুঝে আসি নাই যে পৃথিবীর সবচাইতে আদিম সভ্যতার দেশে যাচ্ছি আমরা। আসছি হচ্ছে গ্রিন কার্ডের জন্য। কিন্তু কথা হচ্ছে আসার পর আমি যোগ করে বলছি গ্রিন কার্ডের জন্য আসছি, পড়াশোনা করতে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল, দেশে ফিরেও গেছিলাম। আমি পার্সোনালি আমি খুব সিরিয়াস ছিলাম দেশে ফিরে যাওয়ার ব্যাপারে, আনটিল রিসেন্টলি আমি ডিসিশন চেঞ্জ করছি। যা হোক, কিন্তু কথা হচ্ছে যে তো আমেরিকার ব্যাপারে অনেক ইউনিক অ্যাসপেক্ট আছে, যে কারণে যে কথাগুলো বলে এখানে ল্যান্ড অফ দ্য ফ্রি, ল্যান্ড অফ পসিবিলিটি। ল্যান্ড অফ পসিবিলিটি মানে হচ্ছে এই দেশে আপনি যা হইতে চান আপনি সেটা হইতে পারবেন। এই দেশ, এই রাষ্ট্র আপনাকে সব ধরনের সহায়তা করার জন্য 50 পায়ে খাড়া। এইসব দেশে, আমি ইউরোপিয়ান অন্যান্য দেশ সম্পর্কে জানি না, আমি প্রিটি শিওর কালচার কাছাকাছি হবে। তবে আমেরিকার ব্যাপারে যেটা ইউনিক, যে আমেরিকা হইতেছে বাতাসে টাকা ওড়ে। এই দেশের এত টাকা যারা কি করবে? আপনি যদি সিম্পলি একটা ভালো আইডিয়া নিয়ে এই দেশে আসেন, যেই কি বলে ফরচুন 500 এর থেকে শুরু করে পৃথিবীতে যত বিলিনিয়ার আছে, নাম্বারটা আলবি চাইলে তুমি একটু গুগল করে দর্শককে জানাইতে পারো মিনওয়াইল, যে পৃথিবীতে যত বিলিয়নার আছে তাদের মধ্যে সম্ভবত 70-80% না 50% এর মতো, হ্যাঁ সম্ভবত 50% এর মতো একক দেশ হিসেবে আমেরিকার। ফরচুন 500 এর সবাই আমেরিকা। যত টপ আপনি গুগল বলেন, ইউটিউব বলেন, উইন্ডোজ বলেন, ফোন অ্যাপল বলেন, তারপর কম্পিউটার বলেন। আরেকটা ভালো পয়েন্ট আসছে ফখরুল, এই যে দাসপ্রথার বিলুপ্তি, এটা কিন্তু আমেরিকা নেতৃত্ব দিয়েছিল। রাইট। সো সভ্যতা থেকে শুরু করে যত ভালো আইডিয়াস, যত ভালো জিনিসপত্র হচ্ছে সব আমেরিকার হাত ধরে আসছে। সো ভাই এই কারণে একটু ইন্টারাপ্ট করি, এই স্লেভারি নিয়ে তো আলোচনা হইতেছিল। আচ্ছা, এখানে আমাদের কিন্তু কিছু রিসেপশনে ভুল আছে। আমরা যে জিনিসটাই করি মনে করি, পার্টিকুলারলি ইস্টার্ন আমাদের যে সংস্কৃতিগুলো আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা মিডল ইস্টার্ন, আমাদের মধ্যে একটা সংস্কৃতি আছে যে আমরা অস্বীকারের সংস্কৃতি। আমরা অনেক সময় আমাদের অতীতকেই করি, অস্বীকার করি। একটা মিস্টেক হইলে ওইটা আমরা আসলে এড়াইতে চাই, বা এখনো আমরা যে ধরনের মিস্টেক গুলা করতেছি মিডিয়াতে আমরা আনি না। ফর এক্সাম্পল,
ইংরেজ শাসনামলেও আমাদের এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে, এটা হচ্ছে আপনার 1800-এর 1/3 মানুষ আমাদের ইস্ট বেঙ্গলে স্লেভ ছিল। অর্থাৎ এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু ফ্যাক্ট যে আমাদের এখানেও কিন্তু স্লেভ ছিল এবং এই সংখ্যাটা হচ্ছে 1/3। হাউ ডু লাইক ওই স্লেভ বলতে ডেফিনিশনটা কি স্লেভের? স্লেভটা হচ্ছে যে আপনি আপনার স্বাধীনতা অর্থের বিনিময়ে একজনের সেই করে দিলেন, বিক্রি করে দিলেন। মানে ধরো যে কর্পোরেট স্লেভ একটা টার্ম কিন্তু ইউজ করা হয় না, ওটা না, একদম স্ট্রিক্ট সেন্সে আমাদের ছিল। এবং আমাদের যে ওই সময়কার 1800-এর প্রচুর আপনার মনে করেন যে দলিল এখন আছে যেগুলা উদ্ধার হয়েছে, ওইখানে লেখা আছে যে একজন মানুষ তার সন্তানকে 8 টাকা 6 টাকাতে আপনার ই করে দিতেছে, স্লেভ হিসাবে সেল করে দিতেছে। এবং এটা কিন্তু আমরাই নিতাম, মানে মানে এমন না যে এটা ফরেনাররা এসে এখানে স্লেভ হিসাবেই হইতো, অথবা এদেরকে ইয়েরা কিনে নিয়ে যাইতো, ফরেনাররা কিনে নিয়ে যেত, অর্থাৎ এটা কিন্তু আমাদের লোকালি হইতো এই জিনিসগুলা। বাট এটা কিন্তু আমরা অত আলোচনা করতে যাই না। তো আমেরিকান এই স্লেভারি নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা কিন্তু অনেক সময় এটা মনে করি যে আমেরিকানরাই শুধু এই জিনিসটা করতো এবং এটাই শুধু ওরা অফ করছে। বাট বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে একটা গ্লোবালি এটার এগেইনস্টে যে আপনার একটা ইয়া না। আমি একটু কনফিউজ আলভি, একটু কনফিউজ, আর একটু ক্ল্যারিফিকেশন চাইবো আমি এখানে। সেটা হচ্ছে যে নাম্বার 1, স্লেভের ডেফিনিশনটা একটু স্ট্রিক্ট ডেফিনিশনটা একটু দাঁড় করায় তুমি স্লেভ বলতে কি বুঝাচ্ছ এটা একটু আমি বুঝতে চাচ্ছি। কারণ ধরো মানে আমাদের ওইখানকার হিস্ট্রিতে তো তোমার পিএইচডি ডিগ্রি আছে, তো তোমার আমি চ্যালেঞ্জ করতেছি না। আমি যেটা বুঝতে চাচ্ছি যে ধরো স্লেভ বলতে ইউরোপিয়ান যে আফ্রিকা থেকে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়া হয়েছে, তারপর আমেরিকাতে বলতে ইউএসএ তে আনা হয়েছে, বেসিক্যালি আফ্রিকা থেকে বিভিন্ন সত্যি কথা বলতে শুধু আফ্রিকা থেকেও না, আফ্রিকা থেকে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা ভাবি যে স্লেভ মানেই শুধু আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, শুধু আফ্রিকা না, অনেক দেশ থেকে আনা হয়েছে এবং শুধু কালোদেরকে আনা হয় নাই। তো আমাদের সাউথ এশিয়া, তুমি এই কথাটা একবার একটু বলো, মানে কি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হচ্ছে 1800-এর দিকে স্লেভারি 1/3 পপুলেশন স্লেভারির আন্ডারে হইতেছে ছিল। হ্যাঁ, এটা তাদের অধীনে তাদেরকে কি ইয়ে করে নেওয়া হয়েছে, শিপ করে নেওয়া, কোথাও স্লেভ বানানো হয়েছে নাকি তাদের ল্যান্ডেই লোকাল? এটা এখানে জিনিসটা হচ্ছে কি, 1800-এর যে ইতিহাসটা আমি নিতেছি, এটা হচ্ছে যে এটার একটা আপনার আর্টিকেল আছে, এটা এই লিস্টারে একটা আর্টিকেল আসছিল 4-5 বছর আগে, যে আপনার 1800s-এ ইস্ট বেঙ্গলে আমাদের এই বাংলাতে আর কি 1/3 মানুষ ছিল হচ্ছে আপনার স্লেভ, প্রায় 1/3। কিন্তু স্লেভ তুমি যদি একটা প্যাটার্ন দেখো, তুমি বলার সময় আমি ভাবতেছিলাম যে কলোনাইজ করা কোথাও যদি ইয়েরা এসে কি বলে এটা মানে অকুপায়ার নাকি টার্মটা ইউজ করে, মানে বাইরে থেকে এসে কেউ যদি কলোনাইজ করে, হ্যাঁ ইনভেডাররা এসে যদি কলোনাইজ করে, ওরা কিন্তু স্টিল এটা কিন্তু স্লেভ বলা হয় যাদেরকে তাদের বাসাবাড়ি থেকে তুলে এনে। না, এখানে ভাই জিনিসটা এরকম না, মানে স্লেভ মানে যে সবসময় যে আপনাকে এক জায়গা থেকে উঠায় নিয়ে আসবে এরকম না। যেমন হইতেছে, যেমন এই স্লেভারির কিন্তু এক এক জায়গাতে এক এক রকম আপনারই ছিল, মানে প্রথা। আমাদের এখানে যে জিনিসটা হইতো যে জমিতে করার জন্য, কাজ করার জন্য বা ফুড ফরমাইশ কাটার জন্য এরা অনেক সময় মানুষ করতো কি, অভাবের আরো নাই, নিজের সন্তানকেই হচ্ছে আরেকজন জমিদার অথবা রিচ মানুষেরই সেই করে দিত, বিক্রি করে দিত। আমাদের যে স্লেভারিটা ছিল, এটা ছিল যে লোকাল জনসংখ্যার ভিতরেই লোকাল মানুষই লোকাল মানুষকে করতেছে, আরব কালচারে যেটা ছিল করতেছে। এবং এটা শুধু কালচারে না, এটা সব দিকেই ছিল, সব সংস্কৃতিতেই ছিল। আচ্ছা, যেমন এটা অবশ্য একটা ভ্যালিড পয়েন্ট, এটা নিয়ে আমি একটু কথা বলবো শেষে, যে আমেরিকা তো পৃথিবীর একটা যুদ্ধবাজ রাষ্ট্র, এটারও কজ এন্ড ইফেক্ট গুলো আমরা একটু পরে আলোচনা করব, বাট এটা একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, অবশ্যই উইল ট্রাই টু কভার ইট। আচ্ছা ফখরুল। হ্যাঁ, না তো আমি মোটামুটি পয়েন্ট মেক করা শেষ। ওইটা আমি একটু ঐতিহাসিক আমেরিকার ইউনিকনেসটা কোন জায়গাতে এবং ঐতিহাসিকভাবে কিভাবে আমেরিকা ইউনিক অন্যান্য ওয়েস্টার্ন দেশ থেকে, আমি ওই আলবির কথাটা শুনতে হেটেরোজেনিটির কথাটা মাথায় আসলে জন্য একটু টাচ করলাম। যারা বাংলাদেশে আছে নেসেসারিলি হয়তো সবাই অ্যাওয়ার না, এই জন্য একটু টাচ করলাম আর কি। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় এবার একটু মানে পয়েন্টে যাই, তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি একটু মিথ, যেটা মোটামুটি বহুল প্রচলিত ধারণা, মূলত এটা তো হচ্ছে একটা দৃষ্টিভঙ্গির বিষয় সবকিছুই। একটা কথা আছে না, ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ে লুক এট থিংস, দ্য থিংস দ্যাট ইউ লুক এট চেঞ্জ। মানে কথাটা হচ্ছে আমি আসলে কোন দৃষ্টিকোণ থেকে দেখবো। আমি যদি প্রো আমেরিকান পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে একরকম, এখন আবার যদি আমি অ্যান্টি আমেরিকান পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আবার জিনিসগুলো আরেক রকম। সো যাই হোক, আমি রিসেন্টলি একটা পডকাস্ট দেখতেছিলাম, সেখানে একজন রাইজিং কন্টেন্ট ক্রিয়েটর বলতেছিলেন যে ওনার হচ্ছে আমেরিকার গ্রিন কার্ড আছে, কিন্তু উনি সেটা ফেলে রেখে বাংলাদেশে চলে গেছে।
তো কেন? কারণ এটা মোটামুটি বাংলাদেশে বেশিরভাগ মানুষের কাছেই রীতিমতো বিস্ময়কর একটা ব্যাপার। মানে একজনের আমেরিকার গ্রিন কার্ড আছে, সে গ্রিন কার্ড ফেলে রেখে বাংলাদেশে চলে গেছে। খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার। অনেকটা স্বর্গ থেকে যেরকম আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে এইরকম একটা ব্যাপার আরকি অনেকের কাছে। সো সেটার হয়তো ঐরকম একটা ভিউ-টিউ হবে। সেইটা ভিউ হইছো। বাট আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো যে বহু মানুষেরই আমেরিকায় থাকার সুযোগ আছে, তারা আমেরিকায় থাকে না। কারণ আমেরিকায় থাকার এই ডিসিশন মেক করা অনেকের জন্য একটু ডিফিকাল্ট। কারণ ওই যে বললাম এগুলা পারসন টু পারসন ভ্যারি করে। কারোর জন্য বাংলাদেশ না, ইনফ্যাক্ট তার গ্রামে অপরচুনিটি বেশি। সে হয়তো শুধু ঢাকায়ও না। সে মনে করে যে সে যদি তার গ্রামের বাড়িতে থাকে সেটা তার জন্য অনেক কমফোর্টেবল বা সেখানে তার জন্য অপরচুনিটি অনেক বেশি। ইটস অলরাইট। সো কিন্তু উনি যে কারণগুলো ব্যাখ্যা করলেন, মানে ওই কনটেন্ট ক্রিয়েটর, সেই জিনিসটা আমার কাছে খুবই রিডিকুলাস মনে হয়েছে। যেমন উনি বলছে যে উনি যেখানে খেতে যায় সেখানে দিন দুপুরে গুলি করে মানুষকে মেরে ফেলে। এটা হলো একটা কারণ তার আমেরিকা ছেড়ে বাংলাদেশ চলে যাওয়ার পিছনে। তো এইটা পড়ে আমার একটা কথা মনে পড়লো। আমি বাংলাদেশে হচ্ছে গুলশানে থাকতাম। গুলশান অ্যাভিনিউতে যে শপার্স ওয়ার্ল্ড এর অপোজিটেই ছিল আমার বাসা। তো শপার্স ওয়ার্ল্ড এর সামনে একটা পলিটিক্যাল খুব পাওয়ারফুল একটা লোক, মোটামুটি বিশিষ্ট এক ব্যক্তি, তারে গুলি করে মেরে ফেলছে। আমার তখন ওই ঘটনাটা মনে পড়লো যে এখন বা এরপরে গুলশানে আরো অনেকগুলো ইনসিডেন্ট এরকম হয়েছে। সর্বশেষ তো হোলি আর্টিজান হামলাও হলো। এখন এইসব ঘটনা বা এইসব উদাহরণকে মাথায় নিয়ে গুলশানের লোকজন যদি গুলশানের নিরাপত্তা জনিত কারণে যদি গুলশান ছেড়ে কামরাঙ্গীরচর গিয়ে উঠে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? মানে গুলশানে এরকম অনেকগুলো ইনসিডেন্ট হলেও গুলশানই তো বাংলাদেশের সবচেয়ে সিকিউরড প্লেস নাকি? ফখরুল। তো এখন কেউ মানে সিকিউরিটি আতঙ্কে যদি সে কামরাঙ্গীরচর গিয়ে উঠে তাহলে তো এটা মেক সেন্স করলো না। আমেরিকায় এরকম ইনসিডেন্ট ঘটে, কিন্তু আপনি আমেরিকার থেকে বেটার প্লেস যদি বলেন তাহলে হয়তো আপনি কম্পেয়ার করতে পারেন কানাডার সাথে। আপনি কম্পেয়ার করতে পারেন সুইজারল্যান্ডের সাথে বা নিউজিল্যান্ডের সাথে। আপনি হয়তো স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি আমেরিকার সাথে কম্পেয়ারেবল? আমরা কম্পেয়ার করতে চাইও না। মানে এটা তো কম্পেয়ারেবল না এবং সেটা আসলে কম্পেয়ার করা উচিতও না। কারণ আমাদের এনওয়াইপিডির যা বাজেট আর ডিএমপির তো বাজেট সেম না। সো ডিএমপির কাছ থেকে তো আমরা এনওয়াইপিডির সমান সার্ভিস এক্সপেক্টও করতে পারি না। এনওয়াইপিডির একটা মেম্বারকে যে পরিমাণ ট্রেনিং দেওয়া হয়, তাদের যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয়, তারা অল্প সময়ে কাজ করে, অল্প কিছুদিন পরেই তারা রিটায়ারমেন্টে যেতে পারে। তাদের প্রচুর বেনিফিটস আছে। অন দি আদার হ্যান্ড আমাদের এনওয়াইপি ডিএমপির একটা পুলিশ অফিসার অনেক সময় 18 ঘন্টাও ডিউটি করে। এটা ট্রু। এখন সে যে মানুষকে কামড়ায় না এই তো মেলা। কিন্তু কথা আমরা সেটা কম্পেয়ার করছি। সজল ভাই, এখানে হ্যাঁ। আমি একটু একটা পয়েন্ট মেক করি। আমি বাঙালিকে আরাম দিবই না আজকে, এদেরকে অশান্তিতে রাখবই। সেটা হচ্ছে যে এই কথাটার সাথে আমি একমত এবং দ্বিমতের জায়গাটা সেটা বলি একটু। সেটা হচ্ছে যে এটা তো 100% সত্যি যে আমেরিকার সাথে কম্পেয়ার করে লাভ নাই। আমেরিকার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি, এটা কম্পেয়ার করার কোনো আলোচনাই নাই। এট দ্য সেম টাইম এটা সত্যি যে ধরেন যে আপনি রাস্তার মধ্যে, বাংলাদেশের রাস্তার মধ্যে জ্যাম কেন বা রাস্তা ভাঙা কেন বলবে কি আপনি গরিব দেশ, 16 কোটি মানুষ কি আশা করেন? আরে বেটা, তুই এই রাস্তা করার জন্য যে বাজেট, এর 5 গুণ বাজেট করা হয়ে গেছে অলরেডি। ব্যাপারটা এমন না যে টাকা নাই থেকে রাস্তা ভাঙা। সে যে অ্যান্সারটা দিয়েছে কিন্তু একটা মিথ্যা অ্যান্সার, ফলস অ্যান্সার। মোটিভেশনাল স্পিকারগুলো ইউটিউবে এসে যেগুলো বলে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। তাদের কথা হইতেছে 16 কোটি মানুষের দেশ এবং গরিব দেশ, অ্যাজ ইফ টাকা নাই দেখে রাস্তা ভাঙা। এই রাস্তা করার জন্য যত টাকা দরকার তার 5 গুণ বাজেট করা হয়েছে এই রাস্তার পেছনে। আমেরিকায় এক রাস্তার জন্য 5 বার বাজেট করা হয় না। অ্যাপারেন্টলি বাংলাদেশ আমেরিকার চেয়ে বড় লোক। আমেরিকাতে এক রাস্তার জন্য একবার বাজেট করা হয়, বাংলাদেশে এক রাস্তার পেছনে 5 বার বাজেট করা হয় এবং প্রতি বাজেটে যত না খরচ হওয়া উচিত তার 5 গুণ করে খরচ করে প্রতিবার চোরগুলা। সো তাহলে টাকা নাই কোথায়? টাকা যতটুকু দরকার তার চেয়ে 5 গুণ দিল এবং প্রতিবার চুরির কারণে 5 গুণ করে এক রাস্তা 25 গুণ বেশি টাকা খরচ করছে। করার পর ভাঙা রাস্তা আমার বলে ভাই গরিব দেশ টাকা নাই। বেটা, তোরে যে পরিমাণ টাকা এই রাস্তার পিছনে তুই ঢালছস, আমেরিকানরা অত টাকা রাস্তার পেছনে ঢালে না। এই গরিবের গল্পটা আই ডোন্ট কোয়াইট বাই ইট। এবং একটা তো ভাই আলোচনাই আছে যে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ রাস্তা নাকি এই দেশে, বাংলাদেশে। হ্যাঁ, পৃথিবীতে পার মাইল হিসেবে এরা হইতেছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানায়, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাংলাদেশ। এরা রাস্তা বানায়, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ বাংলাদেশ। ঠিক আছে, আমি সব কথা উড়াইয়া ফেলতেছি না। বাংলাদেশ পলিমাটির দেশ, মাটি নরম, একটু ভালো করে পাইলিং করতে হয় মানলাম। হ্যাঁ, স্টিল চোরগুলা সমানে হরে ধরে চুরি করে আর দোষ দেওয়া হইতেছে মানুষ বেশি, গরিব জনসংখ্যা ঠোঙ্গা রাস্তায় ফেলে, ফালতু কথা। আচ্ছা, এই জায়গায় অবশ্য ফখরুল একটা পয়েন্ট প্রথমে ইয়ে করছে যে এই যে দিন দুপুরে গুলি করে মানুষ মেরে ফেলছে। দিন দুপুরে গুলি করা না, একটা বিষয় হচ্ছে কি এই জায়গায় আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করতে চাই। আমেরিকা মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর পার্সপেক্টিভ থেকে যদি বলি, আমেরিকা এ পর্যন্ত 2টা মেজর অ্যাটাক হয়েছে। একটা হচ্ছে পার্ল হারবার আর একটা হচ্ছে টুইন টাওয়ার অ্যাটাক। 2টা অ্যাটাক মানে আমেরিকার মেইনল্যান্ডে তো 2টা আক্রমণ হয়েছে এ পর্যন্ত আমেরিকার ইতিহাসে। 2টা অ্যাটাকই কিন্তু সুইসাইডাল অ্যাটাক।
মানে ওই পার্ল হারবার যারা অ্যাটাক করছে তারাও জানে কিন্তু যে আমেরিকা অ্যাটাক করে তারা আর ফিরতে পারবে না, বা টুইন টাওয়ার যারা অ্যাটাক করছে তারাও জানে যে টুইন টাওয়ার অ্যাটাক করে তারা আর ফিরতে পারবে না সেখান থেকে। সো সুইসাইডাল অ্যাটাক। সো আমেরিকায় আপনি কাউকে একটা ঘুষিও যদি মারেন, যেটা ফখরুল বলছে যে সে আপনাকে একটা ঘুষি মারতে পারবে, কিন্তু এই ঘুষি মারাটা এটা কিন্তু সুইসাইডাল, মানে তার কিন্তু লাইফ শেষ। মানে তার মোটামুটি সে আর চাকরিও পাবে না, সে কোনো ব্যবসার জন্য ব্যাংক লোনও পাবে না, কিছুই আপনার তো পাবে একটা না। ঘুষি মারছে, আপনি ডললে 5 মিনিট পর ব্যথা চলে যাবে। ওই চান্দুর কিন্তু জীবন শেষ ঘুষি মেরে। এর জীবন শেষ। এগুলা কিন্তু কারণ প্রত্যেকটা চাকরি পাওয়ার পরে তার ব্যাকগ্রাউন্ড চেক করবে। এবং ব্যাংক লোন দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড চেক করবে। ব্যাকগ্রাউন্ড চেক করলে এগুলো বেরিয়ে আসবে। এবং ভাই এবং আপনি ঘুষি খাওয়ায় আপনি কিন্তু গ্রিন কার্ড পাবেন। আমি একটু এড করে দিই ফাঁকে, হ্যাঁ? এরকম বাঙালি তো বাটপার এগুলা ধারা বের করছে, আমি জানতাম না, আমি এটা জেনে অবাক হইছি। আপনি যদি কোনো আমেরিকানের হাতে মাইর খান, আপনি একটা মামলা ঠুকে দিতে পারবেন এবং যতদিন এই মামলা নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমেরিকায় সরকার আপনাকে ইয়ে করতে বাধ্য, এবং আপনি তখন গ্রিন কার্ড আবেদন করলে কি এক ধারা আছে, আপনি গ্রিন কার্ডও পাবেন। হ্যাঁ, গ্রিন কার্ড বাঙালি পাওয়া যায়। ইচ্ছা করে এগুলো দোয়া করে যে রাস্তায় মারপিট করে 2-4টা ঘুষি খাই কিনা তাহলে গ্রিন কার্ড পাবো। হ্যাঁ। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে অডিয়েন্সদের জন্য একটা জিনিস অ্যাড করতে চাই যে অডিয়েন্সরা যারা আমেরিকাতে আসেন নাই অথবা যাদের আমেরিকা সম্পর্কে সেভাবে আইডিয়া নেই, অনেক সময় ওনারা হচ্ছে যে সংখ্যার মাধ্যমে আসেন, সিদ্ধান্তে আসেন। সংখ্যার মাধ্যমে সিদ্ধান্তে আসার একটা সমস্যা আছে। সংখ্যার মাধ্যমে সিদ্ধান্তে আসতে গেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, আমি যে একটু আগে একটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের ইস্টার্ন ওয়ার্ল্ডে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে পার্টিকুলারলি আমাদের মধ্যে মানে হাইডিং একটা মেন্টালিটি আছে। আমরা সবসময় করি কি, লুকায় ফেলি। আমাদের এখানে অ্যাকচুয়ালি যতগুলো অপরাধ হয় একটা পার্টিকুলার এরিয়াতে, মনে করেন যে মিরপুরে, ও প্রকৃত সংখ্যাটা যদি আমাদের সামনে আসতো বা এটা নিয়ে যদি আমরা একটু সিরিয়াস হইতাম যে আচ্ছা এখানে প্রতিদিন কতগুলা ছিনতাই হয়, প্রতিদিন কতগুলা মানুষ হয়, মার্ডার হয়, আমার যেটা মনে হয় যে আমাদের ওই সময় অ্যাকচুয়ালি আমরা আসলে আমাদের জন্য লাইফ লিড করাটাই হার্ড হয়ে যেত। আমরা তখন মনে করতাম যে আমার এখনই বোধহয় আমার উপরে হামলা হবে, এটাই কিন্তু আমাদের সবসময় মনে হতো। বাট এটা সবসময় আমাদের সাথে হয়, এই জন্য আমরা মনে করি কি যে এটা তো খুবই স্বাভাবিক। বাট আমেরিকাতে যখন একটা ইনসিডেন্ট হয় সেটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে আলোচনা হয়, এবং তখন মানুষ মনে করে কি যে সব মানে আমেরিকার সব জায়গাতেই বোধহয় এরকম হইতেছে। সেখানে কিন্তু মিডিয়া এবং সংখ্যা এটা কিন্তু আমাদের পারসেপশনকে অনেকভাবে আপনার করে ম্যানিপুলেট। একটা পয়েন্ট করি, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট মনে পড়ছে। সেটা হচ্ছে যে এরকম একজন কমেন্ট করছিল আমার একটা পোস্টে অনেক আগে, হ্যাঁ? তো এই যে নাম্বার হোরগিরি কিভাবে করা সম্ভব হয় শয়তানি করতে চাইলে, একজন আমার একটা পোস্টের নিচে কমেন্ট করেছিল অনেক আগে যে আমেরিকাতে হচ্ছে এই পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বছরে, আর বাংলাদেশে এই পরিমাণ হয়। সো আমেরিকাতে এত বেশি পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কিসের আপনার আমেরিকার রাস্তা ভালো, কিসের আপনার আইন কানুন, কিসের ল? সো এটা আমি 2 ভাবে অ্যান্সার দিব। নাম্বার 1 হচ্ছে যে অফকোর্স বাংলাদেশে টোটাল গাড়ির সংখ্যা কত রাস্তায়, আর আমেরিকায় কত টোটাল? আমেরিকা প্রত্যেকের 1টা থেকে 2টা করে গাড়ি আছে, আর বাংলাদেশে হচ্ছে মুষ্টিমেয় মানুষের গাড়ি আছে। সো আমেরিকার রাস্তায় যেই পরিমাণ ট্রাফিক, যেই পরিমাণ, সেই আপনি রেশিওতে যদি এনে ফেলেন যে একটা মানুষের কয়টা গাড়ি আছে, সে কি পরিমাণ সময় গাড়ি ড্রাইভ করে ভার্সাস সে কি পরিমাণ, একটা মানুষ আমেরিকাতে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গাড়ি ড্রাইভ করার উপরে থাকে। এই দেশের একটা স্কুল কলেজের পোলাপান যেই পরিমাণ ড্রাইভ করে, আমরা এই বয়সে সাহস করতে পারি না এত ড্রাইভ করার কথা। এরা জন্মের পর থেকে ড্রাইভ করতে অভ্যস্ত। সেটা সারা জীবন ড্রাইভ করে যদি সে 10টা অ্যাক্সিডেন্ট করে, আর আপনি বাংলাদেশ থেকে বললেন আমি তো জীবনে একটা অ্যাক্সিডেন্ট করি না, কারণ আপনি 5 মিনিট গাড়ি ড্রাইভ করেন, এই কারণে কথা বুঝছেন না? সো এই হ্যাঁ, এটা হচ্ছে একটা হইতেছে নাম্বার বলতে পারি স্ট্যাট হোরগিরি করা, মিথ্যা অপবাদ। আরেকটা পয়েন্ট টাচ করে আমি তারপর আলভি বা সজল ভাই যেটা বলতেছিলেন, আপনারা পয়েন্টটা মেক করেন। সেই পয়েন্টটা যেটা টাচ করতে চাই যে এই যে একটা কথা, এটা একটু সজল ভাই টাচ করছে। অনেকে বলে বাংলাদেশিরা যে আমেরিকাতে এই পরিমাণ সন্ত্রাস হয়, আমেরিকাতে এই পরিমাণ গুলির ঘটনা ঘটে, আমেরিকাতে এই পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটে, এই পরিমাণ ছিনতাইয়ের ঘটনা ঘটে, যে স্ট্যাটিস্টিক্স নিয়ে চলে আসবে আর কি বান্দা না বুঝে। এটার একটা তো বললাম বোঝার একটা বিষয় আছে যে আপনি স্ট্যাটের ডেটাটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতেছেন কিনা, নাম্বার 1। আপনার একটা নাম্বার বললেই হবে না। আপনি বললেন যে আপনি আমেরিকাতে $10 দিয়ে নাইকির একটা জুতা কিনেন, আমি বাংলাদেশে $10 দিয়ে নাইকির 50টা জুতা কিনি নিউ মার্কেট থেকে। ওইটা কিন্তু নাইকির জুতা না, নাইকির সিলভার। সো কোয়ালিটির একটা ব্যাপার আছে, আপনি নাম্বার দিয়ে তুলনা সরাসরি করলে হবে না, এটা একটা অপব্যাখ্যা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মনে করেন যে মূল পার্থক্যটা কোথায়? মূল পার্থক্য হচ্ছে আইনের শাসন আছে কিনা। যে কথাটা বললাম যে একজন আপনাকে একটা ঘুষি দিয়ে দিচ্ছে, এটা বাংলাদেশে ঘুষি দিয়ে আর আমেরিকায় ঘুষি দিয়ে কেউ কাউকে থামাইতে পারতেছে না, ঘুষি দিয়ে দিয়ে ফেলছে। পার্থক্যটা কোথায়? ঘুষি দেওয়ার পর তাকে কনসিকুয়েন্স ভোগ করতে হবে কি না। বাংলাদেশে সে যদি সোনার ছেলে হয় তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে না। আমেরিকাতে কোনো সোনার ছেলে নাই, কেউ ঘুষি দিচ্ছে তাকে এইখানে টানতেই হবে। আপনি এই কথা বলতে পারেন না যে আমেরিকাতে তো 5 জন ঘুষি খায়, বাংলাদেশও 5 জন ঘুষি খায়, দুটা কিন্তু সমান না। বাংলাদেশে 5 জন ঘুষি খায়, আমেরিকা 5 জন ঘুষি খাওয়ার পার্থক্য হচ্ছে সেখানে আইনের শাসন আছে, সেখানে যে 5 জন ঘুষি দিচ্ছে তাদের খানি টানতে হবে। এখন আরেকটা অ্যানালজি দিয়ে শেষ করি যে এমনই যদি হয় যে ঘুষি দেয়া যাবে না, তাইলে আমেরিকা বাংলাদেশ এক হয়ে যাচ্ছে, তাইলে তো মনে করেন যে আল্লাহর যে বিচার পদ্ধতি, পৃথিবীতে মারামারি খুনাখুনি সবকিছু হইতেছে, তাহলে আল্লাহ ন্যায় বিচারক কিভাবে হইলো?
তোরা যা খুশি কর, শেষ পর্যন্ত ধরা হবে, বিচার করা হবে, পার পাবি না। সো মারামারি খুনাখুনি করা দিয়ে সভ্যতা অসভ্যতা বিচার হয় না, সভ্যতা বিচার হয় মারামারি খুনাখুনি করার পর পার পাবি কিনা সেটার উপর। হ্যাঁ, সেটাই এক্স্যাক্টলি। বাংলাদেশের সাথে আমেরিকার পার্থক্য ওই জায়গায়। এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। এইখানে আপনি বন্দুক একটা নিয়ে একটা স্কুলে ঢুকে 30টা বাচ্চা মেরে ফেলতে পারবে, সেটা তো তা কাটকানো সম্ভব না, গান আছে এখানে। কিন্তু কথা হচ্ছে ওই লোক ওইখান থেকে বেঁচে ফিরতে পারবে না, ওর ওইখানে মেরে ফেলবে। এবং সে ওইটা জানে যে সে কোনো একটা স্কুলে ঢুকে এরকম যদি ওপেন মানে ফায়ার ওপেন করে, তাহলে সে ওখান থেকে জীবিত ফিরতে পারবে না, ও ওইখানে এসে মারা পড়বে। আমেরিকায় এই ধরনের ইনসিডেন্ট যেগুলো হয় এগুলো সুইসাইডাল। এখন একটা মানুষ সুইসাইডাল হইলে তো আর তাকে মানে সেটা তো তাকে থামানো একটু মুশকিল। আচ্ছা, এরপরে ওই পডকাস্টে যে দ্বিতীয় পয়েন্টটা সে হাইলাইট করছে সেটা হলো তাকে মদ খাওয়ার জন্য জোরাজুরি করছে। মানে সে খুবই ধার্মিক এবং তার মা তাকে শপথ করাইছে যে জীবনে মদ খাবি না, কিন্তু এখানে আসার পরে তার বন্ধুরা তাকে জোর করছে মদ খাওয়ার জন্য, বা জোর করে তাকে মদ খাওয়াইছে, বা মদ খাওয়ার জন্য তাকে জোরাজুরি করছে। এখন ফখরুল বলেন এইটার মানেটা কি, এটার আসলে ব্যাখ্যাটা কি? একটা মানুষ আমাকে মদ খাওয়ার জন্য কেন জোরাজুরি করবে? মানে এখানে মদ তো হচ্ছে পেপসি কোকা কোলার মতো, তাই না? এখন একজনের জোর করে আমাকে পেপসি কোকা কোলা কেন খাওয়াবে? আমার যদি খাওয়ার ইচ্ছা হয় আমি তো পেপসি কোকা কোলা খাইতেই পারি, নাকি? আর আমি যদি এইটা জি না, আমি সজল ভাই, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি জানি না এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য, এবং আমি বলতে চাই না যে উনি মিথ্যা কথা বলছেন, কিন্তু আই ফাইন্ড ইট ভেরি হার্ড টু বিলিভ। কারণ এটা ভদ্রলোকের দেশ, তো এখানে এটা বাংলাদেশ না যে জোরাজুরি করা যায়। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে হ্যাঁ, যারা অ্যাডোলেসেন্ট কলেজ স্কুল গোয়িং পোলাপান, তারা ফ্রেন্ডের মধ্যে জোরাজুরি হইতে পারে। সেটা হইতেছে একটা হোয়াইট ছেলে তারা ফ্রেন্ড, তাদের মধ্যে একটা ভিন্ন কালচার থেকে একটা ছেলে আসছে, তার সাথে এত বন্ধুত্ব যে জোর করে খাওয়ানো। আমি আজকে আমেরিকায় আছি প্রায় 1 ডেকেড পার হয়ে এত দিন হয়ে গেল। আমার অফিসে হচ্ছে মাঝে মধ্যেই হইতেছে, যদিও কর্মস্থলে কিন্তু ড্রিঙ্কিং নিষেধ এই দেশে, আপনারা এগুলো কিন্তু জানেন না। অনেক গল্প শুনবেন বাংলাদেশ থেকে, যে সুসভ্য দেশ কতভাবে সুসভ্য রাখা হয় আপনাদের কোনো ধারণা নাই। সো আপনি কিন্তু ড্রিঙ্ক করলে তার চাকরি চলে যাবে। আপনি ড্রিঙ্কিং এর নিয়ম কানুন আছে, আপনি ড্রিঙ্ক করে ড্রাঙ্ক ড্রাইভিং করতে পারবেন না, ড্রিঙ্ক করে এটা করতে পারবেন না, সেটা করতে পারবেন না, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে ড্রিঙ্ক করতে হবে। আপনি ড্রাঙ্ক অবস্থায় কাউকে ঘুষি দিলে সেটার জন্য মাপ নাই। সো কিন্তু তারপর তার মানে এই না যে আমি মিনিমাইজ করতেছি ইস্যুগুলা। ড্রাঙ্কেননেস এর কারণে প্রচুর হয়, অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর কর্মকাণ্ড হয়, মারামারি ভায়োলেন্স হয় প্রচুর। এবং আমেরিকাতে নাম্বার 1 হচ্ছে এই যে অ্যালকোহল হইতেছে নাম্বার 1 রিজন হইতেছে, হ্যাঁ, এই নানান ভায়োলেন্সের পিছনে। কিন্তু স্টিল যে জিনিসটা বলতে চাচ্ছি, আমি মিনিমাইজ করতেছি না ওইটাকে, কিন্তু ওই ভদ্রলোক, কি জানি নাম, ওনার নাম ভুলে গেছে, যা হোক, উনি যে কথাটা বলছেন এটা আমি বলতে চাই উনি মিথ্যা বলছেন, কিন্তু আমি একটু হার্ড টু বিলিভ যে এটা প্রথমত হচ্ছে উনি একটা ভিন্ন কালচার থেকে আসছেন। ভিন্ন কালচার থেকে একটা মানুষকে জোর করার মতো এই দেশের বাচ্চা-কাচ্চারা যেভাবে ভদ্রতা শিখায়, আনবিলিভেবল। এই দেশের বাচ্চা-কাচ্চারা, ছোট বাচ্চা, 2 বছর বাচ্চা কথা বলতে পারে না, সেই বাচ্চা দেখি দরজা ঠেলা দিয়ে ধরে রাখে আমাদেরকে, এবং আমরা ঢোকার পর তারপর মাটা বাচ্চাটাকে বলে যে সুন্দর করে করছো, থ্যাংক ইউ, এরকম। তার মানে মাটা শিখাইছে বাচ্চাটাকে। সো এই দেশের বাচ্চা-কাচ্চাকে ছোট থেকে যেভাবে ভদ্রতা শেখানো হয়, যে রেসপেক্ট করো অন্যকে, সো ওইসব জায়গা থেকে বিদেশি কালচার, যে কথা বললাম, আমি আমার লাইফ টাইমে এখন পর্যন্ত আমেরিকায় আছি আজকে প্রায় 10, 12, 13 বছর হয়ে যাচ্ছে, রেসিজমের শিকার হই নাই। সজল ভাই কি হইছেন কোনো ধরনের রেসিজমের শিকার? আলবিছো নাকি? আচ্ছা, ওকে। সো সেটা আর কি, যে আপনি আপনার লাইফ টাইমে, আপনি আমেরিকা 50 বছর থাকলে আপনার যদি একটা রেসিজমের ঘটনা, অনেক চিপলে আপনি একটা রেসিজমের ঘটনা বলতে পারবেন হাইয়েস্ট, যে রাস্তায় একজন আমাকে দেখে হাসি দেয় নাই। কারণ এটা ভদ্রলোকের দেশ, সবাই হাসি দিবে। এই যে আপনাকে হাসি দেয় নাই, আপনার মনের মধ্যে খুঁতখুচি শুরু হয়ে যাবে, সে কি আমি ব্রাউন দেখে হাসলো না? সো এই হইতেছে আপনি হাইয়েস্ট ডিসক্রিমিনেশনের হয়তোবা শিকার হবেন। আপনি কর্মক্ষেত্রে যদি এটা তো রাস্তায়, কর্মক্ষেত্রে ডিসক্রিমিনেশন করার তো প্রশ্নই ওঠে না। কর্মক্ষেত্রে ডিসক্রিমিনেট যে করবে তার চাকরি চলে যাবে। সো হ্যাঁ, তো যেটা বলতে চাচ্ছি, যে এই দেশে এভাবে জোর করে মদ খাওয়ানো একটা বিদেশি ছেলেকে, এটা এই দেশের বাচ্চা-কাচ্চারা একটু পারিবারিক শিক্ষা সেটা করার কথা না। দ্বিতীয়ত হ্যাঁ, ফ্রেন্ডের মধ্যে হইতে পারে, সেটা তাদের কালচারে, তাদের ফ্রেন্ড আমেরিকান, যাদের মধ্যে সেই লেভেলের ঘনিষ্ঠতা। একটা বাইরের কালচারের ছেলেকে জোর করে খাওয়ানো, আমার তো একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে এখানে আমেরিকান, সে তার বোর্ন এন্ড রেইজড ইন আমেরিকা, কিন্তু তার বাবা-মা পাকিস্তানি। সো সে আমেরিকান, তার সাথে আমার আমেরিকার সবচাইতে ক্লোজেস্ট ফ্রেন্ড হচ্ছে সে। সো আমেরিকান কালচারটা যথেষ্ট বুঝি, তার সাথে আমি যথেষ্ট ঘনিষ্ঠ, স্টিল সে রেসপেক্টের জায়গা আছে, কেউ না বললে জোর করা। সো আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। যদি তার সাথে এটা হয়ে থাকে, এটা খুবই একটা আউটলায়ার, খুবই একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, এবং আমার ধারণা হচ্ছে এটাকে ভদ্রলোকের বোঝা উচিত যে, কিন্তু এটা সত্যি যে এই দেশের, উনি যে পয়েন্টটা মেক করতে চাইছেন, যে এই দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটা কালচার আছে, হুকআপ কালচার আছে, ড্রিঙ্কিং, এটা সত্যি, এটা অসত্য না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যারা আসি, আমরা ওই কালচারে ওইভাবে আমরা ব্লেন্ড ইন করি না, ওইটা দ্বারা ইনফ্লুয়েন্সড হই না, ওইটা আমাদেরকে খুব একটা এফেক্ট করে না, খুব রেয়ার কেস হইতে পারে এরকম। এবং ভাই আমি একটা জিনিস, এই আলোচনাটা হইতে একটা জিনিস আমি অ্যাড করি, আমার হচ্ছে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আসলে বাংলা এসে আমাদের লাইফটা কিন্তু অনেক অনেক মনে করেন যে একজনের উপরে আরেকজন, আমরা অনেক নির্ভরশীল। অর্থাৎ আপনি একা একা কিন্তু ওইখানে কিছু করতে পারবেন না। বাংলাদেশে আপনার আশেপাশের মানুষের হেল্প লাগবে।
আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আপনার হচ্ছে মনে করেন যে একটা ফ্রেন্ডকে আপনার দেওয়া লাগবে, ফোন দেওয়া লাগবে, বা আপনার এটা নাই ওইটা নাই, আপনার কিন্তু ফ্রেন্ডের উপরে নির্ভরশীলতা লাগবে, আত্মীয় স্বজনের উপরে নির্ভরশীলতা লাগবে। অর্থাৎ বাংলাদেশে আমাদের যেই কমিউনিটিটা, সেটা মানুষের প্রতি মানুষ অনেক বেশি ইন্টারডিপেন্ডেন্ট। বাট আমেরিকাতে এই জিনিসটা কিন্তু একদমই না। যেমন আমি আমার নিজের থেকে উদাহরণ দিই, লাইফ থেকে উদাহরণ দিই। আমি আগে একটা শহরে ছিলাম ফ্লোরিডাতে, এরপর এখান থেকে আরেকটা শহরে আসছি। এখানে আমি আছি প্রায় 1 ইয়ার। এখানে আমি যে এরিয়াতে আছি, এই এরিয়াতে আমার একটা ফ্রেন্ড নাই। এই শহরে আমি একজন বাঙালি অথবা অবাঙালি কোনো মানুষের সাথে আমার সেভাবে ইন্টারাকশন নাই। আমি আমার এখন আসলে রিসার্চের অনেক সময় চলতেছে, ক্রুশাল। আমি সোশ্যাল লাইফে কোনো দেই না সময়। আমার কিন্তু স্টিল এই 1 ইয়ারে কোনো অসুবিধা হয় নাই। আমার হেলথ বা আমার যদি কোনো ইয়েতে কোনো সমস্যা হয়, আমার গাড়িতে যদি কোনো সমস্যা হয়, প্রত্যেকটা জিনিসের জন্য আমার কিন্তু এক্সপার্ট আছে। আমার শুধু জাস্ট এক্সপার্টকেই দিতে হয়, ফোন করতে হয় যে আমার এই সার্ভিসটা লাগবে, আমাকে তুমি এই সার্ভিসটাই করো, প্রোভাইড। সো উনি যে জিনিসটা ই করতে চাইছেন, মেক করতে যে হচ্ছে যে আশেপাশের মানুষজন একটা প্রেশারই করে ক্রিয়েট, এটা হয়তো আমাদের বাংলাদেশের জন্য সত্য যে আপনার ফ্রেন্ড যদি আপনাকে একটা অন্যায় করে, আবদার করে, ওইটা আপনি করতে পারবেন না, রেজিস্ট করতে পারবেন না অনেক সময়, বিকজ ওর সাথে আপনার সম্পর্কটা মেনটেন করতে হবে। বাট আমেরিকাতে যদি আপনি চান যে কোনো মানুষের সাথে আপনি কোনো রাখবেন না, সম্পর্ক রাখবেন না, সম্পূর্ণ নিজের মতো আপনি চলবেন, এটা সম্ভব। এবং এটা আমি আমার নিজের ইয়েতে এটাই করছি আমি। সো আমাকে অন্য মানুষ যদি এটা একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি যেমন ধরে আপনি মনে করেন একজনের আপনার প্রতিবেশী, তার সাথে ঝগড়া করার আগে আপনি চিন্তা করবেন যে আমি তো আগামী মাসে বাসা চেঞ্জ করবো, আমার ওর হেল্প লাগবে, ঝগড়াটা এখন করবো না। হ্যাঁ, আমেরিকাতে এই দুশ্চিন্তা নাই, আপনি সকল কাজ আপনি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন। আপনার পুলি আছে ভাড়া করতে পারবেন, ট্রলি আছে ভাড়া করতে পারবেন, মুভার আছে ভাড়া করতে পারবেন, খুব চিপে, খুবই কনভিনিয়েন্টলি আপনি ইন্ডিপেন্ডেন্ট। এবং যে কথাটা বলে যে এইসব দেশে মানুষ ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার, এটা নেসেসারিলি ভালো খারাপ সবই। ইন্ডিভিজুয়ালিস্টিক কালচার কেন? কারণ তারা ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। এই দেশে সবকিছু এত স্ট্রাকচার্ড, সবকিছু এত হাতের কাছে। যে কথাটা বলে যে আমাদের দেশে ওল্ড হোম হয়ে গেছে, বাবা মাকে আলাদা করে দেয়, এইসব দেশের কালচার থেকে আসছে জিনিসটা। ঠিক আছে, ভালো খারাপ এটা রিলেটিভ, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এইসব দেশে কিন্তু বৃদ্ধ বয়সে একটা মানুষ একটা বিশাল দামি গাড়ি থাকবে, তার একটা বিশাল বাড়ি থাকবে, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি কিনছে সে, এবং তার সকল ধরনের টেক কেয়ারের ব্যবস্থা কিন্তু রাষ্ট্র তার টেক কেয়ার করবে, কোনো প্রয়োজন হলে দেখতে পারবে। এবং এই দেশের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যা আপনারা বিদেশে আসলে এটা দেখলে তখন অবাক করা লাগবে, যে এমন একটা জায়গা নাই যেখানে একজন হ্যান্ডিক্যাপের জন্য একটা ব্যবস্থা রাখা হয় নাই। আপনি একটা রেস্টুরেন্টে যাবেন, দেখবেন যে একটা র‍্যাম্প আছে, জানি কারো যদি হাত পা ভাঙা থাকে সে এদিক দিয়ে জানি উঠতে পারে। আপনি পাবলিক বাসে হুইলচেয়ার নামানোর ব্যবস্থা আছে। আপনি প্রত্যেকটা গ্রোসারি স্টোর, প্রত্যেকটা কমপ্লেক্সের পাশে হইতেছে, একদম দরজার সবচাইতে কাছে হইতেছে পার্কিংটা থাকবে একজন হ্যান্ডিক্যাপের জন্য। এই পার্কিং এ কেউ পার করতে পারবে না, করলে $250 এবং হ্যান্ডিক্যাপ পার্কিং এ খুব হাই ফাইন, উচ্চ ফাইন। এবং সে হইতেছে, আপনি দেখবেন যে এইসব দেশের পঙ্গু মানুষ হাঁটতে চলতে পারে না, সে দিব্যি গাড়ি চালায়, সে হ্যান্ডিক্যাপ পার্কিং এ পার্ক করতেছে, করে তার চেয়ার আছে ইলেকট্রিক চেয়ার, ওইটার মধ্যে করে বসে গুড়গুড় করে, পুরো রোবটের মতো সব কাজ করতেছে। তার একটা হ্যান্ডিক্যাপ মানুষ যা হাঁটাচলা করতে পারে না, সেও পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এই দেশে। সো এই দেশে মানুষ ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, এই দেশে সবকিছু খুব সুন্দর স্ট্রাকচার্ড বিধায়। সো অনেক কিছু আপনারা ওইসব জায়গা থেকে বুঝবেন না। এখানে একটা ভালো প্রশ্ন আসছে, এই প্রশ্নটা আমি নিয়ে তারপর ভুলে যাওয়ার আগে, যে এটার অ্যান্সার কি সজল ভাই করতে চান? কারণ আপনার অথবা আমিও করতে পারি, যে আফটার কিলিং ইন স্কুল ওয়াই দ্য কিলার উইল বি কিলড উইদাউট ল। এটা কি সজল ভাই অ্যাড্রেস করতে চান? না, এটা আপনি করেন। আচ্ছা, এটার প্রশ্নটার একটা ইন্টারেস্টিং টার্ম লক্ষ্য করবেন। যখন এই সব দেশে স্কুলে শুটিং এর ঘটনা ঘটে, দেখবেন যে খবরাখবর একটা টার্ম ইউজ করা হয়, অ্যাক্টিভ শুটার। অ্যাক্টিভ শুটার মানে হচ্ছে সে এই মুহূর্তে অ্যাক্টিভ কিনা, শুটিং এর ঘটনাটা এখনো ঘটতেছে কিনা। যদি অ্যাক্টিভ শুটার হয় তাইলে খুন করা হয়, তাইলে পুলিশ এসে গুলি করে মারবে। যদি অ্যাক্টিভ শুটার না হয় তাইলে মারবে না, তাইলে গ্রেফতার করার চেষ্টা করা হবে। সো অ্যাক্টিভ শুটার মানে হচ্ছে যাকে এখনো পাকড়াও করা সম্ভব হয় না, এবং যে রাইট নাও গোলাগুলি করতেছে, এখনো সারেন্ডার করে নাই, তাকে না মারলে আরো বাচ্চা মারা পড়ার রিস্ক আছে, অন্যান্যদেরকে সেভ করার স্বার্থে তাকে মারতে হবে। এরকম অ্যাক্টিভ শুটিং এর ঘটনা যখন হয়, অ্যাক্টিভ শুটার যখন হয়, তখন পুলিশ গিয়ে তাকে মারে হইতেছে বাঁচানোর জন্য অন্য বাচ্চাদেরকে। কিন্তু সে যদি অ্যাক্টিভ শুটার না হয় তাহলে কিন্তু গুলি করে মারবে না। সো আপনারা আজকের পর খবরাখবর যদি শুনেন লাইভ যে কোনো একটা শুটিং এর ঘটনা ঘটতেছে, আপনারা খেয়াল করবেন, দেখবেন খবরে সবসময় বলে যে অ্যাক্টিভ শুটার, অ্যাক্টিভ শুটিং এর ঘটনা। সেই ক্ষেত্রে হইতেছে যে গুলি করতেছে তাকে ল এনফোর্সমেন্টের লোক এসে গুলি করে মারতে পারবে, নাহলে মারতেও পারবে না, কিন্তু আইন আছে, তার খবর আছে যে মারবে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট, যেটা এটা একটু রিলিজিয়াস। সে যে পয়েন্টটা মেক করছে, যে কারণে সে আমেরিকার গ্রিন কার্ড সারেন্ডার করে বাংলাদেশে চলে গেছে, সেটা হলো আমেরিকায় এসে সে প্রথম রোজা ভাঙছে। মানে সে জীবনে কোনোদিন রোজা ভাঙে নাই, আমেরিকায় পড়তে এসে সে হচ্ছে প্রথম জীবনে রোজা ভাঙছে। এটার কি ব্যাখ্যা হইতে পারে? সজল ভাই, এটা আমি টাচ করবো। আমি বুঝি না বাঙালির ধর্মের ডেফিনিশনটা, আমি বুঝি না। ধর্মের নাম্বার 1 হচ্ছে আখলাক, চরিত্র।
হ্যাঁ। ধর্মের সবচাইতে ধর্ম যদি আপনার চরিত্র বদলাইতে না পারে, আপনার আখলাক উন্নত করতে না পারে, আপনার এই ঠোকাঠুকি নামাজ পড়া রোজা রাখা যেটাকে বলে রিয়া ইসলাম ধর্মে, আপনার চরিত্র যদি ভালো না হয়, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তার মানে আপনার যে একটা আমাদের ধর্মেই বলা আছে যে আপনার চরিত্র যদি ভালো না হয় তার মানে আপনার নামাজ কবুল হয় না। আপনার চরিত্রে যদি আপনার ইবাদতের রিফ্লেকশন না ফুটে ওঠে, তার মানে আপনার ইবাদত কবুল হচ্ছে না। সো বাঙালি হইছে আগাগোড়া বাটপাড়িগুলার নাম্বার পৃথিবীতে এক সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। এবং আমি আজকে আজকে একটু আগে আমি শো শুরু করার আগে খবর পড়তেছি, এক মহিলা বিদেশে গেছে তার ভাতিজার কাছে বাড়ি দিয়ে, সে বিদেশ থেকে দেশে এসে দেখে ভাতিজা মোটামুটি বাড়ি ঘর দখল করে ওই মহিলাকে মামলা দিয়ে দড়ির উপরে রাখছে। আমি শিওর আপনি ওই লোকের যান, প্রতিদিন আর না হলে 1 ওয়াক্ত নামাজ তো পড়ে এসে মসজিদে গিয়ে। সো হ্যাঁ। বাঙালি এগুলো হচ্ছে আগাগোড়া বাটপার, খালি নামাজ রোজা হজ জাকাত নিয়ে পাগল, কিন্তু চরিত্র হইতেছে এত দূষিত এগুলার। আর এইসব দেশের এরা কিন্তু বিধর্মী, কিন্তু এদের যে চরিত্র অবিশ্বাস্য রকম ভালো মানুষ, অবিশ্বাস্য রকম ভালো চরিত্র। এখন বাঙালি চলে আসবে যত ভালো চরিত্র সে তো জাহান্নামে যাবে, কে বলছে আপনারে? এটা নিয়েও কিন্তু ডিবেট আছে, এটা নিয়েও কিন্তু একটা দার্শনিক ডিবেট আছে যে খ্রিস্টিয়ান বা যারা বিধর্মী তারা আসলেই জাহান্নামে যাবে নাকি তারাও আমাদের মতোই জান্নাতে যাবে। আপনি তো মুসলমান, মনে করেন আপনার মনটা ছোট, আপনি নিবেন না তাকে কোনোভাবেই জান্নাতে, আপনি নিতে রাজি না, আপনি ফতনা বের করে ফেলবেন খুঁজে এখনই যে না কাফের মুরতাদ ইহুদি খ্রিস্টান তারা কোনোভাবেই জান্নাতে আচ্ছা যাবে ঠিক না। আছে, সেদিকে আমরা না যাই আজকে। আসল কথা হইতেছে যেটা, সেটা না, হলো আসল কথা হচ্ছে আখলাক। আমার কথা হচ্ছে যে হ্যাঁ। বলতেছি ধর্ম ঠিক থাকে না। না, এই না, দেশে এসে যদি না, আপনার উনি যে ধর্ম হলো হ্যাঁ, উনি যে পয়েন্টটা মেক করছে সেটা হলো আমেরিকায় আসার পরে প্রথম সে রোজা ভাঙছে। এখানে একটা মানুষের রোজা ভাঙতে হবে কি কারণে? মানে আপনি রোজা রাখবেন, তো আপনাকে কেন রোজা ভাঙতে হবে? এটার ব্যাখ্যাটা কি? মানে আমেরিকায় যারা আমরা মুসলমান আছি আমরা কি রোজা আমি রাখি না? আমি তো ১ম রোজা ভাঙছিলাম দুপুর ১২টা বাজে ক্রিকেট খেলে। আমি দুপুর ১২টা বাজে রোদের মধ্যে ক্রিকেট খেলে তারপর আর না সহ্য করতে পারি রোজা ভাঙছি। সো এটা ছিল আমার ১ম রোজা ভাঙার কারণ। এখন উনার ১ম রোজা ভাঙার কারণটা কি জানতে পারলে ভালো হইতো আরকি। আচ্ছা যাই হোক, এই কারণ তো আমেরিকাতেও ভ্যালিড, বাংলাদেশেও হইতে পারে। আপনি রোদে যদি ক্রিকেট খেলেন আপনার বাংলাদেশেও পিপাসা পাবে, আমেরিকাতেও পিপাসা পাবে। সো এখানে আমেরিকাতে আপনি রোজা ভাঙছেন কি ইউনিক কারণে, সে কারণটা জানতে এখানে পারলে ভালো একটা হতো। জিনিস আমি মানে আমি বলতে চাই, এখানে হচ্ছে কোনো ইয়ে নাই আরকি। কি বলে ছাড় নাই, এটা? মানে উনি ছাড় উনি নাই রোজার বুঝাইতে উপলক্ষে। চাইছে আরকি যে এখানে ওইরকম রিলিজিয়াস কালচার নাই। কেউ রোজা-টোজা রাখে না। যে কারণে সেও ইন্সপায়ার্ড হইছে রোজা না রাখাতে। সামহাউ এরকম আরকি। আ আমি আ তো এখন একটা রোজাও ভাঙলাম না আমেরিকা এত বছর থেকে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখন আমি একটা জিনিস আমি করতে চাই। উনাকেই আমি একটা দিতে চাই। এটা মানে হচ্ছে যে উনার পক্ষে আর্গুমেন্টটা আমি করতে চাইতেছি। আমি উনার এই স্টেটমেন্টটাকে আমি করি না, সাপোর্ট করি না। বাট আমি উনার মতো চিন্তা করতে চাইতেছি। তো উনি মোস্ট লাইকলি যে জিনিসটা এখানে মিন করছেন সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু বাংলা এসে রোজার সময় অফিস আওয়ার কিন্তু অর্ধেকের মতো হয়ে আসে। আর ঈদ উপলক্ষে কিন্তু আরো ১ সপ্তাহ আগে থেকে আমাদের অফিস অ্যাক্টিভিটি হয়ে যায়, অফ হয়ে যায়। আর যারা স্টুডেন্ট আছে এদের ক্ষেত্রে তো অনেক সময় রোজার মাসে ক্লাসেই আসতে হয় না। তো আমেরিকাতে তো এই জিনিসটা এখানে এরকম না। শুধুমাত্র ঈদের দিন এটা যদি আপনি আগে থেকেই দিয়ে রাখেন অ্যাপ্লিকেশন যে আমার এরকম একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল আছে, আমি ওই দিন হচ্ছে আসবো না বা আমি ওই দিন আসলে করতে চাই না, রিসার্চ করতে। ওই ক্ষেত্রে হয়তো আপনাকে দেওয়া হবে একদিন ছুটি। আর আদারওয়াইজ আপনাকে কিন্তু সম্পূর্ণ মাসি যেই আপনার রেগুলার রুটিন ওইটাই মেইনটেইন করতে হবে এবং রোজাও রাখতে হবে। এই জিনিসটা হয়তো উনি করতে চাইছেন যে মেক করতে, যে এই জিনিসটা উনার জন্য হার্ড হয়ে গেছে এবং হয়তো এইজন্য তারই ভাঙতে হয়েছে, রোজা ভাঙতে হয়েছে। আলভি এই জিনিসটা যে কেমনে হার্ড হয় এটা তো আমি আবার বুঝতে আই ডোন্ট পারলাম নো, না। আমার এখানে কারণ হচ্ছে আমেরিকাতে হচ্ছে আমি যখন মন্টেনাতে ছিলাম ১৯ ঘন্টা রোজা ছিল। আমার একটা রোজাও ভাঙি নাই এবং একদিনও আমাকে রোজার কষ্ট ভোগ করতে হয় না রোজার জন্য। ১৯ ঘন্টা রোজা থাকছি প্রতিদিন, কোনো কষ্ট হয় নাই। এবং কেন? ভালো কারণ কথা আমরা বলছেন। এসিতে থাকি সারাদিন। রাইট। আপনি আমেরিকাতে আসলে দেখবেন আপনি রাস্তাতে একটা মানুষ দেখবেন না। অবিশ্বাস্য ব্যাপার। আপনি বাংলাদেশে যেই দৃশ্য দেখে অভ্যস্ত, আপনি আমেরিকা আসলে ধাক্কা খাবেন যে রাস্তার মধ্যে একটা প্রাণী নাই। কথার কথা না, একটা প্রাণী নাই মানে হচ্ছে এই দেশে কিন্তু স্ট্রে অ্যানিমালও থাকতে পারবে না। লিটারেলি স্ট্রে অ্যানিমাল রাস্তায় ঘোরাঘুরি করতে পারবে না। এগুলো লিস্ট থাকতে হবে। যাই হোক, সো আপনি লিটারেলি রাস্তায় একটা প্রাণীও দেখবেন না, মানুষ তো দূরের কথা। সো এই দেশে মানুষ এসি গাড়িতে করে নেমে এসি রুমের মধ্যে ঢুকে বিল্ডিং এ ১ সেকেন্ডের জন্য কোনো কারেন্ট যায় না, কোনো কায়িক পরিশ্রমের কোনো ব্যাপার নাই, বাসে ভিড় ধাক্কাধাক্কি করতে হয় না, গরমে আপনি বললাম তো আমি ১৯ ঘন্টা রোজা রাখছি ৩ বছর, একটা রোজা ভাঙতে হয় নাই এবং আমার বিন্দুমাত্র কষ্ট হয় নাই। ১৯ ঘন্টা রোজা কোন দিক দিয়ে রাখছি টেরও পাই নাই। আর বাংলাদেশে আপনি ৮ ঘন্টা ৯ ঘন্টা রোজা রাখলে আপনি গরমে কারেন্ট থাকে না, ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি জীবন শেষ। সো কি কারণে এই দেশে রোজা রেখে কষ্ট, যেটা বললাম আলভি যেই একটা দাঁড় করানোর চেষ্টা করলা, জাস্টিফিকেশন still doesn't quite hold water. আরেকটা পয়েন্ট যেটা সেটা হচ্ছে এই তো মানে আমেরিকা এসে প্রথম রোজা ভাঙছে বলতে উনি যেটা বুঝাইছে সেটা হচ্ছে এখানে ওই রিলিজিয়াস ভ্যালুসটা নাই আরকি। যে কারণে হইতেছে সেও ইন্সপায়ার্ড হইছে। তার কাছে মনে হইছে যে সে তার রিলিজিয়াস যে মোটিভেশন সেটা সে হারায় ফেলতেছে। হ্যাঁ, এটা হতে পারে। যাই হোক, এটা একটা কারণ। এনিওয়ে, তো এখন কথা হচ্ছে যেটা আমেরিকানদের ফ্যামিলি ভ্যালুস নাই। ওই যে তারা 18 বছরের পরে বাবা-মার সাথে থাকে না সেটা। এরপর হচ্ছে ওপেন সেক্স, ফ্রি সেক্স, হাই ডিভোর্স রেট, আমেরিকান হুকআপস,
সেসব জিনিসগুলো উঠে আসছে। সেটা আমেরিকা, ইউরোপের বেলাতে একই রকমভাবে প্রযোজ্য। তা আমরা এগুলোর একটু কজ অ্যান্ড ইফেক্ট হয়তো একটু এনালাইসিস করব। যদি আমার একটু সুযোগ থাকে তাহলে আমি কি শুরু করব এখান থেকে? হ্যাঁ, শিওর। আচ্ছা। জি, জি সোহেল ভাই। প্রথমে হচ্ছে ডিভোর্স অ্যান্ড ফ্যামিলি ইস্যুস। এটা নিয়ে আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আমি একটু শেয়ার করি। প্রথমে যেমন আমেরিকার ডিভোর্স রেট হাই। স্ট্যাটিস্টিক্স তো আমাদেরকে এটাই বলে। বা ইউরোপের অন্যান্য দেশে বা কানাডাতে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে এসব দেশে ডিভোর্স রেট অনেক হাই। এখন এটার শাকিল ভাই, হ্যাঁ। এটা যদি কেউ বলে থাকে এটা সত্য কথা হবে না। আপনি বলতে পারেন ব্রেকআপ অনেক হাই। ডিভোর্স কারণে দেশে কেউ ভয় বিয়েও করে না, ডিভোর্সও দেয় না, কারণ মারাত্মক আইনি ঝামেলা আছে। আচ্ছা সেটা একটা পয়েন্ট আছে। সেটাতে আসতেছি একটু পরে। সম্পত্তি অর্ধেক নিয়ে চলে যাবে। বাট আমি অবশ্য এক্সাক্ট স্ট্যাটিস্টিকটা জানি না। বাট আমি ইন জেনারেলি মেনে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে বাংলাদেশের তুলনায় আমেরিকায় ডিভোর্স ব্রেকআপ রেট বেশি। ব্রেকআপ বেশি। ব্রেকআপ বা ডিভোর্স। আচ্ছা ব্রেকআপ না, আমি আপাতত ডিভোর্সই ধরি। আচ্ছা, আচ্ছা। আপাতত ডিভোর্সই ধরি। ব্রেকআপে আসতেছি পরে। আপাতত ডিভোর্সই ধরি যে হ্যাঁ, কাগজে কলমে ডিভোর্স হাই। লেটস সে 20% or 30% হায়ার দ্যান বাংলাদেশ। ওকে? এখন এইটার পিছনে কারণগুলো কি? আমরা একটু কারণগুলো খোঁজার চেষ্টা করি। কারণ না দেখলে তো আর আমরা আসলে বুঝতে পারব না। একটা জোক আছে যে ডিভোর্সের নাম্বার 1 রিজন কি? ডিভোর্সের নাম্বার 1 রিজন হচ্ছে ম্যারেজ। এরকম একটা জোক আছে। হ্যাঁ? যে কারণ বিয়ে না হলে তো আর ডিভোর্স হচ্ছে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ব্রেকআপ হইতে পারে। তো এটা জোক না, আমি সিরিয়াসলি বলতেছি। এই যে আমেরিকায় যে ডিভোর্স রেট হাই, এর প্রধান কারণ হচ্ছে আমেরিকায় এই কিছু আনওয়ান্টেড বিয়ে হচ্ছে। আমি যদি বিয়ে এবং ডিভোর্সকে ডিফাইন করি, বিয়ে মানে হচ্ছে যে একজন মানুষের সাথে আমার পরিচয় হলো এবং আমরা ডিসাইড করলাম যে আমরা একসাথে লাইফ স্পেন্ড করব। মানে একসাথে আমরা জীবন অতিবাহিত করব। এটা নামই তো বিয়ে। আবার ডিভোর্স হলে একটা সময় গিয়ে মনে হলো যে না, আমাদের আসলে ভুল ডিসিশন হয়েছে, সো আমরা কাট করব। এটা হচ্ছে ডিভোর্স। কিন্তু আমেরিকায় এর বাইরে কিছু আনওয়ান্টেড বা আননেসেসারি, মানে এই বিয়ের যে পারপাস সেটার বাইরে কিছু বিয়ে হয়। সেটা কেন হয়? সেটা হয় এক্সক্লুসিভলি গ্রিন কার্ডের জন্য, ফার্স্ট এন্ড ফরমোস্ট। এই বিয়েগুলো হচ্ছেই গ্রিন কার্ডের জন্য এবং এটার এক্সাক্ট ডেটা তো আর আমরা জানতে পারবো না, কারণ এটা তো আর কেউ ডিসক্লোজ করতেছে না। কিন্তু আমরা যদি কিছু সার্কামস্টেন্সেস বিবেচনায় নিই, মানে পসিবিলিটিস গুলো যদি বিবেচনায় নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে পার্সেন্টেজটা কত হিউজ। যেমন ধরেন এখানে গ্রিন কার্ডের জন্য বিয়ে, এই যে অনেকে ডিবিতে আসছে, দেখা গেল যে তার সাথে একটা মানুষকে ধরায় দিছে তার হাজবেন্ড হিসেবে বা স্পাউস হিসেবে। তো এখন সে তার সাথে এখানে আসার পর তার গ্রিন কার্ড হয়ে যাওয়ার পরে কিন্তু তার সাথে আলটিমেটলি ডিভোর্স হবে, কারণ এটা তো বিয়ে না, এটা তো তারা একসাথে থাকার জন্য বিয়ে করে না, বিয়েটা হয়েছে গ্রিন কার্ডের জন্য। সো এটা আলটিমেটলি ডিভোর্স হবে। সো এটা তো ওই স্ট্যাটিস্টিকে তো কাউন্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু বিয়ে না। আচ্ছা, এরপরে এসে এখানে এসে শাকিল ভাই, অনেকে আপনাকে আমি একটু নাম্বারগুলো তাহলে বলে দিই। হ্যাঁ, আমি গুগল করে দেখলাম আরকি কি পরিমাণ ডিভোর্স। হ্যাঁ। বাংলাদেশীরা বিশ্বাস করতে চাইবে না যে এত কম কেন। 2 থেকে হইতেছে 2.9 পার 1000 পপুলেশন। প্রতি 1000 জনসংখ্যায় হইতেছে 3টা 1000 টা বিয়েতে 3টা ডিভোর্সের ঘটনা ঘটে। আর আমাদের এখানেই কত সংখ্যাটা কত? 1000 জনগণের, সরি, প্রতি, আমি এটা ভুল বলতেছি, কারণ বিটুইন 40 থেকে 50% হচ্ছে ডিভোর্স হয়, আর হচ্ছে 2.9 পার 1000 পপুলেশন। এটা 1000 ম্যারেজে বলতেছে না। তার মানে মোট 1000 জন জনসংখ্যার মধ্যে 3টা 2.9 হইতেছে ডিভোর্স রেট। আর বিয়ের ক্ষেত্রে হইতেছে 40 থেকে 50% বিয়ে হইতেছে ডিভোর্সে শেষ হয়। তার মানে অলমোস্ট 50% এর মতো বিয়ে 50% ডিভোর্সে শেষ হয়। আচ্ছা, এখন আমি সে কারণগুলো বলি। প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই বিয়েগুলোর বেশিরভাগই আমেরিকা এবং ইউরোপে হয় গ্রিন কার্ডের জন্য। গ্রিন কার্ড তো একটা তো হচ্ছে যারা সিটিজেন, তারা এখন এখানে আবার একটা জিনিস আমি একটু পয়েন্ট আউট করি, কারণ আমরা হয়তো আমেরিকা যখন বলি আমরা একদম বাঙালি হিসেবে চিন্তাটা করি যে বাঙালি যারা আমেরিকায় আছে, আমাদের বাঙালি কমিউনিটিতে বা ইন্ডিয়ান কমিউনিটিতে বা ইনফ্যাক্ট আমি যদি আরো একটু রিলিজিয়াসলি ইয়ে করি, হিন্দু এবং মুসলিম কমিউনিটিতে কিন্তু ফ্যামিলি সিস্টেম বা বিয়েকে রেসপেক্ট করা হয় খুব। যে কারণে আমাদের এই কমিউনিটিতে হয়তো এই প্র্যাকটিস গুলো খুব কম, কিন্তু আমেরিকা মানে তো আসলে শুধু বাঙালি, ইন্ডিয়ান বা মুসলিম হিন্দু কমিউনিটি না, আমরা তো এই আমেরিকান কমিউনিটির খুবই ছোট একটা অংশ। সো আমেরিকাতে থাইল্যান্ডের মানুষ আছে, ইন্দোনেশিয়ার মানুষ আছে, চীনের মানুষ আছে, ল্যাটিন আমেরিকা আছে, আফ্রিকান পিপল আছে, এবং এখানে অনেক মানুষ আছে যারা নাস্তিক, তাদের কাছে এসব ধর্ম টর্ম কিছু না, বিয়ে টিয়ে এগুলো তাদের কাছে জাস্ট একটা কাগজ, কিছুই না তাদের কাছে, তাদের এইসবের প্রতি কোনো রেসপেক্ট নেই। তাদের কথা হলো আমরা থাকতে চাইলে থাকবো, বিয়ে টিয়ে কাগজপত্র সাইন টাইন করা নিয়ে তাদের এগুলো কোনো বিষয় না তাদের কাছে। তো তারা যখন ইমিগ্রেশন সুবিধা নেয়ার জন্য যখন দেখে যে আইনে তার এসব সুযোগ সুবিধা আছে, তারা এটাকে কাজে লাগায়। সো অনেকে গ্রিন কার্ড করার জন্য কন্ট্যাক্ট ম্যারেজ করে। সো এটা স্বাভাবিকভাবেই ডিভোর্স হবে। তো এখন স্ট্যাটিস্টিক্স তো সেখানে কাউন্ট হবে। এরপরে আবার আপোষে অনেক সময় হয়, ফ্যামিলি মেম্বার একজন আসছে, তার গ্রিন কার্ড করানো লাগবে, তখন হয়তো ওই একজনের সাথে ফ্যামিলি মেম্বার আরেকজনের সাথে বিয়ে দেখায়। এখন সে যদি বিবাহিত হয় তাহলে আগে তার আগের বিয়ে আবার ডিভোর্স দেখাইতে হবে, দেখায় নতুন
তার সাথে আবার বিয়ে দেখাইতে হবে, সেটাও গ্রিন কার্ড হওয়ার পর আবার সেটা ডিভোর্স হবে। এই যে এতে পার্সেন্টেজ বেড়ে যায়। এরপরে আরো ওরা অনেক কারণে আপনার মেইনলি ইমিগ্রেশন ইস্যুতেই হচ্ছে প্রচুর ম্যারেজ হয়, যেগুলো শেষ পর্যন্ত ডিভোর্স হয়। এখন এইটা তো এক্স্যাক্টলি আসলে জানা যাবে না যে কি পরিমাণ বিয়ে ঠিক গ্রিন কার্ডের জন্য হচ্ছে, সেটা আমরা জানি না। কিন্তু আমেরিকার গ্রিন কার্ডের যে বাজার দর, মানে আমেরিকার একটা গ্রিন কার্ডের মোটামুটি $50,000 ভ্যালু আছে। মানে এইটা আফ্রিকায়, ল্যাটিন আমেরিকায় বা বাংলাদেশের মতো দেশে কাউকে যদি বলা হয় যে $50,000 দিলে তাকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে আমেরিকার, সে $50,000 দিয়ে আমেরিকার গ্রিন কার্ড পেতে রাজি আছে। এবং এটা একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট, এটা একটা যখন কোয়ালিটি সজল ভাই ইনভেস্টমেন্ট। যখন ওই সিস্টেম ছিল, ওই যে ডিবি লটারি সিস্টেম ছিল, হ্যাঁ, তখন বাংলাদেশ তো এগুলো সব বাটপার এগুলো করতো কি জানেন? ওই ঘুরে ঘুরে রাস্তায়, হাসপাতালের সামনে, বিভিন্ন ইনস্টিটিউটের সামনে মানুষ ফটোকপি করে না কাগজপত্র, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখান থেকে অ্যাড্রেস খুঁজে বের করে ওই অ্যাড্রেস দিয়ে ডিবি লটারি ধরতো। তারপর সেই ডিবি লটারি হুম। লেগে গেলে তখন ওই লোকের সাথে যোগাযোগ করতো বাংলাদেশে, যে তোমার নামে, তোমার কিন্তু ডিবি লটারি হয়ে গেছে। ওই লোক তো আকাশ থেকে, কি আমি তো অ্যাপ্লাই করি নাই কখনো, হইলো কেমনে? ওই বাটপার হইতেছে নিজে এরকম 100টা অ্যাপ্লাই করে রাখছে, একটা লাগছে, তারপর এর কাছ হ্যাঁ, থেকে হ্যাঁ, গিয়ে হ্যাঁ। এবার হইতেছে টাকা দাবি করে যে টাকা আমারে টাকা। 50 লাখ টাকা দিলে তোমার ডিবি লটারিতে আমেরিকা পাঠাবে। হ্যাঁ, আমার পরিচিত একজন এক্স্যাক্টলি। বুয়েটের টিচার, বুয়েটের টিচার আমার পরিচিত একজন, উনি আমেরিকাতে ভাবে আসছে। উনি 20 লাখ টাকা দিয়েছে, ওনার নামে ডিবি লটারি গিয়ে জানি ধরছে, লাগছে, ওনার সাথে যোগাযোগ করছে, হ্যাঁ, এবং 20 তার লাখ সাথে টাকা আবার দিয়ে আমেরিকা। আরেকজনকে কিন্তু তার ওয়াইফ হিসেবে দেখায় তার কাছ থেকে আবার টাকা নিছে। একটা জিনিস আমার বাংলাদেশীদেরকে বুঝতে হবে, যে এইসব দেশ, ট্রাম্প একটা কথা বলছিল, শুনতে খারাপ লাগলো, আমি ট্রাম্পের কথা এই জন্য আমার পছন্দ হয়। আমাদের হয়তো শুনতে ভালো লাগে না, ট্রাম্প সত্য কথা বলে। ট্রাম্প বলছে যে এই শিট হোল কান্ট্রির লোকজন এসে আমেরিকাকে নোংরা করে ফেলতেছে। কথাটা খুবই খারাপ শুনতে, কথাটা কিন্তু সত্য। এইসব দেশে যত না, আকাম আছে, ওগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন এসে না, বেশিরভাগ ক্ষেত্রে করে। না, এখন এটার হ্যাঁ, এখানে একটু আমি একটা মেক করি, যে সেটা হচ্ছে যে ট্রাম্পের এই আর্গুমেন্টের সাথে আমি আসলে মানে একমত না, বা হুম, হুম। এখানে একমত না এই জন্য যে আসলে ট্রাম্পের কিন্তু মানে এই আলোচনার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমেরিকার ইটা নষ্ট হয়ে যেতেছে, এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে যেতেছে, এটা কিন্তু আর্গুমেন্ট না। হুম, হুম। ট্রাম্পের মেইনলি আর্গুমেন্টটা ছিল হচ্ছে এন্টি ইমিগ্রেন্ট, এবং এখানে যারা অনেক আগে আসছে, এরা কিন্তু চায় না যে এখানে ইমিগ্রেশন হোক, সো ওরা চায় যে এখানে হয়েছে, এখন আপাতত ইমিগ্রেশনটা অফ থাকুক। এখন হুম, সমস্যাটা হচ্ছে কি, যে ইমিগ্রেন্টরা কিন্তু সবসময় শিট হোল ইয়ে থেকেই আসে। ফর এক্সাম্পল, একসময় কিন্তু আয়ারল্যান্ড এবং ইতালি, এটা ছিল ইউরোপের শিট হোল। মানে শিট হোল ইয়ে যে অর্থে মিন করছে, ট্রাম্প যে বুঝছো, অর্থে ট্রাম্প যে মিন অর্থে। করছে ওই হুম, অর্থে, হুম। বিকজ এই দেশগুলো ছিল অনুন্নত, এই দেশে প্রচুর আনএমপ্লয়েড মানুষ ছিল, সমস্যা ছিল, মানুষজন এই দেশে আসছে। অর্থাৎ এখন আমার রাষ্ট্র যদি উন্নত হয়, তাহলে আমি ইয়েতে ইবো কেন, আমেরিকাতে আসবো কেন? আমি তো আসতেছি এই জন্যই যে আমার রাষ্ট্র অবস্থা ভালো না, এই জন্য, তাই না? সো আসলে এন্টি হ্যাঁ, হ্যাঁ। ইমিগ্রেশনের এগেনস্টে ওনার যে আর্গুমেন্টটা ট্রাম্পের, সেটাকে আমি করি না এন্ডোর্স। আর আরেকটা না, ইয়ে এখানে আছে। এখানে হ্যাঁ, আলবি জি ভাই। একটু আমি বলি, এটা হ্যাঁ, হচ্ছে sure. হচ্ছে কি, মানে ট্রাম্প রেসিস্ট কিনা এই প্রশ্নের উত্তর আমি বলবো যে, অনেক কষ্ট করে বলবো যে ইয়াস, ট্রাম্প রেসিস্ট। কিন্তু ওর কথাবার্তা রেটরিকে যেরকম মনে হয় যে সে জিনোফোবিক, খুবই রেসিস্ট, ইয়ে বিদ্বেষী, ব্যাপারটা ন্যাসিলে এরকম না। মানে শিটহোল কান্ট্রির লোকজন এসে হচ্ছে আমেরিকাকে নোংরা করে ফেলতেছে, এই কথাটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন না। তোমার ধরো ক্যালিফোর্নিয়াতে রাইট নাও হোমলেসনেসের যে অবস্থা, এটা নিয়ে হয়তো জানো যে খুব বিশাল আমেরিকার মধ্যে এখন এই যে ইয়ে হবে, তোমার কয়েকদিন পর প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে, দেখবা যে ক্যালিফোর্নিয়ার হোমলেসনেস, নিউ ইয়র্কের হোমলেসনেস নিয়ে, এগুলো নিয়ে কথা হবে। সো ওইসব জায়গাতে সান ফ্রান্সিসকোর মতো অনেকগুলো বড় শহর লিটারেলি বসবাসের অনুপযোগী হয়ে গেছে। ওইসব এলাকা থেকে লিটারেলি মানুষজন পালাইতেছে, শুধুমাত্র ওইসব এলাকা বসবাসের অনুপযোগী হয়ে গেছে, হোমলেসনেস, রাস্তাঘাট নোংরা, এবং মানুষজন থেকে। এখানে কিন্তু আরেকটা আর্গুমেন্ট আছে ভাই। আর্গুমেন্টটা হচ্ছে এরকম, যে এরকম আপনার যখন ইমিগ্রেশনের একটা ওয়েভ হয়, ইনিশিয়ালি কিন্তু এই যে লোকগুলো আসে, এদের কিন্তু আপনার মনে করেন যে হোমলেসনেস এর সমস্যা আছে বা খুবই ক্রাইম প্রোন, বাট আস্তে আস্তে এরা কিন্তু আবার আপনার ইয়েতে চলে আসে, মূল যে আপনার ইয়েটা। ফর এক্সাম্পল, আমাদের যেই এনওয়াই সম্পর্কে যেই ইগুলো আছে মাফিয়াদের, এটা কিন্তু সবাই আসছিল ইটালির ইয়ে থেকে, সিসিলি থেকে। অর্থাৎ ইটালিয়ানদের সাথে এমন একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছিল মানে আমেরিকানদের, যে এরাই হচ্ছে সব সন্ত্রাসী মাফিয়া, এবং এদেরকে কিন্তু ওইভাবেই আপনার করা হয়েছে, পোর্ট্রে করা হয়েছে। বাট আস্তে আস্তে কিন্তু সেই ইতালিয়ানরা কিন্তু এখানে আমেরিকার মূল ইয়েতে মিশে গেছে, এবং এরা কিন্তু এখন অনেক উপরে আছে। না, এটা ঠিক আছে, কিন্তু আমেরিকানদের যে লেজিটিমেট গ্রিভেন্সটা ইমিগ্রেশন ইস্যু নিয়ে, আমেরিকাতে কিন্তু ইমিগ্রেশন, যে ট্রাম্প যে কথাটা এই অ্যান্টি ইমিগ্রেন্টস কথাবার্তা বলে এত জনপ্রিয়তা পাইছে, এটার কারণ হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটা এমন যে ইমিগ্রেশন একটা হিউজ ইস্যু আমেরিকার জন্য। আমরা যারা ইমিগ্রেন্ট, আমরা এই আলোচনা শুনতেও চাই না, আমরা এটা আমাদের পছন্দসই না। ট্রু। এই যে এখন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হইতেছে, এটার ডিবেট যদি তুমি দুই একটা শুনে থাকো, অলরেডি ডিবেট হয়ে গেছে। এখানে যে ফ্লোরিডার যে ডিসেন্টাস যে গভর্নর, ট্রাম্পের পর সবচেয়ে বেশি জনপ্রিয় ইয়েতে রেটিং যার, ডিসেন্টাস কিন্তু বলছে, ডিবেটে বলছে, সে প্রেসিডেন্ট হইলে মেক্সিকোতে, সে যেদিন প্রেসিডেন্ট হবে তার পরদিন সে মেক্সিকোতে, তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি মেক্সিকোতে ইনভেট করবা, তুমি কি মেক্সিকোতে সেনাবাহিনী পাঠাবা? সে বলছে প্রয়োজন হলে পাঠাবো।
পাশের একটা দেশকে সেনাবাহিনী দিয়ে ইনভেট করার মতো হুমকি এটা সরাসরি। এটা আমার কাছে মনে হয় এটা আসলে রাজনৈতিক হিতব্যের চেয়ে না সে রাজনৈতিক বক্তব্য দিতে বলছে, এটা হয়তো করবে না, কিন্তু বাস্তবতাটা এরকম ভয়াবহ যে ড্রাগ ডিলাররা হচ্ছে মেক্সিকো থেকে আমেরিকায় এসে যে পরিমাণ ফেন্টানল, যে পরিমাণ ড্রাগ এপিডেমিক আমেরিকাতে, এবং কয়দিন পর টানেল পাওয়া যায়, আমরা মুভিতে যেগুলো দেখি এগুলো কিন্তু সত্য, মুভি কিন্তু এসব ঘটনার বাস্তবতার উপরই বানানো। সো মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে যত ইমিগ্রেন্ট ঢুকে সব মেক্সিকো বর্ডার দিয়ে ওই যে সাউথ আমেরিকা হয়ে আসে। এখন ইমিগ্রেন্টের ইস্যুটা আলাদা একটা ইস্যু। অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা নিয়ে মনে করেন যে আমি হচ্ছে যে প্রো ইমিগ্রেশনও না, এন্টি ইমিগ্রেশনও না। ওয়াই এটার পিছনে আমি এক্সপ্লেন করি, বিকজ আমি এখানকার সিটিজেনও না। সো আমি এখানকার আসলে ওদের সম্পর্কে ওপিনিয়ন পাওয়ার মতো অবস্থায় আমি নাই, লিগাল ওপিনিয়ন পাওয়ার মতো। কিন্তু আমি যে জিনিসটাই করতে পারি, যে ফিল করতে পারি যে ইমিগ্রেশনের এগেনস্টে এবং ফর ইমিগ্রেশন এই পক্ষে আর্গুমেন্ট আছে। যেমন ফর ইমিগ্রেশন একটা আর্গুমেন্ট হচ্ছে এরকম, যেমন আমি খুব রিসেন্টলি যেটা লক্ষ্য করলাম, কানাডাতে কিন্তু স্কিলড ইমিগ্রেশন হয় শুধু। স্কিলড ইমিগ্রেশন বলতে যারা বিভিন্ন এশিয়ান যারা শিক্ষিত মানুষজন আছেন, ইঞ্জিনিয়ার ওনারা আসেন, বা আরো যারা প্রফেশনাল মানুষজন আছে ওনারাই আসেন। আর ওদের কিন্তু আশেপাশে কোনো যে অনুন্নত রাষ্ট্র নাই, যেমন আমেরিকার আশেপাশে কিছু অনুন্নত রাষ্ট্র আছে, সেখান থেকে অনেক মানুষ আসছে। এই জিনিসটা আবার ওদের নাই। সো এখানে যে ইমিগ্রেশনটা হইতেছে ইওর কিন্তু স্কিলড ইমিগ্রেশন হইতেছে। স্কিল গেন। আর আমেরিকাতে বুঝছো ইন্টারেস্টিং যেটা তোমার, আচ্ছা বলো, শেষ করে দিই। স্কিলড ইমিগ্রেশনটা ওদের জন্য অসুবিধা হইতেছে। ওয়াই? বিকজ এই যে এত মানুষ আসতেছে, আপনার তো হাউজিং ইন্ডাস্ট্রি, হাউজিং অত প্রয়োজন প্রচুর, হাউসগুলো তো বানাইতে হবে। এখন আমি একটা ইঞ্জিনিয়ার হয়ে কি আমি আমি কি শ্রমিক হব? আমাকে যদি করে যে তুমি হাউজিং এরই করো, হাউস মিশনারিটি করো, কাজ করো, সেই কাজ তো আমি করতে যাবো না। তো অর্থাৎ ওদের কিন্তু এখন এই শ্রমিক নিয়ে একটা অসুবিধা হইতেছে, এই কারণে হাউজিং প্রাইসটা হাই। এটাও ওয়ান অফ দ্য রিজন যে শ্রমিকের রিটার্ন প্রচুর হাই। বাট আমেরিকাতে কিন্তু এই যারা কনস্ট্রাকশন ওয়ার্কার ম্যাক্সিমাম কিন্তু মেক্সিকান। আচ্ছা, এখানে সজল ইমিগ্রেশন পয়েন্টটা একটু শেষ করে দিই নাকি? আচ্ছা, ইমিগ্রেশন আমেরিকাতে যেটা বললাম যে আমরা বাংলাদেশিরা হয়তো ভাবি যে ট্রাম্পের রেটরিক বা অ্যান্টি ইমিগ্রেন্ট সে, বা আমেরিকাতে অ্যান্টি ইমিগ্রেন্ট একটা সেন্টিমেন্ট আছে, এটা কিন্তু এই সেন্টিমেন্টটা কিন্তু জাস্টিফাইড। ওই পয়েন্টটা আলোচনা করতে চাইছিলাম। বাংলাদেশের আমাদের ধারণা নাই যে আমেরিকাতে ইমিগ্রেশন ইস্যুটা কত ভয়াবহ। নাম্বার 1 হচ্ছে আলভি যেটা বললো যে ক্যানাডাতে, রাইটলি সো, যে ক্যানাডাতে হচ্ছে খুবই স্কিলড লোকজন ঢোকে। প্রথমত এর পেছনে কয়েকটা কারণ আছে। ক্যানাডার সাথে কিন্তু আমেরিকা ছাড়া অন্য বর্ডার নাই ঢোকার মতো। আমেরিকাতে সব মেক্সিকার বর্ডার দিয়ে ঢোকে, সমানে হইতেছে ড্রাগ ঢোকে, সমানে হইতেছে ঢোকে সন্ত্রাসীরা ঢোকে, সমানে হচ্ছে এই যে বাংলাদেশি প্রচুর। মজার ব্যাপার হচ্ছে আমি বিবিসির একটা ডকুমেন্টারি দেখতেছি, হ্যাঁ, সেখানে দেখাইতেছে যে সাউথ আমেরিকা হয়ে একটা দল হইতেছে, চোরা পথে হইতেছে আমেরিকাতে ঢুকতেছে। তো সেখানে যাদের সাক্ষাৎকার নিচ্ছে এরা সাউথ আমেরিকান, দূরে 2 বাঙালি কথা বলতেছে, বাংলা সাক্ষাৎকার নিচ্ছে যাদের, এরা কথা বলতেছে কি ভাষায় জানি, দূরের দিকে বাঙালি বলতেছে ভাই কইজান, হ্যাঁ ভাই কইজান, বুঝলাম যে বাংলাদেশিও আছে। সো এই মেক্সিকান বর্ডার হয়ে এটা একটা আমেরিকার বিপদ, এই বর্ডারটা, যে কারণে মেক্সিকান বর্ডার নিয়ে এত কথা হয়, যে কারণে বর্ডার ওয়াল তোলার কথা উঠতেছে। আরেকটা ব্যাপার হচ্ছে সারা পৃথিবীর সবার নাম্বার 1 টার্গেট কোন দেশে যাওয়া? আমেরিকা। আচ্ছা, এবং নাম্বার 3 ব্যাপার হচ্ছে যে যারা অবৈধ পথে আমেরিকায় ঢোকে তাদেরকে তখন কিন্তু তাদের বৈধ কাগজপত্র যেহেতু নাই, আমেরিকাতে কিন্তু নিয়ম হচ্ছে মিনিমাম ওয়েজ ঘন্টায় $7, অনেক জায়গাতে $15 করে এখন দেয়, বা এটা $15 করার কথা হইতেছে। সো আপনি যদি আমেরিকাতে বৈধভাবে কাগজপত্র থাকে, আপনি কাজ করলে এই দেশের সরকার আপনাকে ঘন্টায় $7 করে পে করতে বাধ্য, নাইলে আপনি মামলা করলে ওই লোকের এই প্রতিষ্ঠান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কিন্তু যারা অবৈধ পথে ঢোকে, যাদের বৈধ কাগজপত্র নাই, তারা তো মামলা করতে পারবে না, কারণ তার তো নিজের বৈধ কাগজপত্র নাই। সো তখন তাদেরকে ব্যবহার করে কম দামে, যেখানে একটা আমেরিকানকে ভাড়া করলে ম্যাকডোনাল্ডসে ঘন্টায় $7 করে দিতে হইতো, সেখানে একটা অবৈধ মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকছে, বাংলাদেশি হোক অথবা যে দেশি হোক, তাকে ঘন্টায় $2 করে দিলেই সে কাজ করতে রাজি, কারণ সে $2 পাইলে তার জন্য যথেষ্ট, সে অলরেডি অবৈধ পথে ঢুকছে এবং সে মামলাও করতে পারবে না। মামলা করতে গেলে প্রথম তাকে দেশ ছাড়া করা হবে। সো এই কারণে যারা আমেরিকান, তাদের কর্মজীবী বা শ্রমজীবী, তাদের একটা বড় ক্ষোভ আছে যে আমাদের চাকরিগুলো হারায় ফেলতেছি আমরা অবৈধ ইমিগ্রেন্টদের কাছে। সো যেই কারণে ট্রাম্পের এই রেটরিক এগুলো জনপ্রিয় হইছে টেক্সান, সাউদার্ন, হোয়াইট আমেরিকানদের কাছে, ট্রাক ড্রাইভারদের কাছে, রেস্টুরেন্ট যারা কাজ করে তাদের কাছে, কারণ তারা সত্যিকার অর্থেই এই ইমিগ্রেন্ট, আমরা কিন্তু এটা টের পাই না। যেমন ট্রাম্পের এই পলিসি কিন্তু বরং আমাদেরকে ফেভার করে। আমি যখন গ্রিন কার্ডের জন্য আবেদন করি, আমি পাগলের মতো তাড়াতাড়ি করে আবেদন করছি, কারণ তখন সব রুল টুল চেঞ্জ করে গ্রিন কার্ডের রাস্তা বন্ধ করে দিচ্ছে রীতিমতো। কিন্তু আমি মনে করি যে পয়েন্টটা আমি করতে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম, যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকাতে যারা গ্রিন কার্ডের আবেদন করে, প্রতি 15 জনে মাত্র 1 জন ইংরেজি বলতে পারে। প্রতি 15 জনে 14 জন বা 13 জনে 12 জন, এরকম একটা ক্রেজি, 15 জনে 14 জন ইংরেজি বলতে পারে না। তাহলে তারা কারা? তারা কোনো স্কিলড ওয়ার্কার না, এগুলো সব হইতেছে যে ধরে আসে এবং চেইন ইমিগ্রেশন হয়, ফ্যামিলি ধরে আসে আর কি। সো আমেরিকাতে ইমিগ্রেশন একটা হিউজ ক্রাইসিস, একটা হিউজ ইস্যু, এটা একটা হিউজ ডিল।
বিভিন্ন কারণে সব পয়েন্ট টাচ করতে গেলে রাত পার হয়ে যাবে। হুম, হুম। তো এখানে আরেকটা পয়েন্ট টাচ করে শেষ করে দেই যে, যেহেতু আমরা আমেরিকার ভালো খারাপ নিয়ে আলোচনা করতেছি, আপনারা দেখবেন যে ধরেন বাংলাদেশ থেকে যারা আসছে আমেরিকাতে ভালো নাই, কমপ্লেইন করে, আপনারা একটা জিনিস একটা প্যাটার্ন লক্ষ্য করবেন, তাদের বেশিরভাগই এই দেশে ভালো করতেছে না। তারা এই দেশে ইকোনমিক্যালি স্ট্রাগল করতেছে। কারণ তারা নেসেসারিলি যথেষ্ট স্কিলড না। আপনার যদি ভালো স্কিল থাকে, ভালো ডিগ্রি থাকে, ভালো পড়াশোনা থাকে, আমেরিকাকে কি বলা হয় বলছিলাম? ল্যান্ড অফ পসিবিলিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। সারা পৃথিবী থেকে মানুষজন পড়াশোনা পিএইচডি করে আমেরিকাতে আসে, কারণ চাকরির বাজার আমেরিকার মতো কল্পনাতীত। পৃথিবীর কোথাও এরকম ভালো বাজার নাই। তাহলে স্ট্রাগল করে কারা এখানে এসে? যাদের হইতেছে বৈধ কাগজপত্র নাই, যাদের ভালো পড়াশোনা ডিগ্রি নাই। আমার পরিচিত একজন, আমার মন্টানাতে যখন ছিলাম, উনি ওয়ালমার্টে চাকরি করতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার ওয়ালমার্টে ইয়ের কাজ করতো, সেলসম্যানের কাজ করতো দেখে ওই লোকের স্ত্রী, ওয়াইফ ওনাকে তালাক দিয়ে চলে গেছে। ওনার ওয়াইফ বলতেছে, আমি বিশ্ববিদ্যালয়ের টিচার বিয়ে করছি, আমি তো ওয়ালমার্টের কামলা বিয়ে করি নাই। ওই লোক তাও আমেরিকা ছেড়ে বাংলাদেশ যাবে না, ওয়ালমার্টে কাজ করে হইলেও থাকবে। আরেকজনকে চিনি, উনি চট্টগ্রাম মেডিকেল থেকে পাশ করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, বাংলাদেশের। নিউ ইয়র্কে হইতেছে ট্যাক্সি চালায়, কারণ ট্যাক্সি চালালে উনি মাসে $5,000 কামাই করতে পারে। বাংলাদেশের চেয়ে ভালো থাকে, স্বাধীনতা আছে, টাকা পয়সা আছে, বাংলাদেশ যাবে না। সো এই দেশে আপনি মিনিমাম আপনার স্কিল থাকলে, মিনিমাম যোগ্যতা থাকলে, মিনিমাম বৈধ কাগজপত্র থাকলে আপনি যথেষ্ট ভালোভাবে থাকবেন। যারা কমপ্লেইন করে ফর দ্য মোস্ট পার্ট দেখবেন যে তারা হয় স্কিল না, অথবা বৈধভাবে হয়তো আসে নাই, অ্যাসাইলাম সিক করে আসছে। অ্যাসাইলাম অথবা বাঙালি মিথ্যা কথা বলে 2 নাম্বারি করে সিক করে। সো বাঙালি হইতেছে যেগুলো 2 নাম্বারি ধান্দাবাজি রাস্তা ঘাট ধরে, এরা বিদেশে গিয়ে ভালো করতে পারে না, স্ট্রাগল করে, কমপ্লেইন করে। আদারওয়াইজ এরকম মানে ইমিগ্রেশন পয়েন্টে বললাম আরকি, আপনি যদি ইমিগ্রেন্ট হন, আপনি স্কিলড হইলে, আপনার যোগ্যতা থাকলে, আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনার স্ট্রাগল করা উচিত না। আচ্ছা, ঠিক আছে। তো এই জায়গায় আমি যে পয়েন্টে ছিলাম আরকি, সেটা হচ্ছে প্রথমত যে ডিভোর্স অ্যান্ড ফ্যামিলি ইস্যুস। সো ১ম এ ডিভোর্সের কথা যেটা বলছি যে একটা বড় অংশ যে বিয়েগুলো হচ্ছে, এই বিয়েগুলো আসলে আমেরিকায় গ্রিন কার্ড বা কোনো সরকারি বেনিফিট পাওয়ার কারণ ছাড়া আমেরিকা আসলে বিয়ে করার দরকার পড়ে না। যেটা ফখরুল ১ম এ বলতে চেয়েছিল। যে আমেরিকাতে ব্রেকআপ হয়, ডিভোর্স হয় না। কারণ সে তো বিয়েই করে না। বিয়ে না করলে ডিভোর্স হবে কোত্থেকে? বিয়েটা হয় হচ্ছে মেইনলি ইমিগ্রেশন, মানে গ্রিন কার্ড, এবং হচ্ছে বিভিন্ন রকমের আর্থিক সুবিধা। রাষ্ট্র কিছু সুবিধা দেয়। যেমন আমেরিকাতে সিঙ্গেল মম খুব জনপ্রিয় একটা টার্ম। এখন সিঙ্গেল মাদার যারা, তাদেরকে তারা রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা পায়। যেহেতু তার বাচ্চা-কাচ্চা আছে, হাসব্যান্ড নাই, সো তাকে রাষ্ট্র কিছু টাকা দেয়। এ কারণে অনেক সময় ওই যে বললাম, অনেকে আছে দেখা গেছে তারা থাকে একসাথে। তারা একই সাথে থাকে, কিন্তু কাগজে কলমের ডিভোর্স দেখায় ওই সরকারের কাছ থেকে ওই সুবিধাগুলো নেয়। এখন আমেরিকাতে স্ট্যাটিস্টিক্স 50% মম হচ্ছে সিঙ্গেল মম, সজল ভাই, ইফ আই এম নট মিস্টেকেন আরকি। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। এখানে ভাই এবং এই কাগজে কলমে যারা সিঙ্গেল মম, তারা কিন্তু সবাই আসলে সিঙ্গেল মম না। তার কিন্তু হাসব্যান্ড আছে এবং একই সাথে থাকে। মানে ওই সিঙ্গেল মম দেখিয়ে তারা কিছু সুযোগ সুবিধা পায়। তো সেইসব কারণে মেইনলি বিয়ে হয়, এবং সে কারণে এই বিয়েগুলোর একটা বেশিরভাগ অংশই ডিভোর্স হয়। কিন্তু আদারওয়াইজ বিয়ের আসলে দরকার পড়ে না কেন? এখানে যেমন আমরা অনেক সময় মনে করি আমেরিকানরা বিয়ে শাদী করে না, লিভ টুগেদার করে। সেইটার পিছনে একটা কারণ হচ্ছে যেটা, সেটা হলো যখন বিয়ে করে, এখন বিয়ে বাংলাদেশের মতো বিয়ে না এখানে। এখানে বিয়ের সাথে রিলেটেড কিছু আইন আছে। যেমন একটা হচ্ছে যে যখন ডিভোর্স হবে তখন কাবিননামার ওই যে দেনমোহরের টাকা দিয়ে বিদায় করে দেয়া যায় না। তখন দেখা যাচ্ছে যে সম্পত্তির অর্ধেক ভাগ করে দিতে হবে। এখন সেখানে গিয়ে দেখা যায় যে দুজনের অবস্থা এমন হয়, হাসব্যান্ডের প্রপার্টি বেশি বা ওয়াইফের কম বা ভাইস ভার্সা। তখন যে জিনিসটা হয় সেটা হলো ওই এক পক্ষ মানে ডিভোর্সে যার লস হবে, সে তখন আর রাজি হয় না। তখন সে একটা অ্যাটর্নি ধরে, আরেকজন একটা অ্যাটর্নি ধরে, এই ২ অ্যাটর্নি মিলে জিনিসগুলোরে এমন প্যাচ দেয়, শেষ পর্যন্ত এই ডিভোর্সের মামলা ৮-১০ বছর ঝুলে। মানে সেটার মধ্যে অনেক জটিলতা আছে। তো এই কারণে তারা চিন্তা করে যে ভাই আমার তো গ্রিন কার্ড ইস্যু যদি না থাকে, আমার যদি কোনো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপার না থাকে, তাহলে তো আসলে বিয়ে রেজিস্ট্রি করা তো দরকার নেই। এবং সেটা তো আমাদের ধর্মতেও দরকার নেই। কারণ ধর্মত তো আমাদের সাহাবায়ে আজমাইন বা তাবেইন, উমাইয়া, আব্বাসীয় কোনো আমলেই তো বিয়ে রেজিস্ট্রি করার কোনো ব্যবস্থা ছিল না। বিয়ে মানে হলো যে একজন পুরুষ এবং মহিলা দুজনের মধ্যে ইজাব কবুল। মানে একজন প্রপোজ করবে, আরেকজন অ্যাকসেপ্ট করবে, এটা দুজন সাক্ষী থাকতে হবে। তো ধর্ম মোতাবেক তো বিয়ে রেজিস্ট্রি করার কোনো দরকার নাই, বাধ্যবাধকতা নাই। সো এবং অনেক সজল ভাই, মুসলিম আছে। হ্যাঁ। বিয়ের যদি তালাক হয় তখন যে নিয়মটা যে বলে প্রিনাপ বলে দেশে কি, যে প্রিনাপ বা প্রিনাপশাল এগ্রিমেন্ট, মানে বিয়ের আগে যদি এক্সপ্লিসিটলি ছেলে মেয়ে যদি কাগজপত্র করে না নেয় যে তাদের মধ্যে যখন ডিভোর্স হবে তখন সম্পত্তি কিভাবে ভাগাভাগি হবে, এটা তারা যদি বিয়ের আগে এক্সপ্লিসিটলি কাগজপত্র করে না নেয়, প্রিনাপশাল এগ্রিমেন্ট না করে, তাইলে ডিভোর্স হলে অটোমেটিক্যালি স্টেট ইন্টারভিন করে 50-50 ভাগ করে দুজনকে দিয়ে দিবে। যেই কারণে জেফ বেজোস যখন সাথে জেফ বেজোসের ওয়াইফের ছাড়াছাড়ি হয়েছে, সেই মহিলা পৃথিবীর সবচেয়ে ধনী মহিলা হয়ে গেছে, কারণ জেফ বেজোসের $40 বিলিয়ন দিতে হয়েছে তাকে। হ্যাঁ। সো এইসব কারণে অনেকে বিয়ে করতে চায় না, কারণ কোনো ঝামেলা হলে কিন্তু সব দিয়ে চলে যায়। এটা দুই পক্ষই রাজি হয় না। মানে ছেলেটাও রাজি হয় না, অনেক সময় মেয়েটাও রাজি হয় না। দুই পক্ষের থেকে। কারণ আলটিমেটলি তাদের কিন্তু আসলে বিয়ে রেজিস্ট্রি করা দরকার হয় না। এবং
কাগজ তারা হাসব্যান্ড ওয়াইফ মানে ধর্ম তো বা তাদের যে রীতি তারা যদি নাস্তিক হয় তাহলে তো ধর্ম বা ধর্মীয় রীতি তাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক কিনা সেটা তো আর সেখানে আলোচনায় আনার সুযোগ নেই। কিন্তু যদি তারা মানে ধর্মে বিশ্বাস করে তাহলে ধর্ম তো তারা বিয়ে করে নিতে পারে, সেটা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক না। এবং এই কারণেই আমেরিকাতে সেই একটা ইস্যু আছে এবং বিয়ে না করলে সেটা একেবারে তারা মানে জেনা ব্যভিচার করতেছে এরকম মনে করার আসলে কোনো কারণ নেই। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা, তো এটা সম্পর্কে আমাদের যে পারসেপশন, আমাদের যে ধারণা আমেরিকার ডিভোর্স রেট এবং ফ্যামিলি ইস্যুস নিয়ে, এগুলো জাস্ট স্ট্যাটিস্টিক থেকে আমরা আমাদের মতো করে বুঝে নিয়েছি। বাস্তবে বিষয়গুলো এরকম না। বাস্তবে তাদের অনেক ফ্যামিলি বন্ডিং অনেক স্ট্রং। তারা ফ্যামিলিতে যথেষ্ট সময় দেয় এবং তারা কেয়ার করে। বেশিরভাগই মানে ভালো আমেরিকান যারা, তারা অত্যন্ত ফ্যামিলি পারসন। তারা খুবই লাভিং হাজব্যান্ড, কেয়ারিং ফাদার। আমি অন্তত যে কয়জনকে দেখছি, আমি দেখছি যে তারা যথেষ্ট কেয়ারিং ফ্যামিলির প্রতি। একটা বলতে চাচ্ছিল সজল। হ্যাঁ, শিওর। আচ্ছা, এখানে আমি যে জিনিসটাই করতেছি যে আমাদের আলোচনার মানে এইটা ছিল কি আসলে, মানে উদ্দেশ্যটা ছিল কি যে একজন আমেরিকাতে আসছিলেন, ওনার কাছে আমেরিকার এই ডিভোর্সের যেই অবস্থাটা আমেরিকার, এটা ওনার কাছে ভালো লাগে না এবং উনি এটা নিয়েই করছেন, কথা বলছেন, এই তো। আচ্ছা, এখন এই জিনিসটা হতেছে যে ম্যারেজ এজ অ্যান ইনস্টিটিউশন, এটা এক একটা সংস্কৃতিতে এক এক রকম। এখানে একরকম সিস্টেম আছে, সেটা নট নেসেসারিলি আমাদের মতো। এবং আমেরিকার মানে এখানে কিন্তু উদ্দেশ্যটা আসলে আমেরিকানদের ডিভোর্স হয় ওইটা নিয়ে আমাদের আলোচনা করা না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যদি আমরা আসি, ওই জিনিসটাকে আমাদেরকে হার্ট করতেছে নাকি হার্ট করতেছে না। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। হ্যাঁ, সো এখানে আমেরিকানরা লিভ টুগেদার করুক, হুক আপ করুক, যা খুশি সেটা করুক, আপনাকে এখানে যদি কোনো মানুষ ফোর্স তো করতেছে না আপনাকে এই জিনিসগুলো করতে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এখানে আমেরিকান বিয়ে শাদী করে করতেছে না, না করছে, এটা মন্দ না ভালো, এটা আমেরিকানদের ইস্যু, আমাদের তো ইস্যু না। এবং আরেকটা পয়েন্ট যেটা আমার নিউ ইয়র্কের এক্সপেরিয়েন্স থেকে বলি, নিউ ইয়র্কের এক্সপেরিয়েন্সটা কিছুটা ডিফারেন্ট হবে আইডাহো বা ফ্লোরিডার তুলনায়। এখানে মানে নিউ ইয়র্কে আমরা যে বাঙালিরা থাকি, আমরা মোটামুটি ঢাকার মতোই। মানে নিউ ইয়র্কে এসে আমরা কিন্তু আমেরিকানদের সাথে খুব বেশি একটা মিশি না, এবং যে কারণে আমার ওই পডকাস্টটা দেখে যেটা মনে হয়েছে যে উনি এই ধারণাগুলো বাংলাদেশে থাকতেই আমেরিকা সম্পর্কে ওনার এই ধারণাগুলো ছিল, এবং আমেরিকায় এসে উনি ওই ধারণাগুলোই মধ্যেই সার্ভাইভ করছে এবং ওই ধারণাগুলো নিয়েই উনি দেশে ফিরে গেছে। উনি কিন্তু আসলে আমেরিকানদের সাথে মিশেনি, যে কোনো কারণেই হোক, যে কারণে উনি ওই ধারণাগুলোর মধ্যেই ছিল। আমার যেটা মনে হয় সজল ভাই, আমি যদি ধরে নেই যে উনি মিথ্যা বলে নাই, এটা যদি ধরে নেই, সে হচ্ছে আন্ডারগ্রেড লেভেলে ডর্মে ছিল, রাইট? সো আন্ডারগ্রেড লেভেলে ডর্মে থেকে একটা ভয়াবহ চিত্র দেখা পসিবল। ইট মেক্স সেন্স যে এই দেশে আন্ডারগ্রেডে যারা ডর্মে থাকে এইখানে খুবই মানে পোলাপান, এবং এই দেশে তো বাচ্চা কাচ্চা স্বাধীন, কেউ কিছু বলার নাই। সো যেই কারণে ডর্মে মদ খাওয়া, আকাম কুকাম করা, হোটেল ডর্মে মেয়ে নিয়ে আসা, এগুলো নিষেধ। ডর্ম থেকে জানতে পারলে ইয়ে করবে, কিন্তু নানান কিছু করে, মদ খাওয়া, পার্টি করা। সো এগুলা আন্ডারগ্রেড লেভেলের ডর্মের ওই সময়টা সবচাইতে ভয়াবহ, সত্যি কথা। এবং আমরা আমাদের বাচ্চা কাচ্চা বড় করবো যারা, আমাদের জন্য এটা একটা সিরিয়াস চিন্তা এবং চ্যালেঞ্জের জায়গা যে এই সময়টা তাদেরকে কিভাবে ঠিকভাবে মানুষ করবো, কিভাবে পার করবো। আমি অ্যাকনলেজ করতেছি ওর ওই কনসার্নটা, কিন্তু কথা হচ্ছে সে তো এই দেশে জন্মায় নাই, বড় হয় নাই, সে কেন, তার জন্য কেন এটা এত বড় ইস্যু হয়ে গেল, এটা একটু সেটাই। কারণ এটা তো আমাদেরকে আসলে বদার করে না। কারণ আমরা যারা নিউ ইয়র্কে থাকি, বেশিরভাগ মানুষই কাজের প্রয়োজন ছাড়া কিন্তু আমেরিকানদের সাথে আমাদের খুব বেশি একটা ইন্টারাকশন, খুব একটা ইন্টিমেসি নাই। আমরাই আমাদের মতো, আমাদের গ্রোসারি, আমাদের মসজিদ, আমাদের কমিউনিটি, আমরা মানে নিউ ইয়র্কে মোটামুটি আমরা ঢাকার মতোই আছি। মানে এর বাইরে তারা তাদের মতো আছে। আমেরিকানদের সাথে কিন্তু আমাদের কোনো লেনদেন নেই। তাদের ফ্যামিলি কি আসলে কি বিষয়, এগুলো আমাদেরকে বদার করে না। এবং এটা কেন একটা কুইকলি একটা পয়েন্ট মেক করি যে আপনার বাংলাদেশ থেকে যদি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন, যে কথা সজল ভাই বলল সত্য কথা। আমি পার্সোনালি কিন্তু আমি একটু অন্য ফিলোসফিতে চলি। আমি পার্সোনালি বাংলাদেশীদের সাথে কম মিশে, যত বেশি সম্ভব আমেরিকানদের সাথে মেশার একটা আমার প্রয়াস থাকে, চেষ্টা থাকে। কারণ আমার কথা হচ্ছে আমি এই দেশে আসছি, এই দেশের কালচার সম্পর্কে জানবো, এই দেশের এক্সপিরিয়েন্স নিতে আসছি। আমার এরকম একটা প্রয়াস থেকে। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে বাঙালির সাথে আমার এগুলো খালি ঝামেলা করে। তো এটার ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আপনি ওরা কিন্তু এমন না যে আমেরিকানরা খারাপ দেখে আপনাকে এলিয়েনেট করে রাখতেছে। ব্যাপারটা কিন্তু ন্যাচারালি এরকম না। ব্যাপারটা এরকম, আপনি যদি ওদের জুতায় নিজেকে বসান তাহলে এটা বোঝা খুব কঠিন না। মনে করেন আপনি বাংলাদেশে, আপনার আশেপাশে সব বাংলাদেশি, আর একটা ছেলে আসছে চায়না থেকে, সে চাইনিজ ভাষায় কথা বলে, থোড়া বাংলা বলে, কারণ আমাদের বাংলাদেশিদের ইংলিশ কিন্তু ভালো হয় না। সো সে চাইনিজ মনে করেন ভাঙা কিছু বাংলা বলতে পারে, আপনার কি তার সাথে ফ্রেন্ডশিপ হবে? আপনি যদি বলেন প্যারা নাই চিল, সে কি বুঝবে? বা সে কি কখনো বলবে প্যারা নাই চিল? সে হায়েস্ট ভাঙা একটু বাংলা বলবে। তার সাথে কি আপনার খাতির হওয়া, দোস্তি হওয়া সম্ভব?
সম্ভব না। সো তার সাথে হাই যেটা হবে ক্লাসে একটু দেখা হবে, হাই হ্যালো হবে। কিন্তু দোস্তি হবে আপনার একটা বাংলাদেশী ছেলের সাথেই। একইভাবে আমি যখন আমার যে আমেরিকান ফ্রেন্ডটার কথা বললাম, আমেরিকার born and raised, ওর সাথে আমার খুব ভালো সময় কাটে জমে। কারণ আমি আমেরিকান কালচার খুব ক্লোজলি ফলো করি। এই দেশের এই যে যেরকম বললাম প্যারা নাই চিল টাইপের স্ল্যাং। মাঝে মধ্যে এরকম কিছু স্ল্যাং ট্যাং ইউজ করে ওর সাথে যখন গল্প করি তখন ও বলল যে, "তুমি এটা কোত্থেকে জানলা? এটা তো তুমি জানার কথা না। এটা আমাদের এখানকার খুবই গভীরের একটা হইতেছে স্ল্যাং ওয়ার্ড টাইপের।" সো যে কারণে ওর সাথে আমার জমে কেন? কারণ আমি ওদের কালচার এত ঘনিষ্ঠভাবে ফলো করি, আমি অনেকটাই কানেক্ট করতে পারি। এদের সাথে কথাবার্তা বললে আমি কি বলতেছি ওরা বোঝে, ওরা কি বলতেছে আমি বুঝি এদের। সো যেই কারণে আমি ভালো সময় কাটাইতে পারি এবং ভালো আদারওয়াইজ আপনি যদি যথেষ্ট ইনভেস্টেড না হন এই কালচারে, আপনি নিজে অর্গানিক্যালি তাদের সাথে মিশতে যাবেন না। আপনি নিজেই মিশে মজা পাবেন না। আপনি নিজে একটা বাঙালি খুঁজে বের করবেন। এটা ব্যাপারটা এরকম না যে তারা আপনাকে এলিমিনেট করতেছে। আপনি যদি তাদের সাথে অর্গানিক্যালি মিশতে পারেন, তাদের কালচারটাকে বোঝেন, আপনার তাদের সাথে ভালো ফ্রেন্ডশিপ হওয়া সম্ভব। আমার নিজেরই হইছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা বাংলাদেশিরা ইউজুয়ালি একটা বাবল তৈরি করে সেই বাবলের মধ্যে থাকি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। ওই যে সজল ভাই যেটা বললেন, নামাজ পড়তে যাবেন, একটা মসজিদ আছে, এখানে সব বাংলাদেশি যায়। ইভেন আমার শহরে দেখছি যে একটা মসজিদে ঈদের নামাজ পড়তে যায় শুধু পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশিরা এই মসজিদে যায়। আরেকটা মসজিদ আছে ওটাতে আরবরা যায়। নন পাকি হ্যাঁ, ওই আরব, সারা আরব পৃথিবীর সবাই। হুম, হুম। হ্যাঁ, আরব, স্পেশালি আরব। আমি কিন্তু ওই মসজিদে যেতাম। আমি ইন্ডিয়ান, পাকিস্তান এটাতে সবাই যায়, দেশি মানুষজন। আমি নিয়ত করে ওটাতে যেতাম। আমি নিয়ত করে যেতাম যেটাতে আরবরা আসে। কারণ আমি এটা আমার জন্য একটা অপরচুনিটি কালচার সম্পর্কে জানার, আরবদের সম্পর্কে জানার, রাইট? সো হ্যাঁ, আলবি বলো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে যে এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না। এখানে মনে করেন যে যারা সাউথ আমেরিকানরা আসে যারা, ওরাও কিন্তু ওদের একটা স্প্যানিশ একটা বাবল আছে। ওইটার ভিতরেই ওরা আসলেই করতে চায়। আসলে এই জিনিসটা হচ্ছে কি যে যাদের আসলে মনে করেন যে এত কিছু জানা শেখার আগ্রহ নাই, মানে জাস্ট শুধু সার্ভাইভালটাই মুখ্য। এখানে তো হইতেছে যে আপনার একটা আনফ্যামিলিয়ার একটা মানুষের সাথে ফ্রেন্ডশিপের তো কোনো মূল্য ওর কাছে নেই। ওর নিজের যেই বাবল ওইখান থেকেই ও সবকিছুই সুবিধা নিতে পারতেছে, সুযোগ সুবিধা নিতে পারতেছে। এটা একটা জিনিস। আর আমরা আজকে যাই মানে যে আলোচনাটারই ধরে আমাদের আজকের এই মানে কথাবার্তাগুলা, যে আলোচনার মানে এই ধরে সূত্র ধরে, সেটা হচ্ছে কি যে এখানে আন্ডার গ্রেডে আসা এটা এক ধরনের এক্সপিরিয়েন্স। এমএস করতে আসলে সেটা এক ধরনের এক্সপিরিয়েন্স। আবার গ্রিন কার্ড নিয়ে আসেন যারা, ওনাদের আরেক ধরনের এক্সপিরিয়েন্স। আবার যারা ইলিগাল ইমিগ্রেন্ট হিসাবে আসেন, ওনাদের কিন্তু আরেক রকমের এক্সপিরিয়েন্স। আজকে আলোচনাটা শুরুতেই কিন্তু আমরা একটা জিনিসই করে ফেলছি যে আমেরিকা মানে কিন্তু ওই একটা হোমোজেনাস ফেনোমেনন না। আমেরিকা কিন্তু এক একজনের চোখে আমেরিকা এক এক রকম। আর আমার কাছে মনে হয় যে ওনার আলোচনায় যেই নেগেটিভ জিনিসগুলো উঠে আসছে, এই উঠে আসার পিছনে রিজনটা হচ্ছে একটা সাংস্কৃতিক পার্থক্য। আপনি এই জিনিসটা আমি সাংস্কৃতিক পার্থক্য জিনিসটা এই জন্যই করতেছে যে আমরা তো আন্ডার গ্রেড লাইফের ইস্যুগুলা নিয়ে আলোচনা করতেছিলাম যে এখানে যে ইউনিভার্সিটির হোস্টেল গুলাতে অনেকে ড্রাঙ্ক অবস্থায় আসে বা হচ্ছে নিয়ে আসে, নিয়ে আসে, এটা নিয়ে তো কথা বলতেছিলাম। এখন আপনি যদি সেটা একটা ইকুইভ্যালেন্স আমাদের সংস্কৃতির সাথে ক্রিয়েট করতে চান, যে আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর হলগুলাতে হয় কি, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি আমাদের মতো করে এখানে লাইফ লিড করতে যায় আমাদের হলগুলাতে, ওর কাছে তো এটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হবে। জাস্ট বিকজ আমরা জানি যে আমাদের হলে রাজনৈতিক এটা সেটা হয়, তারপরে র্যাগিং হয়, আমরা সেভাবেই মেন্টালি প্রিপারেশন নিয়ে আসি, ঝামেলায় জড়াই না বলে আমাদের কিছু হয় না। বাট আমেরিকাতে আমরা যখন আসি আমাদের তো সেই মেন্টাল প্রস্তুতিটা নাই। যদি প্রস্তুতিটা ওনার থাকতো, ওনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অন্যরকম হতো। হ্যাঁ, আলবি এখানে একটা কমেন্ট, এই কমেন্টটা একটু পড়ি, একদম এক্স্যাক্টলি এই পয়েন্টটা অ্যাড্রেস করবে সেই কমেন্টটা। সেটা হচ্ছে যে কথাটা আমি বললাম যে আমি একটু আই এম ফাইন্ডিং হার্ড টু বিলিভ এই ওনার এই দাবিটাকে আমি অবিশ্বাস করতেছি না। আমি একবার বলতেছি উনি মিথ্যা বলছেন বা অসত্য বলছেন, আন্ডারগ্রেড লেভেলে হইতে পারে, কিন্তু এটা একটু খুবই আনইউজুয়াল একটা ব্যাপার যে কারোর সাথে জোরাজুরি করা, চাপাচাপি করা। এই যে এখানে একজন লিখছেন যে বহুদিন ধরে, কমেন্ট থেকে পড়তেছি আমাদের ভিডিওর নিচে, বহুদিন ওয়েটার হিসেবে কাজ করেছি 4-5 তারকা রেস্টুরেন্টে বা হোটেলে। সেখানে ওয়েটার হিসেবে ওয়াইন সার্ভ করার আগে সামান্য খেয়ে দেখতে হয়, তাহলে কাস্টমারকে ব্যাখ্যা করা সহজ হয় ওয়াইন সম্পর্কে। কিন্তু আমার ম্যানেজার কখনোই তা আমাকে করতে বলেনি, কারণ আমার ধর্মের স্বাধীনতা সম্পর্কে তারা সবসময় সজাগ ছিল। আমরা আমেরিকান ওয়েটারদের টেস্টের মাধ্যমে জেনে নোটবুকে লিখে রাখতাম কোন ওয়াইনটা কি টেস্ট, কোনটা কি ইত্যাদি। কখনোই ম্যানেজমেন্ট বলুন বা সহকর্মী বলুন কোনোদিন চাপ দেয়নি, শ্রদ্ধা দেখিয়েছেন। 35 বছর উনি এখানে আছেন, 35 বছরে কখনো ওনার ধর্মকে ডিসরেসপেক্ট করা, উনি যেটা করতে চাচ্ছে না এটার চাপ তৈরি করা। সো আপনারা বাংলাদেশ থেকে আপনাদের আসলে সত্যি কথা বলতে কল্পনার, আমরা একটা কথা বলি না যে বেহেশত কত সুন্দর, কল্পনা করা সম্ভব না, না মরা পর্যন্ত। ব্যাপারটা এরকম যে আমাদের সভ্যতার, এখানকার সভ্যতা এত আলাদা, আপনি বাংলাদেশ থেকে বসে আপনার কল্পনা আনা সম্ভব না এই দেশের মানুষজন কত সভ্য, কত ভালো লোক। আমি যে আখলাকের কথা বললাম, চরিত্রের কথা বললাম, যে ধর্ম ধরে রাখা কঠিন হয়ে যায় দেশে এসে। আরে ভাই, এদেশে এসে যদি আপনার চরিত্রটা একটু উন্নত হয়, আপনার ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার ধর্মের চেয়ে এটা কোনো অংশে কম ধর্ম হচ্ছে না।
সো এটাই জন্য একটু বিশ্বাস করা কঠিন আরকি, যে এই দেশে কারো সাথে অভদ্রতা করা, অসভ্যতা করা, জোর জবরদস্তি করা, আন্ডারগ্রেড লেভেলের ডর্মে হইলেও হইতে পারে, কিন্তু এটা খুবই একটা অস্বাভাবিক ঘটনা। এবং এখানে একটা জিনিস আছে ভাই, আপনি যে জিনিসটার কথা উল্লেখ করলেন সেটা কিন্তু ইনস্টিটিউশনালাইজড, মানে আপনি যখন একটা অর্গানাইজেশনের ভিতরে আছেন তখন আপনি একটা ইনস্টিটিউশনাল আইনের আওতায় আছেন, সো এখানে কিন্তু আপনার উপরে কোনো ফোর্স হবে না। বাট আপনি যখন হলে আছেন, আপনার একটা মনে করেন যে আমেরিকান ফ্রেন্ড আছে, ওর উপরে কিন্তু সেই রেস্ট্রিকশন গুলো নেই, এবং এটা কিন্তু মানুষ টু মানুষই করে। হইতে পারে, হ্যাঁ। অনেক মানুষ আছে যে একটু চাপাচাপি করতে চায়, এটা তার অভ্যাস। আবার অনেকে আছে ওটাই বলতেছি কি, যে ধরো একটা ইমিগ্রেন্ট ছেলেকে হয়তো হালকা করে চাপ দিতে পারেন, একটা ইমিগ্রেন্ট ছেলেকে অলমোস্ট বুলিং পর্যায়ে চাপাচাপি করা, এটা একটু হার্ড টু বিলিভ আর কি। এবং এটা যদি হয়, এটা কিন্তু ইন্টারন্যাশনাল অফিসে জানলে তো খবর আছে, এটা কিন্তু খবর আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখানে তাহলে আমরা আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যেটা খুবই হার্ড ইস্যু আর কি, সেটা হলো গান এবং অ্যালকোহল। আমেরিকায় অ্যালকোহল এবং গান, এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, তারপরে গান তো হালাল, সমস্যা কি? আমার কথা শেষ, গান হালাল। না, আমার বিষয়টা হচ্ছে সেটা হলো এই যে গান নিয়ে তো এমনিতেও আমেরিকা তো আপনার ডেমোক্রেট রিপাবলিকানদের মধ্যে খুব স্ট্রং, খুবই মানে ভাইব্রেন্ট ডিবেট চলতেছে যে গান থাকবে কি থাকবে না, সেইসব নিয়ে এত আলোচনা হচ্ছে। গান বলতে বন্দুক ভাই, সরি আমি ভুল বুঝছিলাম। ওকে, বন্দুক, হ্যাঁ, গান। আচ্ছা, তো এই জায়গায় আমার যে অবজারভেশনটা সেটা হচ্ছে, যেমন অ্যালকোহলের উদাহরণটা দিলে একই উদাহরণ গানের জন্য প্রযোজ্য হবে, মানে বন্দুকের জন্য। এখানে বেশিরভাগ মানুষের বাড়িতে মানে সে বন্দুক রাখতে পারে। আচ্ছা, তো অ্যালকোহলের উদাহরণটা দিই। আমেরিকার এই প্রায় ২৫০ বছর আমেরিকার বয়স। এই ২৫০ বছরে আমেরিকার কনস্টিটিউশন সংশোধন হয়েছে মোট ২৭ বার, ২৭টা অ্যামেন্ডমেন্ট। এই ২৭টা অ্যামেন্ডমেন্টের মধ্যে ২টা অ্যামেন্ডমেন্ট হচ্ছে অ্যালকোহল নিয়ে। সো এটা একটা মেজর ব্যাপার। এবং আমেরিকার জাতির পিতা কিন্তু ৭ জন, সদল ভাই একটু জানাই দিলাম, বাংলাদেশে একজন না কিন্তু আমাদের। আচ্ছা, সো কথা হচ্ছে সেটা হলো এই যে আমাদের দেশে আমরা বলতেছি যে অ্যালকোহল বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আমেরিকানরা শুধু অ্যালকোহল নিষিদ্ধ করে নাই, মানে কোন একটা প্রজ্ঞাপন জারি করে, একটা আইন জারি করে নিষিদ্ধ করে নাই। আমেরিকা অ্যালকোহল নিষিদ্ধ করছে সংবিধান সংশোধন করে। আমেরিকার কনস্টিটিউশনের 18th অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে অ্যালকোহল মানে প্রহিবিশন বলে এটাকে। মানে বিটুইন টু ওয়ার্ল্ড ওয়ার আমেরিকায় অ্যালকোহল নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ মানে নিষিদ্ধ। সকল বার, পাব, ব্রুয়ারি, ডিস্টিলারি যা ছিল, ওয়াইনারি, সব বন্ধ। মানে একদম মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে তারা এটা নিষিদ্ধ করছে। সো আমেরিকা এই অ্যালকোহল নিষিদ্ধ করতে চায় না, ব্যাপারটা এরকম না। কিন্তু কথাটা হচ্ছে সেটা হচ্ছে আবার 21st অ্যামেন্ডমেন্ট দিয়ে আবার 18th অ্যামেন্ডমেন্টকে রিপিল করছে। কেন করছে সেটার একটু ব্যাখ্যাটা দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ হচ্ছে সেটা হচ্ছে আমেরিকানরা এই সময়টুকুর মধ্যে বুঝতে পারছে যে অ্যালকোহল আসলে নিষিদ্ধ করা সম্ভব না। মানে আপনি ওয়াশিংটন ডিসিতে বসে একটা আইন বানাতে পারবেন, কিন্তু আপনার এই আইনে অ্যালকোহল বন্ধ হবে না। যেমন সেটার সাইড ইফেক্ট গুলো কি পড়ছে আমি একটু সংক্ষেপে বলি। প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি অ্যালকোহল বন্ধ করতে পারবেন, অ্যালকোহল আমার ধর্মে হারাম, সেই দাবি থেকে আমরা বলতেছি অ্যালকোহল নিষিদ্ধ করো। কিন্তু অ্যালকোহল জিনিসটা আসলে কি? অ্যালকোহল যেমন ধরেন ওয়াইনের কথা যদি বলি, অনেক ভ্যারাইটি আছে, সেসব দিকে তো যাওয়া যাবে না। শুধু ওয়াইনের কথা যদি বলি, বাই ল ওয়াইন মানে হচ্ছে তার মধ্যে 100% থাকবে হচ্ছে গ্রেপ জুস। গ্রেপ জুস ছাড়া আর কোনো কিছুই থাকবে না, সিম্পল। তাহলে সেটাকে ওয়াইন বলা যাবে না। আপনি মেইনলি কি করতেছেন, গ্রেপ জুসটা নিয়ে নিচ্ছেন প্রেস করে, এরপরে সেটার মধ্যে আরেকটা ইনগ্রেডিয়েন্ট লাগবে, সেটা হচ্ছে ইস্ট। এখন ইস্ট কিন্তু বাতাসেও আছে। আপনি গ্রেপ জুসটা যদি আপনি টেবিলের উপরে রেখে দেন, তাহলে এটা ওই যে বাতাসে যে ইস্ট আছে, সেই ইস্টটা এসে গ্রেপ জুসটাকে ফার্মেন্ট করে ওয়াইন বানায় ফেলবে। কিন্তু বাতাসে যেহেতু ইস্টের পরিমাণ কম থাকে, তাই এটা ফার্মেন্ট করতে 4-5 দিন সময় লাগবে, ততক্ষণে আপনার গ্রেপ জুসটা পচে যাবে, মানে নষ্ট হয়ে যাবে আর কি, গন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনি এক্সটার্নাল ইস্ট, এই যে গ্রোসারি গুলাতে যে বেকারি ইস্ট পাওয়া যায়, এই বেকারি ইস্ট যদি আপনি গ্রেপ জুসের মধ্যে দিয়ে দেন, তাহলে সেটা ওয়াইন হয়ে যাবে। এখন ওয়াইনের কোয়ালিটি এবং ইস্টের কোয়ালিটির উপরে আপনার ওয়াইনের টেস্টটা ভ্যারি করবে। আপনি কোন জাতের গ্রেপ দিচ্ছেন, কোন কোয়ালিটির গ্রেপ দিচ্ছেন, কোন কোয়ালিটির ইস্ট দিচ্ছেন, সেটার উপরে হচ্ছে টেস্ট, ফ্লেভার এগুলা ডিপেন্ড করে। অলরাইট, সো আমেরিকা যখন অ্যালকোহল ব্যান করলো, এখন আপনি আইন করে অ্যালকোহল বন্ধ করতে পারবেন, কিন্তু আপনি কি আঙ্গুর বেচা বন্ধ করতে পারবেন? সেটা তো পারবেন না। এখন যারা এই ভিনিয়ার্ড গুলো যেগুলো আছে, যারা ওয়াইন বানায়, তারা যেটা করছে, তারা সবচেয়ে ভালো জাতের যে আঙ্গুরগুলো সেগুলো প্রেস করে একবারে জুস বানিয়ে, এখন যেরকম গ্রোসারিতে দুধ কিনতে পাওয়া যায়, এরকম তখন আঙ্গুরের জুস কিনতে পাওয়া যায়। সো আপনি শুধু জুসটা কিনে নিয়ে আসবেন, আর হচ্ছে ওই ওয়াইনারি আবার ইস্ট বানায়। ওই যে ম্যাগি নুডলসের যে মশলা আছে, ওই রকম ছোট ছোট প্যাকেটে ইস্ট পাওয়া যায়। আপনি ওই ইস্টটা নিয়ে আসবেন, বাড়িতে এনে শুধু ওই জুসটাকে একটা জারে ঢালবেন আর ইস্টটা ঢেলে দিবেন, ওয়াইন হয়ে গেল। এখন এইটা আমেরিকানরা কেমনে আইন করে বন্ধ করবে? সম্ভব না।
সজল ভাই, আমার আপনার জন্য দুশ্চিন্তা হচ্ছে। কয়দিন পর আপনার ভিডিও ক্লিপ বের করবে যে আমেরিকাতে সজল রোশনের মদের কারখানা, এর কাছ থেকে ফটো নেওয়া যাবে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। নিজের পায়ে কিন্তু দেখো, কোদাল রাখতে এরপরে হবে। বলি আপনাকে, যখন আমেরিকা এটা বন্ধ করলো তখন প্রবলেমটা যে জায়গায় হলো, অ্যালকোহল তো বন্ধ হয়নি। দ্বিতীয়ত হলো মেক্সিকোর বর্ডার দিয়ে হচ্ছে প্রচুর মেক্সিকান ইলিগাল। স্পিরিট আসতো, যে টাকিলা। টাকিলা হচ্ছে মেক্সিকোর একটা জায়গার নাম, একটা ডিস্ট্রিক্ট। সেখান থেকে যে স্পিরিটটা আসে সেটার নাম হচ্ছে টাকিলা। তো এখন এই মেক্সিকো থেকে হচ্ছে অনেক সাবস্ট্যান্ডার্ড স্পিরিট, তারপরে ট্যাক্স ছাড়া, ট্যাক্স না দিয়ে চোরাই পথে তারা আসতেছে। ক্যানাডিয়ান হুইস্কি আসতো একেবারে, ওই যে হিরাম ওয়াকার নামে একটা হুইস্কি কোম্পানি আছে, ওরা ওই লোক পরে সে ডিসক্লোজ করছে আর কি, সে ডেট্রয়েট রিভারের নিচ দিয়ে করে পাইপ বসায় নিছে। এদিকে ওই এই সাইডে হচ্ছে একটা ঘরের ভিতরে সে পাম্প বসায় দিছে, ওই পাম্প দিয়ে হইতেছে সে মানে হুইস্কি পাম্প করে নিয়ে আসে। তো এইভাবে ক্যানাডিয়ান হুইস্কি পুরো আমেরিকা সাইলাব হয়ে গেল। আর এরপরে কিছু মানুষ আবার নিজেরা বাসার মধ্যে ডিস্টিল করতে গেছে। এখন ডিস্টিল করতে গেলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সেটার জন্য মেশিনারিজ লাগে এবং এক্সপার্ট দরকার হয়, না হলে ওই এর মধ্যে মিথানল থেকে যায়। মানে ডিস্টিলেশনের সময় প্রথম পার্ট এবং শেষ পার্টটা বাদ দিতে হয় আর কি, ওটার জন্য এক্সপার্ট ডিস্টিলার দরকার লাগে। সো সেটা না করতে পারলে মিথানল থেকে যায়, এবং এই মিথানলটা খাইলে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, মানুষ মারা যায়, যেটা বাংলাদেশে ভেজাল মদ চোলাই খেয়ে মদ, মানুষ মারা যায়। চোলাই মদ বলে এটা বাংলাদেশে। এক্স্যাক্টলি, হ্যাঁ। কারণ হচ্ছে ওরা যখন ওই এটা ডিস্টিল করে তখন প্রপারলি ডিস্টিল করতে পারে না, ওই মিথানলটা থেকে যায়। সো প্রচুর মানুষ হচ্ছে আমেরিকায় তখন হলো। তো ওই যে এটা আমাদের আকবর আলী খান একটা কথা বলছে যে আইন সরকার বাস্তবায়ন করতে পারবে না, সে আইন করে কোনো লাভ হয় না, কারণ এতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা করাপ্টেড হয়ে যায়। সো এই কারণে আমেরিকানরা যেটা করছে যে ভাই আমি যেহেতু মদ বন্ধ করতে পারবো না, কারণ মানুষ মদ খাবে, সে মদ নিজে বাড়িতে বানাবে, এবং বানাইতে গিয়ে সে বা মেক্সিকো দিয়ে আসবে, কানাডা দিয়ে আসবে, সব চোরাই মদ টদ খেয়ে পুলিশ ধরে ঘুষ নিয়ে ছেড়ে দেয়, আমার পুলিশ বরবাদ হয়ে যেতেছে, তখন সে আবার এটা ওপেন করে দিল। আচ্ছা, এই একই কথা গানের বেলায়ও। আপনি ওয়াশিংটনে বসে যদি একটা আইন করেন যে গান বন্ধ, গান কিন্তু বন্ধ হবে না, কারণ আমেরিকানরা বাড়িতে গান বানাইতে পারে। বা এখন ওই যে আমি ওই দিন বিজনেস ইনসাইডারে একটা আর্টিকেল পড়তেছিলাম যে এখন 3D প্রিন্টার দিয়ে হচ্ছে তারা 3D printer মানে দিয়ে গান বানানো যায়। বাড়িতে গান বানায় ফেলতেছে, এবং ওগুলা ছোট ছোট পার্টস, আলাদা আলাদা Parts, পার্টস জাস্ট অ্যাসেম্বল করে নিতেছে। এখন কথা হইতেছে আপনি একটা আইন বানাইলে কি গান বন্ধ হবে? হবে না। কিন্তু যেটা ফখরুল প্রথমে আনছে যে আল্লাহ কিন্তু আপনাকে অপরাধ বন্ধ প্রিভেন্ট করতেছে না, কিন্তু যে আপনি অপরাধী করতে পারবেন না। আল্লাহ যদি আমাদেরকে এরকম লক করে দিত যে আমরা কোনো অপরাধী করতে পারতেছি না, সেটা তো ফ্রি করতে উইল পারবো, নাই কোনো আমাদের। তাই না? যে আমাদের সেই উইল পাওয়ারই নাই যে আমরা কোনো অপরাধ করতে পারতেছি না। কিন্তু আল্লাহ বলতেছে তোমার মিথ্যা কথা বলা দরকার, তুমি করো, তুমি লোক ঠকানো দরকার ঠকাও, কিন্তু তোমার আমি পাকড়াও করব। সে আমেরিকানরা এই স্ট্র্যাটেজি দিয়ে গেছে যে আপনি গান, আমি আইন করলাম অ্যালকোহল আপনি বানায় নিতে পারবেন, গাঁজা আইন করে বন্ধ করা যাবে না। গাঁজা মানুষ খাবেই, মানে বাড়ির পিছনে আপনি গাঁজা গাছ লাগায় রাখেন, আমেরিকার পুলিশ তো আর বাংলাদেশের পুলিশের মতো মানুষের বাড়িতে ঢুকতে পারে না। কিন্তু পরে তারা লিগ্যাল করে দিল যে ভাই যার খাবার সে খাবে। লিকার স্টোর আছে মোড়ে মোড়ে, এর মানে সবাই মদ খায় না, যে খায় না সে খাবে না। এবং এখানে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হইতেছে যে এখানে যে লিকারের যে লটা সেটা এত স্ট্রিক্ট, সেটা আপনার কিন্তু এইজ কিন্তু 21 হইতে হবে, এবং শুধু এইজ 21 হলে হবে না, সেটা কিন্তু আপনার প্রুফ আইডি কার্ড লাগবে। আইডি কার্ড কিন্তু আপনাকে শো করতে হবে, এবং সব আইডি কার্ড না, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ, ভ্যালিড আইডি কার্ড লাগবে। ভ্যালিড একটা আইডি কার্ড। এই পয়েন্টটা আমি মেক করতে চাইছিলাম, আলভি তুমি মেক করছো, ভালো হয়েছে যে বাংলাদেশ থেকে যে বলা হয় পোলাপান মদ খেয়ে সব টাল হয়ে রাস্তায় পড়ে আছে, অসম্ভব। 21 বছর আগে অনেক চুরি চামারি করে কালেক্ট করে, ঠিক আছে, কিন্তু সহজ না, খুব সয়লাভ হয় না কঠিন। জিনিসটা। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা সেটা হলো মদ খেলে তো তার জন্য মাপ নাই। মদ খায় সেও যদি অপরাধ করে সেটা একবার অপরাধ হিসেবেই গণ্য হবে। মদ খায় এখানে মাতলামি করার কোনো সুযোগ নেই। যে কারণে মদের দোকান আছে মোড়ে মোড়ে, বার আছে, পাব আছে, মানুষ মদ খাইতেছে, কিন্তু আপনি রাস্তায় ওইরকম মাতাল পাবেন না। খুব বেশি হলে সেটা হলো রাস্তায় মানুষকে বমি করতে দেখবেন, কিন্তু এমনি সে মদ খেয়ে যায়, মানুষকে পিড়াইতেছে, কিলাইতেছে, এইরকম দৃশ্য কিন্তু দেখা যায় না, যেটা বাংলাদেশে দেখা যায়। আমি আমার কলিগের বাসায় বেড়াইতে দাওয়াতে গেছিলাম একটা, সেখানে হইতেছে আমার ল্যাবের একটা ছেলে, আন্ডারগ্রেড ছেলে, তার বয়স 21 হয় নাই তখনও। তো আমরা এখানে রাখা আছে, মদ রাখা আছে, সে যখন বিয়ারটা নিতে গেছে, যার বাসায় দাওয়াত, সে বললো যাই দাঁড়াও তোমার বয়স কত, বলতেছে যে এরকম বললো আর কি, বলছে না তোমার বয়স আমার দেখে এত মনে হচ্ছে না, কার্ড দেখাও, হাসতে হাসতেই বলতেছে আইডি কার্ড দেখাও। তো আইডি কার্ড দেখাইছে, দেখা হচ্ছে না তুমি খাইতে পারবে না, নিষেধ। সো এমন না যে ইচ্ছা মতো বলাবান পাইতেছে খাইতেছে, এত সহজ। এই জিনিসগুলোরে খুব ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসছে। সজল ভাই, আপনি এই আলোচনাটা হইতে হইতে একটা জিনিস আমি মেক করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বন্দুক নিয়ে আমি একটু আলোচনা করতে যেতেছিলাম। এটা একটা হিস্টোরিক্যাল এখানে একটা হিস্টোরিক্যাল আলাপ আছে। হিস্টোরিক্যাল আলাপটা কোথা থেকে সেটা আমি করি আসি। সেটা হচ্ছে যে অ্যালকোহল নিয়ে যে আলোচনা যখন হয়, এটা আমরা সেন্স মেক করতে পারতেছি। অ্যালকোহল নিয়ে আমরা সেন্স মেক করতে পারতেছি এই জন্য যেটা পৃথিবীর সব জায়গাতেই আছে। আমাদেরও মানে বেশি সমস্যা আছে, ইন্ডিয়াতে আছে বা
অফ দ্য ওয়ার্ল্ড আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এই সমস্যাটা আছে। বাংলাদেশেও আছে, প্রচুর পরিমাণে আছে। বাংলাদেশেও আছে প্রচুর সমস্যা। হ্যাঁ, এবং ওই যে মেক্সিকোর মতো, ওই যে মেক্সিকোর মতো আমাদেরও কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে, ফেন্সিডিল আসতেছে, বার্মা থেকে আসতেছে, এবং সেগুলোর কোনো হিস্ট্রি নাই, ইয়াবা আসতেছে, ট্র্যাক নাই কোনো। বাট বন্দুক হচ্ছে এমন একটা ইউনিক জিনিস, এটা হচ্ছে পার্টিকুলারলি আমেরিকার সমস্যা। পৃথিবীর কোথাও এতগুলা ইদুক নাই, বন্দুক নাই। তো এটা নিয়ে অডিয়েন্সের মনে একটা প্রশ্ন আছে যে ভাই এই সমস্যাটার তো আগে এক্সিস্টেন্স ছিল না। একটা ডেটা দিয়ে দেই যে আমেরিকাতে মানুষের যে বন্দুকের সংখ্যা বেশি। এখন মানুষের মধ্যে হয়তো একটা আসছে যে প্রশ্ন আসছে যে তাহলে আমেরিকা এইভাবে মানুষের হাতে হাতে দিয়ে দিল কেন, বন্দুক কেন দিয়ে দিল? ভাই এই আলোচনাতে কিছু ইতিহাস আছে। ইতিহাসটা কোথায়? আমেরিকার কিন্তু এক্সপেনশন একবারে হয় নাই। মানে আজকে আমরা যে আমেরিকারই দেখতেছি, আয়তন দেখতেছি, সেটা একবারে হয় নাই। আমেরিকার আজকের আয়তনে আসতে প্রায় 150 ইয়ার্স এর মতো আপনারই লাগছে, সময় লাগছে। আচ্ছা, তো নতুন নতুন এরিয়াগুলো যখন আমেরিকান ইউনিয়নের সাথে অ্যাড হইতো, সেই এলাকাগুলো কিন্তু আগেই আপনার স্টেট হইতো না। অর্থাৎ যদি কোনো এলাকা যদি স্টেট না হয়, তো সেখানে কিন্তু কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নাই, সরকারও নাই। হয়তো লোকাল একটা হয়তো আপনার আছে যে স্থানীয় একটা এলজিআরডির মতো, মানে এলজিডির মতো হয়তো কিছু একটা আছে। বাট এদের কিন্তু সেভাবে ল এনফোর্সের নাই, অ্যাবিলিটিও কিন্তু এদের হাতে নাই। সো আমেরিকা যখন একটু কুইক, হ্যাঁ, এই যে স্টেট যে অ্যাড হইতো, এটা খুব ইন্টারেস্টিং, হয়তো বাংলাদেশের মানুষ জানে না, একটু অ্যাড করে দিই। সেটা হচ্ছে স্টেটগুলো যে অ্যাড হইছে, এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা বেচা হইতো, স্টেটগুলো টাকা দিয়ে কেনা হইতো। এবং হ্যাঁ, এটা আমি একটা জিনিস এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে 1803 সালে আমেরিকার থার্ড প্রেসিডেন্ট ওই সময় ছিলেন হচ্ছে জেফারসন নেপোলিয়নের কাছ থেকে হচ্ছে 15 মিলিয়ন ডলার দিয়ে আমেরিকার প্রায় 1/3 এলাকা, এই জিনিসটার নাম হচ্ছে লুইজিয়ানা টেরিটরি, এটা কিন্তু নিয়েছিলেন, পারচেজ করে নিয়েছিলেন। এটা কিন্তু অরিজিনালি আমেরিকার অংশ ছিল না, এর ইনিশিয়ালি ছিল স্প্যানিশদের অংশ, এরপরে ফ্রেঞ্চদের, এরপরে হচ্ছে আমেরিকানরা ওদের কাছ থেকে জিনিসটা অ্যাকোয়ারি নিয়েছে। তখন নেপোলিয়নের মাথা কেন ছিল সে যুদ্ধে যাবে, এই জন্য বেঁচে টাকা নিয়ে, হ্যাঁ, ওই টাকা নিয়ে সেই যাবে, যুদ্ধে যাবে। হ্যাঁ, যুদ্ধে আলাস্কা কিনে নিতে রাশিয়ার কাছ থেকে, আলাস্কাটা কিনে, এবং এটা অনেক পরে 1890 বা 1901-2 এরকম একটা সময় কিনে নিছে, আলাস্কাটা কিনে নিছে। আর ওই ইয়ার পরে লুইজিয়ানার পরে যে এরিয়াগুলো আছে আমেরিকার, সেই জিনিসগুলো কিন্তু মেক্সিকোর অংশ ছিল। অ্যাকচুয়ালি মেক্সিকো এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ হয়েছিল 1850-এ, তখন আমেরিকা মেক্সিকোকে হারায় সম্পূর্ণ এলাকাটা হচ্ছে আমেরিকা নিয়ে নিছে, এবং এটা পুরোটা আমেরিকা প্ল্যান করে হইতেছে, যুদ্ধ বাধায় এবং করে নিয়ে নিছে। এবং এখানে হচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা, আমাদের ইমিগ্রেশনের আলোচনাটা এখানে আসবে। সেটা হইতেছে যে এই যে মেক্সিকান ইলিগাল ইমিগ্রেন্টরা আসে, ওদের একটা জাস্টিফিকেশন হচ্ছে এটাই যে হিস্টোরিক্যালি তো আমেরিকার প্রায় 1/3 আমাদের ছিল, মেক্সিকো, রাইট? মেক্সিকো ছিল। মেক্সিকোর কাছ থেকে এত এরিয়া হচ্ছে আমেরিকা নিয়ে নিছে, এখন আমাদেরকেও আমেরিকা একটা করুক, রিহ্যাবিলিটেশন করুক, বা আমাদেরও একটা করে দিক। এই জায়গার হিস্ট্রি একটু বলে দেবো, বাংলাদেশিরা খুব খুশি হবে এই জায়গার হিস্ট্রিটা বললে, কেমনে জোর জবরদখল করে আমেরিকা নিয়ে গেছে। আমেরিকার তখন যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল পল্ক, ফুল নামটা জন পল্ক নাকি, মানে পল্ক ছিল আর কি নাম। তো সেই আমেরিকার প্রেসিডেন্টের একটা স্বপ্ন ছিল যে আমেরিকা হবে ফ্রম সি টু শাইনিং সি, মানে বেসিক্যালি আটলান্টিক থেকে প্যাসিফিক পর্যন্ত পুরোটা হচ্ছে আমেরিকা হবে, এটা তার একটা স্বপ্ন ছিল। তো সেটা করতে গেলে তো হইতেছে মেক্সিকো দখল করতে হবে, কারণ তখন আমেরিকার 1/3 মেক্সিকোতে ছিল। সো ওইটা করার জন্য দীর্ঘদিনের প্ল্যান ছিল। তারপর সে একটা যুদ্ধ বাধাইছে সেখানে, টেক্সাসের এদিকে একটা বিতর্কিত এলাকা ছিল, ওই বিতর্কিত এলাকাতে যে ইচ্ছা করে কিছু আমেরিকান সেনাবাহিনী পাঠাইছে যে তোরা মারামারি করে আসবি, মারামারিটা লাগলেই, ওই বাংলাদেশে এসব শতানি করে কিন্তু, মারপিটটা লাগলেই আমরা নেমে যাবো দলবল দিয়ে। ইচ্ছা করে একটা গন্ডগোল লাগে, মারামারি লাগে, তারপর দলবল নিয়ে ঝাঁপায় পড়ে অর্ধেক মেক্সিকোর কাছ থেকে নিয়ে নিয়েছে। আমেরিকারকে বাংলাদেশিরা যে কারণে ঘৃণা করে, যে ইম্পেরিয়ালিস্ট, জোর দখলকারী, এই ইতিহাস আমেরিকার বহু পুরনো আর কি, একটু আরাম দিয়ে দিলাম। আচ্ছা, তো যাই হোক, তো এখন ইতিহাস থেকে আমরা সমাজ বিজ্ঞানে ফিরে আসি। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, আমেরিকা যেভাবে এক্সপেনশন হইতেছিল, তো নতুন নতুন যে এলাকাগুলো, সেগুলো তো আগে আপনার অ্যাডমিনিস্ট্রেটেড হয় নাই, তো সরকার নাই, কিছু নাই। তো মানুষের যে সেলফ প্রোটেকশন, এটা কিন্তু মানুষকেই করতে হইতো, মানে নিজের প্রোটেকশন নিজেকেই করা লাগতো। সেই জন্য সবাই আসলে হাতে ইঁদুক রাখতো, বন্দুক রাখতো। তো ইনফ্যাক্ট এটা তো হচ্ছে, মনে করেন যে আমেরিকার যে ওয়েস্ট অঞ্চলগুলা, যেমন ইউটা, কলোরাডো, অ্যারিজোনা, এই জিনিসগুলোতে আপনার এক্সপেনশন হয়েছে 1860s, 70s, এই সমস্ত সময়গুলোতে। তো ওই সময় হচ্ছে যে যারা আসতো, এদেরকে অনেকে বলতো হচ্ছে কাউবয়, এবং আমাদের যে ওয়েস্টার্ন যে সিনেমাগুলার যে প্লট, ওটা কিন্তু ওই সময় হয়েছে যে মানুষ বন্দুক দিয়ে এইগুলি করতো। এটা ওই এলাকাগুলো ছিল আউটলড, মানে ওই এলাকায় কোনো আইন নাই, কোনো প্রশাসন নাই, কিচ্ছু নাই। এখন তোমার একটা ওপেন মাঠ আছে, তুমি ওই জায়গায় শহর উঠাও, তুমি জনপদ উঠাও, ইটস আপ টু ইউ। আস্তে আস্তে সেগুলা ইয়ের সাথে ইন্টিগ্রেটেড হয়েছে, আমেরিকার সাথে
ইন্টিগ্রেটেড হয়েছে। তো এখন ইন্টারেস্টিংলি হয়তো অনেকের কাছে এটা মনে হইতেছে আচ্ছা এটা তো ওই সময়কার রিয়ালিটি ছিল, তাহলে এটাকে তো একবারে অফ করলেই তো হয়ে যায়, এখন তো আর সেই জিনিসটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটার এগেনস্টে একটা আর্গুমেন্ট আছে। এটার এগেনস্টে আর্গুমেন্ট হলো এরকম যে আমেরিকাতে এখনো প্রচুর এলাকা আছে যেখানে নিয়ারেস্ট পুলিশ স্টেশনটা হয়তো আপনার থেকে প্রায় 50 মাইল অ্যাওয়ে। অর্থাৎ একটা ইনসিডেন্ট হলো আপনার সাথে, আপনি ফোন দিলেন ইয়েকে আসার জন্য, পুলিশকে আসার জন্য, পুলিশের আসতে কিন্তু আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ। এই সমস্ত ক্ষেত্রগুলোতে তো আপনার নিজের প্রোটেকশন আপনার নিজের করতে হবে। সো আমেরিকা যদি এইভাবে সবাইকে আপনার আর্মিরা দেয়, যারা অপরাধী এরা তো আর অস্ত্র ছাড়বে না, কিন্তু আমি কিন্তু আমার আর ইজাকে ডিটেক্ট করতে পারবো না, তখন প্রোটেক্ট করতে পারবো না। সো সব এলাকাতে কিন্তু একদম ইচ্ছা করলে জিনিসটাই করা যায় না, অফ করা। আচ্ছা, আমাদের আরো কিছু টপিক আছে, সেটা হলো আমরা আজকে তো আচ্ছা, গান কন্ট্রোলের একেবারে কোর একটা জায়গা আমি অপেক্ষা করতেছিলাম, আলবি বোধহয় টাচ করবে এটা। আচ্ছা, এটা বলতে গেলে কথা লম্বা হয়ে যাবে যে কেন। আচ্ছা সজল ভাই জান, না আমি বলতেছি সেটা হচ্ছে আমরা আগামী পর্ব আমরা এটার সাথে রিলেটেডই একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেমন একটা বড় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যেমন আমেরিকায় এসে আমরা যে ব্যবসা করি, বাড়ি কিনি, সেটা হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা বাড়ি কিনি, ব্যাংক থেকে লোন নিয়ে আমরা ব্যবসা করি। সো এটা একটা বড় প্রশ্ন যে আমি এই যে তারপর সেখান থেকে তো আসলে আমেরিকান ফ্রিডমটা আসে। তো সেইটা নিয়ে আমরা মনে হয় আগামী একটা পর্ব করতে পারি, যে বিশেষ করে অর্থনৈতিক যে ব্যাপারগুলো, মানে ব্যাংক ব্যবস্থা যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এবং আমরা এই যে বিশেষ করে অর্থনৈতিক যে কারণগুলো আমেরিকায় আসার পিছনে যেটা ইউনিক, সেগুলো আমরা আজকে সব কভার করতে পারবো না, সেটা নিয়ে আমরা আগামী পর্বটাও এই বিষয়েই রাখবো। যে বিশেষ করে যারা আমেরিকায় আছে তাদের মধ্যে একটা বড় রকমের কনফিউশন আছে যে তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি কিনবে কিনা, বা বাড়ি কেনাটা লাভজনক কিনা, বা বাড়ি কেনাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি, বা ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা ব্যবসা করবে কিনা, বা ব্যবসা করা উচিত হবে কিনা। সো সেক্ষেত্রে সাধারণত আমরা আমাদের আলেমদের কাছ থেকে যে ফতোয়া নিই সেটার ভিত্তিতেই আমরা একটা ডিসিশন নিই, বাট সেটা আসলে কতখানি ধর্মীয় এবং কতখানি অর্থনৈতিক, কতখানি যৌক্তিক, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার দরকার আছে। আমরা আগামী পর্বে সেটা করব। আজকের পর্বে আমরা হয়তো আরেকটু টাচ করতে পারি, সেটা হচ্ছে যেটুকু সময় আছে আমাদের হাতে 10-15 মিনিট, আমরা হয়তো একটু কথা বলতে পারি, সেটা হচ্ছে রিলিজিয়াস ফ্রিডম এবং অ্যান্টি রিলিজিয়াস মুভমেন্ট নিয়ে। অ্যান্টি রিলিজিয়াস মুভমেন্ট আছে কিছু মানুষ আছে যারা মানে ধর্মীয় মানুষদেরকে একটু হেট করে, যেটা আমরা নিউজিল্যান্ডে দেখলাম আর কি। তারা খুব একটা ওপেন না, বাট এরকম মানুষ আছে, সেটা ঠিক আছে। কিন্তু এরপরও মানুষ এখানে রিলিজিয়াস ফ্রিডম, এই যে ধর্মীয় স্বাধীনতা, ধর্ম চর্চার যে স্বাধীনতা মানুষ এখানে ভোগ করে, সেইটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি। এখানে সজল ভাই হ্যাঁ জি একটু তাহলে টাচ করে দেই। সেটা হচ্ছে যে এই জিনিসটা আপনারা বাংলাদেশ থেকে যে কনসেপ্টটা বোঝা আপনাদের জন্য কঠিন। শুরুতে বলছি এটা একই পয়েন্ট এখানে আরেকবার মেক করি, সেটা হচ্ছে যে এই দেশে কিন্তু পার্সোনাল কনফ্রন্টেশন সম্ভব না। মানে সম্ভব না বলতে হবেই না, করবেই না কেউ। আপনি যদি আপনার বাড়িতে যদি সাউন্ড সিস্টেম এনে ট্রাকের উপরে সাউন্ড করে আপনি নাচ গান করেন রাত 1টা বাজে, আপনার প্রতিবেশী এসে আপনাকে বলবে না যে থামাও। সে পুলিশে ফোন দিবে, পুলিশে আসবে আপনাকে এসে বলবে যে থামাও। সেখানে কেউ কারোর সাথে পার্সোনাল কনফ্রন্টেশনে যায় না বললেই চলে। সো আপনার প্রথমত হচ্ছে আপনার ধর্ম নিয়ে যদি কোনো ইস্যু থাকে, দেশে নাস্তিক নেই আছে, এরা অনলাইনে কথা বলবে, এরা টিভিতে গিয়ে কথা বলবে, এরা আলাপ আলোচনা করবে, কিন্তু রাস্তার মধ্যে আপনাকে থামায় কনফ্রন্টেশনে যাবে, এগুলো খুবই রেয়ার কেস। অলমোস্ট যেটা বললাম আমরা তিনজনের কারো কোনো এক্সপিরিয়েন্স নাই। এখানে কমেন্টে অনেকে লিখতেছে 25 বছর 50 বছর আমেরিকা আছে, কোনো এক্সপিরিয়েন্স হয় নাই, বাজে। সো এগুলা খুবই যেটা বললাম, আপনি বাংলাদেশে প্রতিদিন যেসব বাজে অভিজ্ঞতার শিকার হন, যেরকম অসভ্যতার শিকার হন, যেভাবে ভৃত্যের মতো ট্রিট করে, আপনি আমেরিকা 50 বছর থেকে এই মাত্রার একটা ঘটনা আপনি বলতে পারবেন না, একটা এক্সপিরিয়েন্স আপনার হবে না। সো এটা বোঝাটা জরুরি আর কি, যে এইসব দেশে পার্সোনাল কনফ্রন্টেশন হওয়া, মুখের উপর খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, এগুলো খুবই রেয়ার। হ্যাঁ, এগুলো মানে ধর্মের ক্ষেত্রে সত্য। হ্যাঁ, এগুলো এরকম পসিবিলিটি আর কি। যেমন আলভি হচ্ছে ফ্লোরিডায় আছে, সেখানে তার একটা কুমির কামড় দিতে পারে, সেটার সম্ভাবনা এরকম বেশি। হ্যাঁ, ওদের আলভিদের ফ্লোরিডা তো ওই দিন দেখলাম এক মহিলারে খেয়ে ফেলছে কুমির, কয়েকদিন আগে। হ্যাঁ, এরকম কিছু রেয়ার ইনসিডেন্ট সেটা ঘটতে পারে। বাট ইউজুয়ালি হচ্ছে মানুষের ধর্মীয় স্বাধীনতা আছে, ধর্ম চর্চার স্বাধীনতা আছে। যেমন আমি সেদিন একটা এই যে আসতে দেখলাম যে খুব সুন্দর একটা মসজিদ, পরে ভালো করে খেয়াল করে দেখলাম যে এটা কাদিয়ানীদের মসজিদ, মানে আহমদিয়া মুসলিম জামাত। এবং এই যে আমেরিকায় কিন্তু কাদিয়ানীরা বেশ শক্তিশালী। এই যে জাস্টিন ট্রুডো এসে যে আসসালামু আলাইকুম বলে যে সালাম দেয়, এগুলো কিন্তু কাদিয়ানীদের অনুষ্ঠান। ওদের কি ওই যে জালসা সালানা না জানে কি একটা অনুষ্ঠান করে, সেখানে দেখলাম যে ট্রুডো এসে অনেকে খুশি যে ট্রুডো এসে সালাম দিয়েছে, কিন্তু কাদিয়ানীদের অনুষ্ঠান। এবং সেখানে কাদিয়ানীদের মসজিদ আছে, শিয়াদের মসজিদ আছে, কেউ কিন্তু কাউরে কোনো বদার করতেছে না।
সো যার যার ধর্ম পালন করতেছে। ইভেন কেউ যদি এখানে নিজের নবীও দাবি করে, আপনি গিয়ে পুলিশকে বলেন যে সে নিজেরও নবী দাবি করছে, তো বলবে যে নবী দাবি করছে, তোমার সমস্যাটা কি? মানে সে নবী দাবি করছে, তোমার দরকার হয় তুমি তারা নবী হিসেবে মানো, নাহলে তুমি তোমার কাজ করো। তোমার তো দরকার নেই তারা নিয়ে মাথা ঘামানোর। সো এখানে রিলিজিয়াস ফ্রিডম আছে, মানুষ তার ধর্ম চর্চা করতেছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি সারাদিন ধর্ম চর্চা করব, কোনো সমস্যা নেই। এবং আর আমাদেরও একটা ধারণা ছিল আমেরিকায় আসার আগে যে আমেরিকা নাস্তিকদের দেশ, যেগুলো আমরা বিশেষ করে আমি তো মাদ্রাসায় পড়ছি, যে কারণে হুজুরদেরকে প্রায় এগুলো বলতে শুনতাম আর কি। পরে এসে অনেক কিছু মিলাইতে পারি নাই আসলে, যখন দেখলাম যে এখানে প্রচুর ধর্ম চর্চা হয়। মানে সজল ভাই, একটা জিনিস কি আমি অ্যাড করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু আসলে যারা আমেরিকাতে মানে রিলিজিয়াস ফ্রিডম নিয়ে আলোচনা করেন যে এখানে ইসলাম মেনে চলা কঠিন, এদের সাইকোলজিটা আমাদের একটু করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। সাইকোলজিটা কিন্তু এটা না যে আমার নামাজ পড়তে অসুবিধা হইতেছে, রোজা রাখতে সমস্যা হইতেছে, বা আমার যে আদার রিলিজিয়াস অব্লিগেশনস গুলো আছে সেটা করতে সমস্যা হইতেছে। ওনারা কিন্তু রিলিজন বলতে এটা মিন করে না। ওনাদের রিলিজন মানে হইতেছে কি, আমার আশেপাশে আছে যারা, এদের উপরে আমার একটা সুপিরিয়রিটি এক্সার্ট করতে হবে। এখন হ্যাঁ, আমেরিকায় তো আপনি এই কাজটা করতে পারবেন না। এখন এক্সাক্টলি, হ্যাঁ। ওই যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই হবে না, ওই হবে না, এইটা তো এখানে বলা যাইতেছে না। ক্ষমতা এক্সার্ট করতে পারতেছে না, এটাই ওনাদের মানে অসহ্য লাগে, এই কাজটা ওনাদেরই লাগে না। মানে তৌহিদি জনতা এখানে। বাংলাদেশে একজন চাচার বয়স 40 হইলে মসজিদে গিয়ে 5টা ছেলের সাথে খারাপ ব্যবহার করবে, কেন কাতা সোজা হয় নাই, কেন সে এই করলো, এগুলো তো আমেরিকাতে করতে পারে না। এদের কষ্টটা ওই জায়গাতে যে একটু কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না বয়সে ছোট দেখে। হ্যাঁ, এটা একটা বিষয়। এবং আমরা আচ্ছা। হচ্ছে ভাইয়া আরেকটা জিনিস একটু অ্যাড করে দিই যে আমরা নেক্সট আলোচনাতে হয়তো যে হাউজিং নিয়ে তো আলোচনা হবেই, আর ছোট্ট করে আমি কিছু জিনিস নিয়ে যে আমেরিকাতে এডুকেশন নিয়ে একটা আমাদের আছে, মিথ আছে, এবং এটা হচ্ছে পার্টিকুলারলি সোশ্যালিস্টরা, মানে আমাদের যারা আমপন্থী আছেন, এই কথা তারা 80-90 অনেক আগে থেকে ওনারা এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, ফখরুল এবং আলবি, আপনারা যেহেতু এখানে স্টুডেন্ট ভিসায় আসছেন, এখানে পড়াশোনা করছেন, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, সো এখানকার ইউনিভার্সিটি কালচার, বিশেষ করে যারা আমেরিকায় পড়াশোনার জন্য আসতে চায়, তাদের জন্য আমরা আগামী পর্বে সেটা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় হচ্ছে সেটা হচ্ছে এই ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা, ব্যবসা করা, গাড়ি কেনা, সেই যে বিষয়গুলো, সেগুলোর ধর্মীয় এবং অর্থনৈতিক সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা আগামী পর্বে বিস্তারিত কথা বলবো। এবং সেই সাথে আমার মনে হয় এই জিনিসটা আমরা অ্যাড করে দিতে পারি, সেটা হলো ইউনিভার্সিটিতে পড়াশোনা, বা কেন এই আমেরিকান ইউনিভার্সিটিতে পড়বে, বা সেখানকার কালচার গুলো নিয়েও একটু কভার করতে পারেন। এখানে ভাই আমি একটু জিনিস অ্যাড করে দিয়েছি যে আমাদের যে প্রচলিত আছে, মিথটা প্রচলিত আছে যে সোশ্যালিস্ট যে মানে ইউটোপিয়াটা আমাদের আছে, যে ফ্রি এডুকেশন, আমেরিকাতে তো এডুকেশন অনেক এক্সপেন্সিভ, তো এই জায়গায় তো আমরা ওই আমেরিকার চেয়ে অনেক উন্নত। এই আলোচনাটাতে এই আর্গুমেন্টটা কিন্তু পাক্ষিক আলোচনা, একপাক্ষিক আলোচনা। ফ্রি এডুকেশনের যে আলোচনাটা আর আমেরিকাতে এক্সপেন্সিভ এডুকেশনের আলোচনাটা, আমার কাছে মনে হয় যে আমরা একটা পার্টিকুলার সময় এটা নিয়ে আলোচনা আগামী পর্বে আমার মনে হয় যদি আমরা কভার করব এই জিনিসটা। আমরা একটা জিনিসই করতে চাই যে মেই করতে চাই যে তুমি একটা ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্র্যাড যদি আমেরিকা থেকে করতে যাও, শেষ করতে যাও, তোমার 1 কোটির উপরে তোমারই হবে, মানে লোন নিতে হবে, বাট তুমি তো ফ্রিতে জিনিসটা থেকে করতেছো, এখান থেকে করতেছো। এই ধারণাগুলো কতখানি সত্যি সেটা আসলে আমরা আসলে আলোচনা করতে এই জিনিসটা এক্সামিন করা দরকার। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আসছে, যেটা ওই যে সারা পৃথিবীতে আমেরিকা হইতেছে যুদ্ধ করে বেড়ায়, সেইটা অবশ্য কারেন্ট ফেনোমেনা। তো এই বিষয়ে হয়তো আমি একটু যদি দুই একটা আচ্ছা, সেটা হচ্ছে সেটা হলো আসলে আমেরিকা যখন স্বাধীন হয় তখন ইউরোপিয়ান যে দেশগুলো, সেগুলো তো ইম্পেরিয়ালিস্ট কান্ট্রি ছিল, ব্রিটিশ আরো যেগুলো, পর্তুগাল, স্পেন, এগুলা তো ছিল পুরো পৃথিবীতে হইতেছে, তাদের অনেক পুরনো হিস্ট্রি। এবং একটা দেশ যত মানে বয়স হবে, সে হচ্ছে তত করাপশনে ইনভলভ হবে, সে তত ক্রাইম, করাপশন, মানে তত তার হাত হচ্ছে রক্তে লাল হবে। এটা হচ্ছে গিয়া বেসিক ফিলোসফি আর কি, যে একটা রাষ্ট্রের বয়স যত বড় হবে, সে হইতেছে বিভিন্ন অপরাধে অনিচ্ছাকৃতভাবে জড়ায়া যাবে। হ্যাঁ, রাজনীতিতে সে জড়ায়া যাবে। তো আমেরিকা ওই যেটা জর্জ ওয়াশিংটনরা বা আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার্স, তারা চিন্তা করছে যে না, আমরা এমন একটা কান্ট্রি তৈরি করব যেটা হবে পৃথিবীর জন্য রোল মডেল, যেটা হবে পৃথিবীর জন্য একটা অনুকরণীয় আদর্শ। এবং সেই আদর্শতেই ছিল আমেরিকা প্রায় 200 বছর পর্যন্ত। আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট মনরো। উনি একটা মতবাদ দিয়েছিলেন, মনরো ডক্ট্রিন, যেটা পরবর্তী 100 বছর পর্যন্ত ভ্যালিড ছিল। উনি বলছে যে আমেরিকা বিশ্ব রাজনীতিতে ইনভলভ হবে না, মানে আমেরিকার বাইরের মানুষ আমেরিকার নামটাও জানবে না, কিন্তু আমেরিকা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে, কিন্তু বিশ্ব রাজনীতিতে আমেরিকা যুক্ত হবে না। আমেরিকার বেশিরভাগ দেশে এম্বাসি ছিল না,
আমেরিকা ছিল বিশ্ব রাজনীতি থেকে মুক্ত। কোনো আন্তর্জাতিক সংঘের সদস্য পর্যন্ত ছিল না। রাজনীতি তো বহু পরের বিষয়। 200 বছর মানে আজকে যে আমেরিকা দেখতেছেন যে বিশ্ব নেতা বা আমেরিকা মানে বিশ্ব রাজনীতি সেখানেই আমেরিকা আছে, কিন্তু এটা এক সময় ছিল একবারে পুরো অপোজিট। 200 ইয়ার্স না ভাইয়া, আরেকটু অল্প সময়। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত, হ্যাঁ, সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 50 ইয়ার্স বলতে পারেন, 100 বছর বা 125 বছরের মতো এরকম ছিল আর কি। আমেরিকা ইন্টারন্যাশনাল পলিটিক্স ইনভলভ ছিল না। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু আমেরিকাই ছিল ইনভলভ ছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ছিল, হ্যাঁ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারও তো ছিল না, যখন পার্ল হারবার অ্যাটাক হওয়ার পর আমেরিকা তারপর না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ছিল যে একটা জার্মান আমেরিকান একটা শিপ অ্যাটাক করছিল জার্মানি, তখন হচ্ছে তারা ইনভলভ হয়েছে। যাই হোক, এবং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা আবার কিন্তু আইসোলেশনে ফিরে গেছে। মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিল উড্রো উইলসন, এবং উড্রো উইলসন কিন্তু লিগ অফ নেশনস এর ধারণাটা দিছে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে উনি বলছে যে একটা জাতিসংঘ তৈরি করতে হবে, সেটা ওনার ধারণাতে তৈরি হয়েছে। কিন্তু আমেরিকা সেই লিগ অফ নেশনস এর সদস্য হয়নি। কেন? কারণ আমেরিকান সিনেট এটা রেটিফাই করেনি। কারণ কোন একটা আন্তর্জাতিক চুক্তি তো সিনেট রেটিফাই করতে হবে। সিনেট রেটিফাই করে নাই কেন? সিনেট বলছে যে আমরা কোন আন্তর্জাতিক সংঘের সদস্য হব না। এ কারণে তারা আবার আইসোলেশনিজমে চলে আসছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইনভলভ হলো যখন ওই যে পার্ল হারবার অ্যাটাক করলো জাপানিরা। কারণ তখন তো ওই যে 3টা শক্তি ছিল, অক্ষ শক্তি তো পুরো পৃথিবীটারে 3 ভাগ করে নিয়েছে আর কি। মানে জার্মানি, জাপান এবং ইতালি ছিল হচ্ছে অক্ষ শক্তি। তো তারা 3 ভাগ করছে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলার বলছে যে ইউরোপটা হবে জার্মানির কলোনি, আর মানে আফ্রিকাটা হবে হচ্ছে ইতালির কলোনি, আর এশিয়াটা হবে জাপানের কলোনি। এইটা ছিল, তারা 3 দেশ হচ্ছে ভাগ করে নিছে। তো জাপানিরা মোটামুটি এশিয়া প্রায় দখল করে ফেলছে। দখল করার পরে জাপানিদের মাথায় চিন্তা আসলো যে আচ্ছা, আমেরিকা তো কেউ নেয় নাই, আমেরিকাটা আমি নিই, তাহলে তো আমার একটু ভাগে বেশি পড়ে। তো তখন তারা এসে এই পার্ল হারবার অ্যাটাক করে বসলো। আর একটু আমি এখানে হিস্টোরিক্যালি টেক্সট অ্যাড করি। আমরা আসলে এখানে কি, আমি অডিয়েন্সদের একটা কথাই করে রাখি যে আপনারা আমাদের সব আলোচনাগুলোকে একদম লিটারালি এতে নিয়েন না, সেন্সে নিয়েন না। বিকজ আমরা যখন গ্লোবালিটিক্স নিয়ে আলোচনা করতেছি, পলিটিক্স নিয়ে, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মানে সিম্পলিফাই করতে হচ্ছে। ঠিক আছে, সিম্পলিফাই করতে হচ্ছে। সো আপনারা জিনিসটা একটু করে নিয়েন যে আন্ডারস্ট্যান্ড যে আমরা আসলে মূল ইটা কোথায় মেক করতে চাইছি, মূল পয়েন্টটা কোথায় মেক করতে চাইতেছি, সেটা হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে যে ভাই যে জিনিসটাই করতে চাচ্ছিল যে জাপান হচ্ছে ইউএসএ কে মানে করছিল, অ্যাটাক করছিল বা ইউএসএ কে করতে নিয়েছিল, এই জিনিসটা আসলে ওই রকম অর্থে ছিল না। মূলত ইউএসএর সাথে জাপানের সমস্যা ছিল প্রশান্ত মহাসাগর অঞ্চলে আমেরিকার হচ্ছে কতগুলা এরিয়া ছিল। ফিলিপাইন অনেকদিন কিন্তু আমেরিকার উপনিবেশ ছিল। জাপানও হচ্ছে প্রশান্ত মহাসাগরে এক্সপেনশন করতে চাচ্ছিল। তো যুদ্ধ লাগার আগে হিসেবে করছিল আমেরিকাকে। তো আমেরিকা অ্যাকচুয়ালি জাপানকে আক্রমণটা করতে একটু করছিল, উদ্বুদ্ধটা কোন দিক থেকে করছিল? জাপান তো একটা আইল্যান্ড, ওদের উপরে হচ্ছে অবরোধ করছিল, আরোপ করছিল। সো সামহাউ জাপানকে ইউএস এর উপরে অ্যাটাকটা করতেই হইতেছে। আমেরিকা আগেই করেনি, অ্যাটাক করেনি, বাট জাপান কেমন একটা কারণে না, হ্যাঁ, ঠিক আছে, মানে ওইখানে এবং জাপান যখন অ্যাটাক করছে তারা একটু সিক্রেটলি অ্যাটাক করছে, তারা একটু বুঝতে দেয় নাই যে তারা অ্যাটাক করবে, তারা একটু বুঝতে চাইছিল যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়। বাট তাদের ওরকম একটা সিক্রেট ডিজায়ার ছিল আর কি, যে যদি মোটামুটি পরিস্থিতিটা দেখে যে মোটামুটি সবকিছু হয়েছে, তাহলে আমেরিকার যদি কিছু অংশ তারা করতে পারে, সেরকম একটা ছিল, সেরকম একটা সিক্রেট ডিজায়ার ছিল আর কি। যাই হোক, তারপরে তো আমেরিকা যুদ্ধে ইনভলভ হলো, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আসলে কমিউনিজমের যে রাইজটা, সেটার কারণে আসলে আমেরিকাকে বিশ্ব রাজনীতিতে আসতেই হয়েছে। আচ্ছা ভাই, আমি ইন বিটুইন একটা জিনিস করে দিব। আমেরিকা সম্পর্কে তো অনেক প্রচার হয়, অপপ্রচার হয়। আমি তো মনে করি যে সাউথ এশিয়ান হিসাবে আমেরিকার প্রতি আমাদের একটা মানে থাকা উচিত, কৃতজ্ঞতা থাকা উচিত। এই কারণে যে ওয়ার্ল্ড ওয়ার 2 ইংল্যান্ডের এত বিচ্ছিরি অবস্থা হয়েছিল, আমেরিকার কাছ থেকে কিন্তু ওদের প্রচুর করতে হয়েছিল, ঋণ নিতে হয়েছিল। সেই ঋণের সূত্রের থেকেই কিন্তু আমেরিকা আসলে ইংল্যান্ডকে ফোর্স করছিল যে তোমাদের ইন্ডিয়াতে যতগুলা এরিয়া আছে সব তোমাদের অ্যাবান্ডন করতে হবে। আদারওয়াইজ আমরা যে স্বাধীনতার ইতিহাস পড়ি যে আমাদের অমুক নেতাই করছে, তমুক নেতাই করছে, এই করে ইংরেজদেরকে সরাইছে, রিয়ালিটি কিন্তু এটা না। বাধ্য হয়েছে ইংল্যান্ড এই ওভারসিজ এরিয়াটা ছাড়তে বাধ্য হয়েছে, এবং সেটা বাধ্য হয়েছে আমেরিকার জন্য। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছে, এই ক্রনোলজিটা একটু কুইকলি টাচ করে দিই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছে 1945 সালে, আর ইংল্যান্ড হচ্ছে বাংলাদেশ মানে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট ছেড়ে গেছে 1947 সালে, 2 বছর পর। তো এটা এমন না যে আমরা খুব বীর যুদ্ধ বিগ্রহ করে ওদেরকে হটাইছি, তাদের ইকোনমির অবস্থা এত ভয়াবহ হয়ে গেছে সেকেন্ড ওয়ারের পর যে তারা সকল কলোনি গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। জি, হ্যাঁ, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যেটা ঘটলো
সেটা হলো যে আমেরিকার আসলে পিছনে ফেরার আর কোনো রাস্তা ছিল না। কারণ একটা লিডারশিপ ক্রাইসিস তৈরি হয়েছে ওয়ার্লড ওয়াইড। রাইট। কারণ ব্রিটেন তখন অর্থনৈতিকভাবে আসলে ওয়ার্লডে সেই নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা, পুরা ফাইন্যান্সিয়াল ইউরোপই ক্যাপাসিটিও ছিল না। ডেভাস্টেটেড হয়ে গেছিল। হ্যাঁ, ডিভাস্টেটেড হয়ে তারা তাদের পক্ষে সম্ভব ছিল না। এবং এরপর হচ্ছে কমিউনিজমের যে রাইজটা, মানে রাশিয়া এবং যে কমিউনিস্ট কান্ট্রি গুলো যে উত্থান, সেটা ঠেকানোর জন্য আসলে আমেরিকাকে তখন আসলে বিশ্ব রাজনীতিতে ইনভলভ হইতেই হয়েছে। এবং এবং রাজনীতিতে যখন সজল ভাই ইনভলভ হবেন তখন এই জিনিসগুলো থাকবেই আরকি। মানে ক্রাইম, করাপশনে কিন্তু আসলে আল্টিমেটলি আপনাকে ওই যে যুদ্ধে যেটা হয় না, আরকি। আমরা যুদ্ধে আচ্ছা যেটা এখানে হয় কিন্তু ভাই আমাদের একটা হিপোক্রেসি আছে আরেকটা। এই হুম, হিপোক্রেসিটা নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি হচ্ছে যখন আমেরিকা নিয়ে আলোচনা করতে আসি, প্রথম অভিযোগটা হচ্ছে সাম্রাজ্যবাদ। আচ্ছা, হুম, যখন হুম। আমি আব্বাসীয়দের নিয়ে আলোচনা করতে আসি, উমাইয়াদের নিয়ে আলোচনা করতে আসি। এটা এই পয়েন্টটা আমি মেক করতে চাচ্ছিলাম আরেকটু অন্যভাবে। আলবি তুমি শেষ কথা তারপর বলবো। আমি না আরেকটু ভাই আপনি করেন। করব। আপনি মেক আচ্ছা করেন। ঠিক আছে, আমি ভুলেই গেছিলাম অলমোস্ট। সেটা হচ্ছে যে ২ টা পয়েন্ট মেক করি এখানে। আমেরিকার কিন্তু সাম্রাজ্যবাদটা অনেকটা অর্গানিক্যালি হইছে। জোর করে কিন্তু করে নাই। আপনারা দেখেন বিষয়টা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর যখন একটা ভয়েড তৈরি হইছে, পুরা ইউরোপ ডেভাস্টেটেড হয়ে গেছে। হুম, হুম। আমেরিকা কিন্তু ইউরোপকে টাকা-পয়সা ধার দিয়ে পুরা ইউরোপটাকে বিল্ড করে দিছে আমেরিকা। আমেরিকা কিন্তু পুরা ইউরোপ যে আমেরিকার পেছন নাচে এটার কারণ আছে। কারণ ওরা আমেরিকার কাছে কৃতজ্ঞ। হুম। সেকেন্ডলি হচ্ছে আপনার আমেরিকার আজকে এত শক্তিশালী হইছে ইকোনমির কারণে। ডলারের কারণে। ডলার যখন ডি ফ্যাক্টো সারা পৃথিবীর কারেন্সি হইছে, এটা আমেরিকান সভ্যতাকে আমেরিকার যতদূর আগে নিয়ে গেছে ইকোনমিকে। এবং এটা কিন্তু হইছে অর্গানিক্যালি। কারণ সেকেন্ড ওয়ার্ল্ড এর পর যত স্বর্ণ-টর্ণ ছিল এগুলো সব আমেরিকার ফেডারেল রিজার্ভে এসে জমা রাখছিল ইউরোপের ওরা। এবং হুম। সেটার বিনিময়ে ওরা আমেরিকা টাকা কারেন্সি দিয়ে তখন ওইভাবে অর্গানিক প্রক্রিয়ায় আমেরিকার ডলারটা সারা পৃথিবীর ডি ফ্যাক্টো কারেন্সি হইছে। আস্তে, আস্তে আমেরিকার ইকোনমি স্ট্রং হইছে। এমন না যে আমেরিকা জোর জবরদস্তি করে এগুলা করছে। সো আমেরিকা সুপার পাওয়ার অনেকটা অর্গানিক্যালি হইছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর। নাও হুম। তারপর আমেরিকা যে কাজগুলা করতেছে এখন জায়গায়, জায়গায় বিভিন্ন দেশে হইতেছে হামলা-টামলা করতেছে। মজার ব্যাপারটা কি জানেন? আপনি আমেরিকায় কেন আসতে চান? আপনি আমেরিকা ঠিক এক্সাক্টলি এই কারণে আসতে চান যে সে সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। কারণ হচ্ছে এই পয়েন্টটাই আমি আলভির ওই পয়েন্টটাই আমি মেক করতে যাচ্ছিলাম। যে যখন আব্বাসীয়রা সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাইছে, যখন গেঙ্গিস খান সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাইছে, যখন গ্রিকরা সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাইছে, যখন রোমানরা সারা পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাইছে, তখন আপনি কোন দেশে মাইগ্রেট করতে চাইতেন বলেন তো? রোমে, বাগদাদে। ওইসব হুম। দেশে। কারণ তারা তখন সারা পৃথিবী লিড করতেছে, সারা পৃথিবীর সম্পদ এখন আমেরিকা তো সম্পদ কুক্ষিগত করতেছে না। দ্য ফ্যাক্ট যে আমেরিকা সারা পৃথিবীকে নেতৃত্ব দিতেছে, সারা পৃথিবীতে খবরদারি করতেছে, মোড়লগিরি করতেছে। এক্সাক্টলি এই কারণেই আপনি আমেরিকায় আসতে হুম। চান। না সো আপনি এখন যদি একটু চিন্তা করেন তাহলে হ্যাঁ, বুঝবেন মোড়লগিরির যে আসলে একটা বিষয় হচ্ছে কি যেমন হ্যাঁ, সবসময় ওয়ার্লডে একটা হেজিমন থাকবে যেটাকে ওয়ার্ল্ড হেজিমন বলে। মানে রাইট। ওয়ার্লডে একটা কর্তৃত্ববাদী রাষ্ট্র থাকবে। এখন এইটা তো আর আসলে ভোটের মাধ্যমে ঠিক হবে না যে ২০০ টা দেশ ভোট দিয়ে একটা দেশকে আমরা নেতা বানাবো। এটা তো এরকম তো সিস্টেম না। কারণ ওয়ার্ল্ডকে নেতৃত্ব দেওয়ার মতো তার ফাইন্যান্সিয়াল, মিলিটারি বা আদার্স ক্যাপাসিটি থাকতে হবে। তার সেই কি বলা যায় তার ভ্যালুস, তার একটা বিলিফ, তার আইডিওলজি মানে অনেকগুলো জিনিস মিলিয়ে তার একটা ক্যাপাসিটি থাকতে হবে যে সে ওয়ার্লডে সেই নেতৃত্বটা দিতে পারবে। তো সেই নেতৃত্ব দেওয়ার একটা সময় ব্রিটেনের সক্ষমতা ছিল কিন্তু পরবর্তীতে তখন ব্রিটেনের একার ছিল না। কিন্তু মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর থেকে আমেরিকার আর কোনো বিকল্প নাই। মানে আমেরিকাকে এবং কেন বিশ্ব নেতৃত্বে আসতে হইছে কারণ আর কোনো বিকল্প নাই। যদি বিকল্প থাকতো আমেরিকা বলতো যে ভাই তোরা এটা কর আমাদের এত এবং সময়। এবং একটা জিনিস কি দেখেন ভাই যে মানুষ একটা আর্গুমেন্টই চায় না। সেটা হইতেছে কি যে রাজনীতিতে সবাই কিন্তু সবার স্বার্থটাই করতে চাইতেছে, নিতে চাইতেছে। মানে এটা এই জিনিসটা এমন না যে সবাই খুব ফেয়ারলি খেলতেছে, আমেরিকাই শুধু আনফেয়ার ভাবে জিতেছে বলে জিতে যাইতেছে। জিনিসটা হুম, হুম। আসলে যে ইন্টারন্যাশনাল রাজনীতিতে যে ভিক্টোরিয়াস হিসাবে একজনই করে এমার্জ, এটা কিন্তু অনেকগুলা পক্ষের মধ্যে যখন মনে করেন যে স্বার্থ নিয়ে সংঘাত হয়, সেটার মাধ্যমে কিন্তু অর্গানিক্যালি জিনিসটাই করে এমার্জ করে। এখন জাস্ট বিকজ আমেরিকা মানে হয়েছে হেজিমন হয়েছে, এটাতে আমেরিকার অপরাধ না। আজকে ইউএসএ হুম। যদি হেজিমন না হইতো অন্য কোনো রাষ্ট্রে হইতো মানে হেজিমন হ্যাঁ, হইতো। এখানে অপশন ছিল। যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পরে ছিল বাইপোলার ওয়ার্ল্ড। মানে একটা হচ্ছে রাশিয়ান ব্লক মানে সোভিয়েত ব্লক আরেকটা হচ্ছে আমেরিকান ব্লক। সো কমিউনিজম এবং হচ্ছে ডেমোক্রেসি। এবং এইটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে হয়তো আমাদের আরেকটা পর্ব হইতে পারে। সেটা হচ্ছে কমিউনিজম এবং ডেমোক্রেসির মধ্যে আসলে পার্থক্যটা কি? কমিউনিজম বা ক্যাপিটালিজম। যেমন অনেকে কথায়, কথায় পুঁজিবাদকে কিন্তু গালি দেয়। যে আমেরিকা হইতেছে পুঁজিবাদী। এখন আসলে পুঁজিবাদ কি জিনিস, কমিউনিজম কি জিনিস আর কমিউনিজমের সাথে তো অনেক সুন্দর, সুন্দর কতগুলো কথা যুক্ত আছে। কমিউনিজম মানে হলো কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এসব কথা শুনে তো আমাদের মানে অন্তর বিগলিত হয়ে যায়। যে এত সুন্দর কথা যেখানে কোনো বৈষম্য থাকবে না। আসলে কমিউনিজমের যে আসল চিত্রটা বা কমিউনিজমের সাথে ক্যাপিটালিজমের আসলে পার্থক্যটা কি? সেটা একটু আমাদের আসলে একটু বোঝা দরকার। তো এখানে সেটা সাজু নিয়ে ভাই এই বিশ্ব নেতৃত্বের পয়েন্টে আমি একটা লাস্ট পয়েন্ট একটু হ্যাঁ। মেক করে দেই। এই যে আমেরিকা যে সারা পৃথিবীতে খবরদারি করে, নেতৃত্বগিরি করে, মোড়লগিরি করে, এটা কেন করে? সেটার কারণ হচ্ছে আমি ধর্ম নিয়ে কেন কথা বলি? ফখরুল ইসলাম কেন ফতোয়া দিয়ে বেড়াচ্ছি? ধর্ম নিয়ে কথা বলে বেড়াইতেছি। এটা দর্শকের কাছে আমার প্রশ্ন। আপনি এটার উত্তর ভাবতে, ভাবতে আমি উত্তরটা দেই। এটার কারণ হচ্ছে, "If you don't rule, you will be ruled."
হ্যাঁ। If you don't lead, if you are not the leader, someone else will. So, আমি যদি আজকে ধর্ম নিজে বোঝার চেষ্টা না করি তাহলে কি করতে হবে? আমাকে হুজুরের ফতোয়া মানতে হবে। হুজুর যেটা চাপাই দিবে আমাকে এটা আমি মানতে বাধ্য থাকবো। কিন্তু আমি যদি আজকে কথা বলি, আমি যদি আজকে আলোচনাটা চেঞ্জ করি, তখন আমি বেসিক্যালি আমি নিজের স্বাধীনতার জন্যই কাজ করতেছি। So, আপনি যদি থট লিডার না হন, আপনি কিন্তু থট ফলোয়ার হবেন। আপনি যখন আপনার অপিনিয়ন জানাবেন, আপনি যখন ডিসকোর্স চেঞ্জ করবেন না, আপনি যখন আপনার মতামত তুলে ধরবেন না, তখন আপনি আরেকজনের মতামতকে ফলো করতে বাধ্য হবেন। তখন সমাজে যেটা প্রচলিত আছে ওইটা মেনে চলতে বাধ্য হবেন, নাহলে আপনাকে একঘরে করা হবে, আপনাকে হিউমিলিয়েট করা হবে, শেম করা হবে। So, আপনি যদি চান যে আমি স্বাধীনতা চাই, আমি আমার মানবিক মর্যাদা চাই, তাহলে আপনাকে ভয়েস রেজ করতে হবে, আপনাকে কথা বলতে হবে। So, if America doesn't rule, someone else will. If America doesn't lead, someone else will. সেটা কি হবে? রাশিয়া অথবা চায়না। যখন আমেরিকা বলতে পারে যে আমি কোনো ঝামেলায় যাব না, আমি চুপচাপ আমার মতো বসে থাকবো, পৃথিবী এরকম থাকবে? এরকম থাকবে না। তখন চায়না রাইজ করবে, ইন্ডিয়া রাইজ করবে, রাশিয়া রাইজ করবে, এবং এরা এক্সপান্ড করতে করতে আপনি সারা পৃথিবীর ইতিহাস দেখেন, এমন কোন সুপার পাওয়ার নাই যে এক্সপ্যান্ড করতে করে নাই। এটা ইতিহাসে নাই। সো আজকে আমেরিকা চুপ করে বসে থাকলে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এর আস্তে আস্তে এক্সপান্ড করতে করতে এরা একসময় আমেরিকার ঘাড়ে চলে আসবে। আজকে আপনি আমেরিকা বিশ্ব মোড়ল বিধায় যেই পরিমাণ সুসভ্য পৃথিবীতে বাস করতে পারতেছেন, স্বাধীনতা বসে বাংলাদেশের ফ্রিতে উইন্ডোজ আপনি চালাইতেছেন, ফ্রিতে কম্পিউটার চালাইতেছেন, ফ্রিতে ফেসবুক চালাইতেছেন, আপনার কি ধারণা আপনি যে চুরি করে উইন্ডোজ ইনস্টল করছেন আমেরিকা জানে না? জানে। ধরতেছে না কেন? আপনি গরিব দেশের মানুষ, আপনাকে এলাও করতেছেন জেনে বুঝে। অনেকে হ্যাঁ। সো আপনি আমেরিকা আজকে এগুলা করতেছে বলে আপনি আমেরিকা আসতে চান, আমেরিকা আজকে এগুলা করতেছে বলেই আজকে পৃথিবীতে আপনি সভ্যভাবে বাস করতে পারতেছেন। আমি বলতেছি না আমেরিকা যা করতেছে রাইট, না বলতেছি আমেরিকা যদি এটা না করতো তখন রাশিয়া করতো, চায়না করতো। আমি এটা ডিফেন্স হিসেবে বলতেছি না, এটা রিয়েলিটি আর কি বললাম। এবং রাশিয়া এবং চায়না করলে কি হইতো? কারণ এই যে কমিউনিজম, এই যে একটা পয়েন্ট আসছে যে আমাদের কমিউনিজম এবং গণতন্ত্র, এটা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার। কমিউনিজমের যে বিষয়গুলো, যেমন ধরেন পৃথিবীর কোনো দেশে কমিউনিস্টরা কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি, আসছে বিপ্লবের মাধ্যমে। মানে তারা ক্ষমতা দখল করছে, এবং এরপর যেটা করছে তা সেসব দেশে কোনো মিডিয়া নাই, মানুষের মত প্রকাশের কোনো সুযোগ নাই, এবং মানুষ একটা করে দুর্ভিক্ষ